তাহলে আজকে আমাদের রিডিং এর আমরা 6 নাম্বার ক্লাসটা করব এবং আজকের ক্লাসটা মূলত একটা প্র্যাকটিস ক্লাস বলা যেতে পারে, ঠিক আছে, যারা পুরনো আছেন। কারণ আমরা এখানে যে 3 ধরনের কোয়েশ্চেন গুলো পড়বো, 3 ধরনের কোয়েশ্চেন গুলাই আসলে আমাদের একবার আলোচনা করা হয়ে গেছে। তো ইন দ্যাট সেন্স এটা আমাদের একটা প্র্যাকটিস সেশনের মতো কাজ করবে, যেটা 7 নাম্বার ক্লাসে করার ইচ্ছা ছিল। বাট যেহেতু আপনাদের মধ্যে অনেকেরই বলছেন যে এই কোশ্চেন প্যাটার্ন গুলোতে একটু প্রবলেম, বিশেষ করে লিস্ট অফ হেডিংস এ দেখছি। ম্যাচিং নিয়ে নেক্সট আলোচনা করব, আরো তো দুটো ক্লাস আছে। এই দুটো সব প্রশ্ন বেশি ঝামেলা, 4টা কোয়েশ্চেন প্যাটার্ন খুব বেশি, 4টা 5টা। মাল্টিপল চয়েস, ইয়েস তো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন, লিস্ট অফ হেডিংস, ম্যাচিং। এই 5টা কোয়েশ্চেন প্যাটার্ন পরীক্ষা এখন বেশি আসে এবং এগুলো ঝামেলা বেশি করে, ঠিক আছে। সবচেয়ে বেশি ঝামেলা করে লিস্ট অফ হেডিংস, ঠিক আছে। এটার জন্য অলমোস্ট পুরো প্যাসেজটাই পড়তে হয় সত্যিকার অর্থে, ঠিক আছে। তবে লাকিলি এই প্রশ্নের প্যাটার্নটা পড়তে পড়তে অন্য প্রশ্নগুলো আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। দ্যাট মিনস অন্য প্রশ্নের উত্তরগুলো আমাদের জানা অনেকটা হয়ে যায়, যেটা আজকে আমাদের প্র্যাকটিসের মধ্যে আমরা ইনশাআল্লাহ এটা দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, সো আজকে ক্লাসটা মনে একটু লেন্দিও হতে পারে, কারণ আমি যতক্ষণই লাগুক আজকে 13টা কোশ্চেনের উত্তর আমরা শেষ করে তারপর যখন 3টা কোশ্চেন প্যাটার্ন, তো যে কারণে আমাদের একটু সময় বেশি লাগতে পারে। 1 ঘন্টা তো মিনিমাম ইনশাআল্লাহ লাগবে, এর চেয়ে একটু বেশি লাগতে পারে। তো আমি চেষ্টা করবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শেষ করার জন্য। তো সবাই একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি না বুঝেন আমি দরকার হলে 10 বার রিপিট করব, কেউ শাই ফিল করবেন না, ঠিক আছে। পড়ানোর মাঝখানেই আপনারা মাইক্রোফোন অন করে কোয়েশ্চেন করতে পারবেন চাইলে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি চাই আপনারা প্রশ্ন করেন বেশি বেশি, কারণ এটা আপনাদের রাইটস। সো হিও আছে, হিমেল আসছেন না, ঠিক আছে। আজকে আমরা ওই আপনার লিস্ট অফ হেডিংস নিয়ে আজকে আপনারা দুজন গত ক্লাসে বলেছেন, আপনি আর এবং আরমান খুব সম্ভবত। সো আপনাদের অনারেই আজকে আমরা পরের ক্লাসটা আগে করে ফেলছি, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন এখন এটা হচ্ছে প্যাসেজ 3, সবচেয়ে চ্যালেঞ্জিং হয়। আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে প্যাসেজ 3টা। এটা আপনি জিটি পরীক্ষা দেন আর একাডেমিক দেন, দুই ক্ষেত্রেই আপনাকে মোটামুটি এখানে একটা বাড়ি মারি দিবে, ঠিক আছে। প্যাসেজ 3টা একটু টাফ হয় ইন দ্যাট সেন্স যে প্যাসেজ 1 আর 2 এর চেয়ে একটু কঠিন হয়, বাট এত বেশি টাফ না। প্র্যাকটিস করলে এটাও পানি ভাত হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, অন্যান্য কম্প্রিহেনশন কোয়েশ্চেন প্যাটার্ন গুলোতে কোয়েশ্চেনটা প্যাসেজের পরে আসে। আমরা প্রায় 8-10 রকমের কোয়েশ্চেন প্যাটার্ন পড়তেছি, ঠিক আছে। প্রত্যেকটা প্যাটার্ন এক্সেপ্ট দিস লিস্ট অফ হেডিংস, এটা ছাড়া বাকি কোয়েশ্চেন গুলো সবসময় প্যাসেজের পরে দেয়, কিন্তু এই কোয়েশ্চেনটাতে আলটিমেটলি প্যাসেজের আগেই প্রশ্নটা দিয়ে দেয়। যেমন এখানে রিডিং প্যাসেজ 3 দিয়ে কোয়েশ্চেন দিয়ে দিছে, তারপরে প্যাসেজ আসছে। এইটা হচ্ছে একটা ব্যতিক্রম এই কোয়েশ্চেন প্যাটার্নটা, ঠিক আছে, যে ওরা এই কোয়েশ্চেন প্যাটার্নটা প্যাসেজের আগেই দিয়ে দেয়, ঠিক আছে। সো এটা একটা মানে আসলে এটা একটা ঝামেলা করার একটা প্রশ্ন অনেকের কাছে মনে হয়। তো তারপরে ওই জন্য এটা চিনার একটা সহজ উপায় আর কি, যে লিস্ট অফ হেডিংস এখানে লেখা আছে, লিস্ট অফ হেডিংস দেখলেই বুঝবে যে লিস্ট অফ হেডিংস কোয়েশ্চেন। ম্যাচিং এর সাথে মিল আছে, কিন্তু ম্যাচিং এর সাথে মিল আছে, ওখানে লিস্ট অফ হেডিংস থাকবে, লিস্ট অফ ইনফরমেশন, লিস্ট অফ পোয়েটস, হাবি যাবে অনেক কিছু দিবে, কিন্তু ওখানে ম্যাচিং এ আলটিমেটলি হেডিংস শব্দটা লেখা থাকবে না। জি বলেন ভাই, বলেন। স্যার এটা কি আইএলটিএস একাডেমিক 13 এর বুকটা, মানে না না, এটা আইএলটিএস না না, এটা 12টা কি আছে আপনার কাছে? 12টা কি আছে? জি স্যার আছে। তাহলে 12টা ওপেন করেন, 12টা ওপেন করে পেজ নাম্বার 23। আমি এটা সফট কপি আজকে ক্লাসের ফোল্ডারে দিয়ে দিব, যাদের কাছে নাই তারা ওয়ারিড হবেন না, এটা ফোল্ডারে দিয়ে দিব। আর আগেও তো আমি শেয়ার করেছি আপনাদের সাথে। হ্যাঁ, এটা অবশ্য আরেকটা ভালো ভার্সন পাইছি আমি, গত যে 12টা আমি শেয়ার করেছিলাম ঈদের আগে, সেটা হচ্ছে আরো ভালো ভার্সন। আমি একটা টেলিগ্রাম একটা চ্যানেল করতেছি, ওখানে আরো ভালো করে সবগুলো ম্যাটেরিয়ালস আমি সাজাচ্ছি। ওই চ্যানেলটার লিংক আমি আপনাদেরকে দিয়ে দিব। অল দ্য রিলেভেন্ট ম্যাটেরিয়ালস উইল বি গিভেন দেয়ার, আপনারা সবকিছু একসাথে ওখানে পেয়ে যাবেন, ঠিক আছে। চাইলে আমাদের স্টুডেন্টদের বাইরে ওটা শেয়ার করতে পারবেন, সবার উপকার হোক, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা কপিরাইট, মানে এগুলো আসলে কপিরাইট ভায়োলেটেড আইটেম সবগুলো, ঠিক আছে। এখানে আসলে কাউকে দিবেন না, খোদার কসম আল্লাহর কসম, অনেকে কিন্তু অনেক খুব ইনসিকিউর ফিল করে। খুব মজা লাগে যে অনেকে অনলাইনে পড়াইতে এখন খুব ভয় পাইতেছে, ঠিক আছে। বেশিরভাগ কোচিং গুলা বলতেছে যে আমরা এখন না পারতে অনলাইনে পড়াচ্ছি, আমরা লকডাউনের পর আবার অফলাইনে চলে যাবো, অনলাইনে আসলে পড়ালেখা আমরা করাবো না। মনে করে যে সবাই শিখে ফেলবে, সবকিছু পেয়ে যাবে। আসলে ফিউচার যে অনলাইন, এটা কেউ বুঝতেছে না। অ্যাটলিস্ট ল্যাঙ্গুয়েজ টেস্টিং গুলোতে আমি একটা ফিউচার কথা বলতেছি, 2021-এ বলতেছি। তো আপনি দেখবেন 25, 26, 30 দিকে গিয়ে দেখবেন মানুষ অফলাইনে আর ল্যাঙ্গুয়েজ তেমনটা শিখতে চাচ্ছে না। এটা আমি
কোনটি কাদেরকে দেখে বলতেছি জানেন? আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ গুলোকে দেখে বলতেছি। ওরা স্প্যানিশ শিখে, চাইনিজ শিখে, জাপানিজ শিখে, সব অনলাইনে শিখে। ডুওলিঙ্গো বিভিন্ন ধরনের চ্যানেল তৈরি হয়েছে, ওখানে পে করে করে ওরা কি করে, ইভেন আমি জাপানিজ শিখবো, আমি জাপানি একজন ইনস্ট্রাক্টরের কাছ থেকে অনলাইনে তার কাছ থেকে জাপানিজ শিখতেছি। হ্যাঁ, গোটা ওয়ার্ল্ড ওই দিকে চলে গেছে। অফলাইনে ল্যাঙ্গুয়েজ সেন্টার গুলো আগামী 5-10 বছর পর উধাও হয়ে যাবে অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, অফলাইনে ট্রেনিং গুলো থাকবে, অন্যান্য অনেক ট্রেনিং থাকবে, বাট ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা মূলত আপনার অনলাইনে কনভার্ট করতেছে। অনলাইন হচ্ছে ফিউচার সত্যিকার অর্থে। আপনার অনলাইনে ক্লাস ইফেক্টিভ মনে হচ্ছে না, হাবি যাবে, অনেক কিছু বলতে পারেন। এটার কারণ আমরা নিজেরাও, আমরা টিচাররা অনেক সময় অনলাইনে ক্লাস নেওয়ার মতো এক্সপার্ট না। 2 নম্বর হচ্ছে আপনার স্টুডেন্টরা অনেক সময় ওই ব্যাপারগুলো বুঝতে চান না। যেমন আপনি এখন যদি বিছানার মধ্যে এই যে আজকে একটা বৃষ্টি স্নাত সন্ধ্যা শুয়ে থাকেন একটা ক্যাথা মুড়ি দিয়ে, ঠিক আছে, একটু পরে আপনি পুট করে ঘুমাই যাবেন, তাহলে আপনার ক্লাস শেষ ওখানে। হ্যাঁ, কিন্তু আপনার উচিত হচ্ছে চেয়ার টেবিলে বসা। এখন এই মুহূর্তে চেয়ার টেবিলে খাতা কলম নিয়ে বসা, যে হিমেল বললেন যে বই নিয়ে বসছে, ভেরি গুড সাইন, ঠিক আছে। এইটাই হচ্ছে অনলাইন ক্লাসের ইফেক্টিভনেস। হ্যাঁ, এবং এভাবে করে করে কিন্তু আইএলটিএস 8.1.5 অনেকে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের স্টুডেন্টরা বেশ কিছু সেন্টার কিন্তু আবার ভালো করছে। হ্যাঁ, তো আমি ওই জন্যই বলছিলাম আর কি, আসলে খুব ইয়া লাগে যে একটা বই দিলে না ওটা কারোর সাথে শেয়ার করবেন না, নট দ্যাট। তবে হ্যাঁ, এটা ঠিক যে ঢালাও ভাবে আবার ইউটিউবে আপলোড করে দিয়েন না, এগুলো একটা সমস্যা আছে। ঠিক আছে, কাছের মানুষজনকে আপনি ক্লাসগুলো দিতে পারেন, আমার এক্ষেত্রে কোনো আপত্তি নাই। আজকে সন্ধ্যা আমি খুব কাছের একজন মানুষকে শেয়ার করলাম, হেল্প চাচ্ছে, কি করব, ঠিক আছে, কোনো সমস্যা নাই। মানুষ যদি উপকার হয় হোক না, খারাপ কি? হ্যাঁ, আচ্ছা, হোয়াটএভার, অনেক কথা বলে ফেললাম। আমি সেখানে মূল তথ্যটা ছিল যে অনলাইন ইজ ফিউচার, অ্যাটলিস্ট ইন কেস অফ লার্নিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর 2 নম্বর কথা হচ্ছে এই অনলাইনে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, প্রোঅ্যাক্টিভ থাকতে হবে। আমি পড়াচ্ছি, আপনি চুপ করে ঘুমাই থাকবেন তাহলে হবে না, আপনাকে খাতা কলম নিয়ে নোট নিতে হবে, পারলে বই। যেমন আসলে সত্যি কথা আমাদের উচিত ছিল সবার বই নিয়ে বসা, খাতা কলমে। আমরা তো আসলে সেভাবে গোছানোর সুযোগ পাচ্ছি না। যেমন আমরা আলটিমেটলি, আমি এখন পুরোপুরি ঘোষণা ভাববেন না এটা, আমি চাচ্ছি যে টোটালি মকটাকে আমরা অনলাইন ভার্সন করে ফেলবো। আমাদের প্রিন্টেড কোয়েশ্চেন থাকবে, আপনাদেরকে দিয়ে দিব, 3 ঘন্টা জুমে বসবেন, আমরা জুম থেকে মনিটর করব, আপনারা বাসায় বসে বসে মকগুলা দিবেন, ঠিক আছে। হ্যাঁ, আমাদের অফলাইন মকও থাকবে, কিন্তু অনলাইন মকও আমরা রাখবো, আস্তে আস্তে অনলাইনই সব হয়ে যাবে, ঠিক আছে, ইন ফিউচার। সো এটা উচিত, কারণ হচ্ছে যে আপনার একজন অফিসিয়াল মানুষ, আপনি সারাদিন অফিস করে আসছেন, আপনি কখন আমাদের সেন্টারে আসবেন? সব শুক্রবারে একটা একটা করে, প্রত্যেক শুক্রবার একটা করে টেস্ট দিলে আপনার টেস্ট শেষ করতে 6 মাস সময় লাগে যাবে। তো আপনার প্রতি সপ্তাহে যদি সন্ধ্যার সময় আমরা 3টা করে টেস্ট দিই, শনি সোম বুধ বা রবি মঙ্গল বৃহস্পতি, তাহলে কিন্তু আপনি অফিসের পরে এসে 7টা থেকে 10টা পর্যন্ত আপনি খুব সুন্দর করে কি করতে পারেন, মকগুলো দিতে পারেন। এই সুযোগগুলো কিন্তু আসলে অপরচুনিটি গুলো অনলাইনে আছে। তো এটার জন্য আমাদের কিছু প্রিপারেশন দরকার, যেমন আপনাকে আগে থেকে হার্ড কপি আপনাদেরকে কি করে দেওয়া, সার্ভ করে দেওয়া। তখন আপনি এক একদিন এক একটা প্যাকেট খুললেন, আজকে আমরা টেস্ট 5 করবো, টেস্ট 5 এর টেস্ট গুলো বের করলেন, বের করার পরে ওগুলো আপনি 3 ঘন্টা পরীক্ষা দিয়ে দিলেন আমাদের কাছে, ঠিক আছে। আফটার দ্যাট এরপরে আপনি কি করলেন, উত্তরগুলো আপনাকে আমরা একটা রেকর্ডেড ভিডিও দিয়ে দিলাম, ওখান থেকে আপনি উত্তরগুলো মিলিয়ে দিলেন, বা রেকর্ডেড আপনাকে একটা প্রিন্ট ফর্ম আগে থেকে দিয়ে দিলাম, ওটা আপনি দেখে উত্তরগুলো মিলিয়ে দিতে পারেন। কিছু সলভিং ক্লাস দিলাম আমরা, প্রি রেকর্ডেড হতে পারে অথবা লাইভ ক্লাস হতে পারে। অনেক ডিভাইস আছে অনলাইনকে ইউজ করার, ঠিক আছে। সো আই থিংক এটাই সম্ভব, পসিবল। হ্যাঁ বলেন। স্যার, আমাদের মক টেস্ট গুলো কখন নেবেন? অ্যাকচুয়ালি তো এখন আমরা আসলে অনলাইনে এই প্রিপারেশনটা এই মুহূর্তে নিতে পারতেছি না বলে, খোলার পরে আমরা অফলাইন শুরু করব, তারপর এরপরে আমরা অনলাইনের জন্য আবার যাবো, কারণ আবার খুলে আবার কোন সময় লকডাউন শুরু হয় দেখা যাক না। আর আগামী 5 তারিখ পর্যন্ত গভর্নমেন্টের সিদ্ধান্তটা দেখি, তারপর স্যারের সাথে কথা বলবো, দেখি না আপনাদেরকে ডিফারেন্ট কোনো ভাবে আসলে অনলাইনে স্টিল শুরু করে দেওয়া যায় কিনা মক গুলা, কারণ আসলে শুরু করে দেওয়া দরকার, কারণ বেশ কয়েকজনের কোর্স কমপ্লিট হয়ে গেছে। আইএলটিএস হচ্ছে আগামী 2 মাসের মধ্যে দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার না এটা মাথায় আছে, আজকে তো ভাই 29 তারিখ, তো আমি ঘোষণা দিয়ে দিব। হ্যাঁ, আমি দেখি না, আমি আর 2টা দিন দেখি, গভর্নমেন্ট একটা ঘোষণা দেখতেছি যে এটা কতটুকু এক্সটেন্ড, খুব সময় এক্সটেন্ড করতেছে, এক্সটেন্ড করলে কতটুকু করতেছে, তার উপর ডিসিশন নিয়ে আমরা দেখবো। কারণ আসলে আপনাকে কোশ্চেন গুলো আমাদেরকে পৌঁছানোর একটা ব্যাপার আছে। ধরুন আমি ছাপাইলাম কোশ্চেন, ছাপানো কোশ্চেন তো আমাদের রেডি থাকে, কিন্তু ওগুলো আপনাকে পৌঁছাইতে হবে, তো আপনাকে নিতে হবে। তো এই লকডাউনের মধ্যে আমি কিভাবে আপনাকে নিতে পারি, ঠিক আছে, প্রবলেম হয়ে যাচ্ছে না? এই যে অনলাইনে বেটার হবে। হ্যাঁ, অনলাইনে বেটার হবে, কিন্তু প্রশ্নগুলো তো একবার অন্তত আপনাকে পৌঁছাইতে হবে। ওই জায়গাটাতে আমরা একটু ঝামেলা আছে, ওটা দেখি স্যারের সাথে একটু কথা বলে আমি আপনাদেরকে উইথিন নেক্সট উইক আপনাদেরকে আমি এটা কনফার্ম করব। ওকে, তাহলে আমরা এখন আসি আমাদের আজকে পড়াই। সেটা হচ্ছে আজকে আমরা প্রথমে আমাদের আজকে একটা প্যাসেজ 3 করবো। আমরা প্যাসেজ 3-তে আলটিমেটলি এখানে পাঁচটা প্রায় কি আছে আপনার, ছয়টা প্যারা আছে, 6টা প্যারাগ্রাফ আছে। এই 6টা প্যারাগ্রাফের একটা প্যাসেজ দিয়েছে, প্যাসেজের হেডিং হচ্ছে হোয়াটস দ্য পারপাস অফ গেইনিং নলেজ। আমরা যে নলেজটা গেইন করি, এই নলেজ গেইনের উদ্দেশ্যটা কি,
ঠিক আছে, এই উদ্দেশ্যটা কি এটা নিয়ে আমরা জানার চেষ্টা করব। এবং এখানে 3 ধরনের প্রশ্ন দিয়েছে। প্রশ্ন শেষের দিকে 27 থেকে 40 পর্যন্ত আপনার কোশ্চেন গুলা 14টা কোশ্চেন দিয়েছে। তার মধ্যে 27 থেকে 32 কোশ্চেন, দ্যাট মিনস 27, 28, 29, 30, 31, 32 6টা কোশ্চেন লিস্ট অফ হেডিংস। এখানে আপনাকে প্রায় 8টা হেডিং দিয়েছে, 6টা প্যারাগ্রাফ, এ বি সি ডি ই এফ, 6টা প্যারা। এখানে তো প্রত্যেকটা প্যারা কিন্তু নাম্বারিং করা আছে, প্রথম প্যারাকে এ, দ্বিতীয় প্যারাকে বি, তৃতীয় প্যারাকে সি, চতুর্থ প্যারাকে ডি, পঞ্চমকে ই, ষষ্ঠকে এফ। প্রত্যেকটা প্যারা হচ্ছে এক একটা কোয়েশ্চেন এবং বলতেছে 27 নম্বর প্যারার হেডিংটা কি হইতে পারে। হেডিংটা মানে কি, ধরেন আলটিমেটলি ইটস অ্যান এসে, ধরে নেন হোয়াট ইজ দ্য পারপাস অফ গেইনিং নলেজ, এটা একটা এসের মতো। শুরু করেছে ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন গেল, তারপর শেষে এই কনক্লুশন গেল। তো এখন হোয়াট এভার ইট ইজ, এখানে কিন্তু 6টা প্যারা কিন্তু 6টা প্যারাগ্রাফের মতো হয়। আমরা সবাই স্কুল কলেজে প্যারাগ্রাফ পড়ে এসেছি, ঠিক না? হ্যাঁ, বাস স্ট্যান্ড, ঠিক আছে, লোডশেডিং, খুব কমন কিছু প্যারাগ্রাফ যেগুলো পরীক্ষায় বারবার আসছে। এই লাইফে আমরা বহুত লোডশেডিং পড়ছি প্র্যাকটিক্যাল সহকারে, ঠিক আছে। তো যাক, যেটা বলছিলাম আপনাদেরকে আমি, তো একে 6টাকে যদি 6টা প্যারাগ্রাফ বানানো যায়, তাহলে ওই প্যারাগ্রাফ গুলোর হেডিং কি হইতে পারে, তার একটা সম্ভাব্য উত্তর এই 8টা হইতে পারে। এই 8টা থেকে আমাকে কি বের করতে হবে, যেমন সেকশন এ মানে হচ্ছে কি প্যারা এ, এই প্যারার হেডিংটা কি হবে, আমাকে এই 8টা লিস্ট থেকে একটাকে চুজ করতে হবে, একটাই চুজ করতে পারবো। এরপর প্যারা বি হচ্ছে 28 নাম্বার কোশ্চেন, তাহলে আমার 27 এর উত্তর 1, 2, 3, 4, 5, 6, 7, 8 যে কোনো একটা হবে। আমি অ্যান্সার স্ক্রিপ্ট যেটা আছে আমার রিডিং এর, আমাদের প্রথম ক্লাসের মধ্যে ওই অ্যান্সার স্ক্রিপ্টটা স্যাম্পল আমি দিয়ে রেখেছি, দেখে নেবেন। ওই অ্যান্সার স্ক্রিপ্টে আমি খালি 27 এর পাশে যদি 4 হয় রোমান হরফে 4 লিখবো, 5 হলে খালি রোমান হরফে 5 লিখবো, আই উইল গেট 1 মার্ক। আমি একে 1 মার্ক দিয়ে দিবে, ঠিক আছে। এরপর আমি চলে যাবো 28 নাম্বার আছে প্যারাবি, তাহলে সিরিয়ালি যাবে। সো প্যারাবিটা আমি পড়বো, প্যারাবিটা পড়ার পরে ওটার হেডিংটা কি হতে পারে, এখান থেকে আমাকে একটা হেডিং চুজ করতে হবে। হেডিং মানে কি, টাইটেল অফ দ্য প্যারাগ্রাফ, ওই প্যারাগ্রাফটার হেডিংটা কি। কোয়েশ্চেনটা বুঝতে পারতেছেন যারা একদম নতুন আসছেন? হ্যাঁ, আমার এটা কিন্তু ক্লাস 1 বা 2 এর দিকে আপনি কিন্তু এটার স্ট্র্যাটেজি গুলো পাবেন। আমি এই কথাগুলো ইংলিশে ওখানে দেওয়া আছে, ওই ম্যাটেরিয়ালস গুলো। আর আপনারা তো সামনে আবার রিডিং ক্লাস গুলো পাবেন যারা নতুন ভর্তি হয়েছে, সো ওয়ারিড হওয়ার দরকার নেই। এখন আমার স্যার কথাগুলো বুঝতে আমি পারছেন কিনা? এটাই বলতেছি। হ্যাঁ বলেন। স্যার আপনি আবার ক্লাসটা কি রিপিট করতেছেন, ফার্স্টে যেটা নিয়েছিলেন না লিস্ট অফ না হেডিংস না, যেটা ওটা রিপিট করতেছি না, আমি অন্য একটা প্র্যাকটিস করাচ্ছি, জাস্ট স্ট্র্যাটেজিটা একটু আবার বলতেছি আর কি, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা। আপনার এই প্যাসেজটা তো নিশ্চয়ই গতদিন পড়াই নাই না, পড়াইছি ওখানে 13 থেকে, ঠিক আছে। আপনার হয়তো আগে পড়া থাকতে পারে। আচ্ছা, এবার দেখেন যেটা বলছিলাম, তাহলে মোটামুটি আমার কাজ হচ্ছে কি, আমি প্রত্যেকটা প্যারা পড়বো, প্রত্যেকটা প্যারা পড়ে ওটার হেডিং কি হইতে পারে এখান থেকে বের করব। সো বেসিক্যালি আমরা একটা স্ট্র্যাটেজির কথা বলি যে অ্যাটলিস্ট প্রথম 1-2টা লাইন পড়েন, সেখান থেকে ধারণা করার চেষ্টা করেন এটার হেডিংটা কি হইতে পারে। ট্রুলি স্পিকিং, বর্তমানে আইএলটিএস পরীক্ষাগুলোতে এমন ভাবে প্যারাগুলোকে লেখা হয়, অনেক সময় গোটা প্যারাটাই পড়তে হয়, অনেক সময় কি করতে হয়, গোটা প্যারাটাই পড়তে হয়, ঠিক আছে। সো মোটামুটি আপনি এখান থেকে লাইন বাদ দেওয়ার অনেক সময় স্কোপ খুব একটা থাকে না, ঠিক আছে। এবং আলটিমেটলি এই প্যারাটা পড়তে পড়তে কিন্তু আপনি হেডিংটা যেমন পেয়ে যাবেন, মজার ব্যাপার হচ্ছে এখানে আরো 2 ধরনের প্রশ্ন কিন্তু পরে দেওয়া আছে। আবার দেখেন 33 থেকে 36-এর জন্য একটা সামারি কমপ্লিশন আছে, ওইটার উত্তরটাও আমি মোটামুটি পেয়ে যাব, মাথায় ঘুরবে। এরপরে আরো একটা কোশ্চেন প্যাটার্ন দিয়েছে 37 থেকে 40, ইয়েস নো নট গিভেন, এইটার উত্তরটা আমার মোটামুটি এই লিস্ট অফ হেডিং প্রশ্নটা অ্যান্সার করতে করতে অনেক কিছুই আমার মাথায় ক্লিয়ার হয়ে যাবে। আমি বুঝতে পারছি আমার টোটাল টার্গেট হচ্ছে এই 3 ধরনের প্রশ্নকে আমি এই 6টা প্যারার আলটিমেটলি পুরো এসেটা মানে প্যাসেজটা পড়ে আমাকে 20 মিনিটের মধ্যে পরীক্ষা হলে অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে আমার পরীক্ষার দিনের টার্গেট। পরীক্ষার দিনের টার্গেট হচ্ছে I will have 20 minutes. Within these 20 minutes, I have to complete all these questions, 14 questions. Actually, এখানে 14 questions, ঠিক আছে। এবং কোয়েশ্চেন প্যাটার্ন কয়টা আছে? 3 ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আছে এখানে। 2 ধরনের তো থাকবেই, 3 ধরনেরও চলে আসে। এটা হচ্ছে তার একটা এক্সাম্পল। মানে প্যারা 3-তে এসে সবচেয়ে বড় প্যারাটা দেয়, 3 ধরনের প্রশ্ন দিছে। ফার্স্টে দিছে লিস্ট অফ হেডিং থেকে 6টা প্রশ্ন, তারপর দিছে আপনাকে সামারি কমপ্লিশন, তারপর দিছে আপনাকে কি ইয়েস নো নট গিভেন, ঠিক আছে। তো যাক, আমরা একটা একটা করে আসতেছি। আমরা এখন আপনাদের ওই সামারি কমপ্লিশন আর ইয়েস নো নট গিভেন নিয়ে এখন চিন্তা করব না, আমরা এখন হেডিং লিস্ট, ম্যাচিং হেডিং নিয়ে চিন্তা করব। ওকে ফাইন, তাহলে আমাদের প্রথম যে কোয়েশ্চেন প্যাটার্নটা লিস্ট অফ হেডিং, লিস্ট অফ হেডিং এ তাহলে আমাদের কাজটা বুঝা গেল যে আমি এক একটা করে প্যারা পড়বো, প্যারা পড়ে এসে তারপরে আমি এক একটা প্যারার হেডিং চুজ করব। এবং সবচেয়ে বড় কথা,
রিডিং এর সবচেয়ে বড় কথা প্রত্যেকটা প্যাসেজের যে আপনি প্যাসেজের হেডিংটা পড়েই দরকার হলে কোশ্চেনে চলে যান। আপনাকে দেখতে হবে কোশ্চেনটা কি, কোশ্চেনের উপর ডিপেন্ড করে আপনার স্ট্র্যাটেজিটা ডিপেন্ড করবে। কোশ্চেনটাকে যেমন গতকালকে আমরা ফ্লো চার্ট পড়েছি, ফ্লো চার্টে আমি কোশ্চেনের টাইটেল পড়লাম, প্যাসেজের টাইটেল পড়লাম, কোশ্চেনের প্রথম কোশ্চেনটা পড়লাম, তারপর আমি প্যাসেজটা সিরিয়ালি পড়া শুরু করছি। সো এইভাবেই আমাকে স্ট্র্যাটেজিগুলো, এক একটা কোশ্চেনের স্ট্র্যাটেজি একটু একটু ভিন্ন হতেই পারে। সো আমাদের যখন লিস্ট অফ হেডিং আসবে প্রশ্নটা প্যাসেজের আগেই দিয়ে দিবে, এবং এটা সবসময় ওই প্যাসেজের প্রথম কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে? সো আমি তাহলে এখন কোথায় চলে যাব? ফার্স্ট প্যারাতে চলে যাব, কারণ এটা আমার প্রথম প্রশ্নের জন্য উত্তরটা এখানে বের হবে, ঠিক আছে? ওকে, লেটস স্টার্ট। আমরা এখন পড়া শুরু করি। কি বলতেছে এখানে খেয়াল করে দেখেন, ফার্স্ট লাইন থেকে আমরা পড়ি। If I would found an interesting institutions where any person can find instruction in any subject. আচ্ছা, আমরা পড়ালেখা করি কিসের জন্য? মূলত অনেকে বলে যে চাকরি পাওয়ার জন্য, ঠিক না? হ্যাঁ, অনেকে বলে যে স্যার চাকরি করার জন্য। হ্যাঁ ঠিক আছে, চাকরি করব, কিন্তু আমাকে চাকরিতে টাকা পয়সা কেন দিবে? বিকজ For my quality, ফর মাই স্কিল, Yeah. ঠিক আছে? for my Actual. skill. হ্যাঁ, এটা হচ্ছে একদম শেষ কথা। আপনি স্কিল না থাকলে আপনার চাকরি থাকবে না, এবং স্কিল আজকে যেটা চাহিদা আছে 10 বছর পর সেই স্কিলের চাহিদা নাও থাকতে পারে। আজকে যে স্কিলের চাহিদা আছে 10 বছর পর সেই স্কিলের চাহিদা নাও থাকতে পারে। আমাদের মধ্যে যারা যে আইএলটিএস ইনস্ট্রাক্টররা গত 1.5 বছর ধরে অনলাইনে ক্লাস নিতে পারছে, দে হ্যাভ ওয়ার্ক। আর যারা অনলাইনে ক্লাস নিতে অভ্যস্ত না, তাদের কোনো কাজ নাই, ঠিক আছে? বুঝতে পারছি? যারা অনলাইনে ক্লাস নিতে পারতেছি তারা তাদেরকে ইনস্টিটিউশনগুলো ক্লাস দিচ্ছে। যারা অনলাইনে ক্লাস নিতে পারি না তাদেরকে পারতপক্ষে দিচ্ছে না, বা দিয়েও ব্যর্থ হচ্ছে, কারণ তারা নিতে পারতেছে না, ঠিক আছে? তারা কম্পিউটার চালাতে পারে না, তারা তাদের কাছে ল্যাপটপই নেই, অনেকের কাছে দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছি ব্যাপারটা। সো এই যে একটা ব্যাপার যে আপনাকে স্কিল থাকতে হবে, আপনি আপনি খুব ভালো আইএলটিএস পড়াতে পারেন, কিন্তু আপনি অনলাইন ভার্সনে পড়াতে পারতেছেন না, এটা আপনার একটা মানে কি স্কিলের ঘাটতি। বুঝতে পারছি ব্যাপারটা? সো আপনি যত স্কিল, আপনি স্কিলের জন্য লেখাপড়া করেন, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, সারা জীবন ধরে কিন্তু খেয়াল করবেন, আজকে যে স্কিলটা দিয়ে আপনি খুব অনেক টাকা কামাচ্ছেন, 10 বছর পর কিন্তু এটা প্রয়োজন নাও থাকতে পারে। আপনাকে এখন থেকে চিন্তা করতে হবে, আজকে থেকে 10 বছর পর আমার কোন স্কিলটা আমার লাগবে, যেটা দিয়ে আমি পৃথিবীতে বেঁচে থাকতে পারবো। এটা কিন্তু এখন থেকে চিন্তা করতে হবে। এখন ভালো থাকা অবস্থায় 10 বছর পরের কথা চিন্তা করতে হবে, কারণ এই সময়ের অবস্থা সবসময় একরকম থাকবে না, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, I would found an institution, ঠিক আছে? আমি এমন একটা ইনস্টিটিউশন তৈরি করব where any person, যেখানে যে কোনো ব্যক্তি can find instruction। কি পাবে? ইনস্ট্রাকশন মানে কি? দিক নির্দেশনা পাবে। ইন এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে ইনস্ট্রাকশন পাবে, মানে সে শিখতে চাচ্ছে এই বিষয়টা নিয়ে, সে ওই বিষয়টা নিয়ে জানতে পারবে। দ্যাট ওয়াজ দ্য ফাউন্ডার্স মটো ফর কর্নেল ইউনিভার্সিটি। কর্নেল ইউনিভার্সিটির যিনি ফাউন্ডার, তার কথা অনুযায়ী এটা হচ্ছে এই ইউনিভার্সিটির মটো। অ্যান্ড ইট সিমস অ্যান অ্যাপ্ট ক্যারেক্টারাইজেশন অফ দ্য ডিফারেন্ট ইউনিভার্সিটি। এবং অ্যাপ্ট মানে কি সঠিক, এটা দেখা যাচ্ছে যে আসলে অনেক ইউনিভার্সিটির এই সঠিক ক্যারেক্টারাইজেশনটা কিন্তু আমাদের সামনে প্রকাশ করছে। ওদের ডিগ্রিগুলো কিন্তু এখন যত বেশিরভাগ প্রফেশনাল ডিগ্রি দেয়, বাইরে কিন্তু মাস্টার্স গুলো মানেই হচ্ছে প্রফেশনাল মাস্টার্স। এটা আপনাকে স্কিল করে দিবে যে কোনো বিষয়, ঠিক আছে? আচ্ছা, অফ ডিফারেন্ট অলসো ইন দ্য ইউএসএ, এটা একই কথা ইউএস এর ক্ষেত্রেও, where I currently teach philosophy, যেখানে আমি কি করছি? ফিলোসফি পড়াচ্ছি। তার মানে এখানে যিনি রাইটার আছে তিনি একজন ফিলোসফি টিচার, তিনি একজন কি ফিলোসফির টিচার, এবং উনি বিশ্বাস করেন একটা ইনস্টিটিউশনে কি থাকা উচিত, আলটিমেটলি কেউ একটা কিছু জানতে চাচ্ছে তাকে সেই ব্যাপারে জানানো উচিত, ঠিক আছে? ওকে, আমরা গোটা প্যাসেজটাই পড়ি। আজকে আমি গোটা প্যাসেজটাই পড়ার পক্ষে আছি। এ স্টুডেন্ট ক্যান প্রিপেয়ার ফর এ ক্যারিয়ার ইন রিসোর্ট ম্যানেজমেন্ট। রিসোর্ট ম্যানেজমেন্ট, আপনি সাইরুজে গিয়েছেন কেউ? আপনাদের মধ্যে কেউ সাইরুজে যাওয়ার অভিজ্ঞতা আছে? আমার সাইরুজের সামনে দিয়ে যাওয়া আসার অভিজ্ঞতা আছে, ঠিক আছে? ওখানে ঢুকার অভিজ্ঞতা নাই। হ্যাঁ, সো মানে নীলগিরিতে যাওয়ার সময় আলটিমেটলি আপনি কিন্তু সাইরুজের সামনে দিয়ে যাওয়া আসা করবেন, খুব এক্সপেন্সিভ এবং খুব ভালো। গেছিলাম। ঠিক আছে, ইয়েস স্যার। ছিলেন? রাতে ছিলেন, স্টে করছেন? না স্যার, চলে আসি। ইট ওয়াজ আ পিকনিক স্যার, সো উই আচ্ছা আচ্ছা, যাক, যেটা বলছিলাম আর কি আপনাকে, তো যেটা বলছিলাম আপনাকে যে এই যে একটা রিসোর্ট করে ফেলাচ্ছে, একটা ভালো অ্যামনিটিস দিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে, ওখানে গিয়ে আপনি সেলফি তোলা মানে হইতেছে যে আপনি একটা আপগ্রেডেড ভার্সন হয়ে গেলেন সমাজে, ঠিক আছে? এই যে কতগুলো ফিলিংস, এইগুলো কিন্তু এই রিসোর্ট গুলো এই ব্যবসাটাই কিন্তু করে। 5 স্টারে আমরা কেন যাই? আমি তো 1 স্টারও ঘুমাইতে পারি রাতের বেলা, কিন্তু 5 স্টারে গিয়ে আমি যখন চেক ইন দিব তখনই কিন্তু আমার স্ট্যাটাস হাই হওয়া শুরু করবে। হোয়াটএভার, এটা জাস্ট একটা পার্সপেক্টিভ। অনেকে আবার যেটা বলে যে আমি 1 স্টার হোটেলে যখন যাব তখন কিন্তু আমার সিকিউরিটি অনেক কম থাকবে, কিন্তু আমি 5 স্টারে থাকলে আমার সিকিউরিটিটা অনেক বেশি থাকবে। খুব হাই প্রোফাইল মানুষরা কিন্তু বেসিক্যালি চাইলেও কিন্তু লো প্রোফাইল হোটেলে যেতে পারে না, ওটা আবার একটা প্রয়োজনীয়তা অনেক সময়।
যেটা বলছিলাম, তারপর রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে পড়ালেখা করতে পারেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারেন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যাকাউন্টিং, মিউজিক, ল এনফোর্সমেন্ট, ইউ নেম ইট, যেই নামই বলেন না কেন, দেখা যাবে যে ওখানে কোর্স আছে। বাংলাদেশে তো আসলে আমরা সামান্য কিছু কোর্স নিয়ে লেখাপড়া করি, কিন্তু বিদেশে এমন অনেক অনেক মজার মজার নাকি সাবজেক্ট আছে যে সাবজেক্ট গুলো আসলে আমরা কখনো চিন্তা করতে পারি না। হ্যাঁ, একজন ভাইয়া, আমার তো আসলে এখনো বিদেশ যাওয়া হলো না, যা হোক সামনে গেলে ইনশাল্লাহ দেখবো সামনাসামনি, কিন্তু ভাইয়ার থেকে শুনি আর কি যে এমন এমন সাবজেক্ট নাকি ওখানে আছে ইউনিভার্সিটি গুলোতে অনেক সময়, যে অবাক হয়ে যায় এগুলো নিয়েও লেখাপড়া করা যায়। But what would be the founders of these two institutions have thought of a course called Arson for Profit? আর্সন মানে কি? আর্সন মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া। আর্সন মানে কি ভাই? ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া সম্পত্তিতে। আপনি ঘরে আগুন লাগাই দিচ্ছেন, আপনার নিজের ঘরে নিজে আগুন লাগাই দিচ্ছেন, বা আরেকজনের ঘরে আপনি আগুন লাগাই দিচ্ছেন ইচ্ছাকৃতভাবে, হ্যাঁ, তখন এটাকে বলা হবে আর্সন। এবং ওই আর্সনটা প্রফিটের জন্য যদি হয়, লাভের জন্য, সেটাকে বলা হয় আর্সন ফর প্রফিট। আর্সন ফর প্রফিট, ঠিক আছে? আমি একটা জিনিস একটু আপনাদেরকে এখানে ব্যাকগ্রাউন্ড স্টাডিটা একটু বুঝাই। হ্যাঁ, কেন মানুষ তার নিজের ঘরে আগুন লাগাই দেয়? বিদেশে না ইন্স্যুরেন্স করে, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কি করে ভাই? ইন্স্যুরেন্স করে। তো ইন্স্যুরেন্স কোম্পানি এসে প্রতি বছর পলিসি দেয়, হ্যাঁ, $10,000 করে দিচ্ছে, কিন্তু এই বিনিময়ে কোম্পানি বলতেছে যদি কখনো আপনার ঘরে আগুন লাগে, আপনার ঘরের পুরো দাম আমরা আপনাকে দিয়ে দিব। তো একটা মানুষ চিন্তা করে আমার ঘরটা অনেক পুরনো হয়ে গেছে, আমি একটু কাজ করি, আগুন লাগাই দিই, তাহলে আমাকে ওরা টাকা দিবে, ওই টাকা দিয়ে আমি নতুন একটা বাড়ি বানাবো। অনেক সময় অনেকের মাথায় এই জিনিসগুলো কাজ করে, ঠিক আছে? বা অনেক অভাব হয়ে গেছে এবং ওই ঘরটা বিক্রি করতে পারতেছে না, তাহলে আগুনই লাগাই দিই, পুরাই ফেলি, ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে টাকা দিবে, ওই টাকা দিয়ে আমি আমার প্রয়োজনটা মিটাবো। এরকম অনেক খারাপ চিন্তা ভাবনা অনেকের সময় অনেক মানুষের মাথায়। এই যে আগুনটা ডেলিভারেটলি মানে কি ইচ্ছাকৃতভাবে কেউ লাগাচ্ছে কিনা, এইটা অনেক সময় যাচাই বাছাই করতে হয়। ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে সরাসরি টাকা দিবে না, ওরা আগুন লাগার পর আগে একটা ইনভেস্টিগেশন করবে, একজন এক্সপার্টকে পাঠাবে, তাকে বলা হয় আর্সনিস্ট। তাকে কি বলা হয়? আর্সনিস্ট। মানে সে দেখবে যে এখানে ডেলিভারেটলি আগুন লাগানো হয়েছে নাকি হয়নি। যদি তাদের কাছে মনে হয় যে হ্যাঁ ইয়াস মানে এটা আসলে একটা অ্যাক্সিডেন্ট ছিল, তখন তারা অ্যাপ্রুভ করবে এবং সেই ইন্স্যুরেন্স কোম্পানি সেই ব্যক্তিকে তার ইন্স্যুরেন্সের টাকাটা দিয়ে দিবে। তাহলে অনেক সময় আমি আমার নিজের ঘরেও আগুন লাগাইতে পারি আমার বেনিফিটের জন্য, ঠিক আছে? হ্যাঁ, শিওর, প্লিজ। এক্সকিউজ মি স্যার, প্লিজ। স্যার, যে নিজের ঘরে আগুন লাগায় তাকে কি বলা হয় ইংলিশে? উড ইউ প্লিজ রিপিট? না, যে নিজের ঘরে আগুন লাগায় তাকে আলটিমেটলি কি বলছে, তাকে সে নিজেই তার যে কাজটা আছে সেই কাজটাকে বলা হয় যে আর্সন, ঠিক আছে? তার কাজটাকে কি বলা হয়? আর্সন। কিন্তু এই আর্সন হয়েছে কি হয় নাই, এইটা গবেষণা করে বের করার জন্য যে এক্সপার্ট আছে তাকে বলা হয় আর্সনিস্ট। কি বলা হয়? আর্সনিস্ট, ঠিক আছে? যিনি দেখে, যিনি বের করে যে আসলে এই আগুনটা ডেলিভারেটলি লাগানো হয়েছে নাকি অ্যাক্সিডেন্টাল হয়েছিল, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, এরপর দেখেন, তাহলে দেখেন আলটিমেটলি আর্সন ফর প্রফিট কোর্সের মানে একটা কোর্সের নামই হচ্ছে আর্সন ফর প্রফিট, ঠিক আছে? কোর্সের নাম একটা স্ট্রেঞ্জ নাম না? এটা অবাক করার নাম না? আই কিড ইউ নট, আমি তোমাদের সাথে কি করছি না, মজা করছি না। আই কিড ইউ নট, দেখেন খুব সুন্দর একটা কি কলোকেশন, খুব সুন্দর একটা কলোকেশন, ইউ ক্যান ইউজ ইট ইন ফিউচার। আই কিড ইউ নট, আমি তোমার সাথে ঠাট্টা মস্করা করতেছি না, ফাইজলামি করতে দে না, আমরা অনেক সময় বলি না চার গায়েরা, হ্যাঁ? তখন আমরা কেউ বলতে পারি আই কিড ইউ নট। আচ্ছা, উই হ্যাভ ইট অন দ্য বুকস। আমাদের বুকস মানে কি? আমাদের যে কোর্সের ক্যাটালগ আছে, ওখানে কি কি কোর্স আমরা ইউনিভার্সিটিতে পড়াই, ওই ক্যাটালগের মধ্যে কিন্তু এই কোর্সটা ঠিকই আছে, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে এই কোর্সটা কারা নিবে? অ্যানি আন্ডার গ্রাজুয়েটস, যে কোনো আন্ডার গ্রাজুয়েট মানে কি অনার্স লেভেলের স্টুডেন্ট, 12 ক্লাসের পরে যে ডিগ্রিটা দেওয়া হয়, হু হ্যাভ মেড দ্য একাডেমিক রিকোয়ারমেন্ট, যে একাডেমিক রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করেছে, 12 ক্লাস পাস করা হাবি যে রিকোয়ারমেন্ট আছে, ক্যান সাইন আপ ফর দ্য কোর্স ইন আওয়ার প্রোগ্রাম ইন ফায়ার সায়েন্স। ফায়ার, যেমন বিবিএ পড়েন না আপনারা, বিবিএ পড়েন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়েন, ওরকম ওদের একটা ডিগ্রি আছে ফায়ার সায়েন্স। ওই ফায়ার সায়েন্সের যে স্টুডেন্টরা আন্ডার গ্রেডে আছে, তারা অন্যান্য শর্ত সাপেক্ষে এই আর্সন ফর প্রফিট এই কোর্সটা কি করতে পারে? গ্রহণ করতে পারে। ক্লিয়ার ভাই? বোঝা গেছে? প্যাসেজটা এখন ক্লিয়ার হয়েছে? আমরা প্যাসেজে কি পড়লাম? ওকে, এবার আমরা একটু লিস্টগুলোর মধ্যে চলে যাই, দেখি এখানে কোন লিস্টটা হতে পারে, কোন লিস্টটা হতে পারে এটা একটু আমরা জানার চেষ্টা করি। প্রথমে নাম্বার 1 থেকে আমরা আসি। নাম্বার 1 এর মধ্যে একটু বলার চেষ্টা করেন এটা হতে পারে কিনা। কোর্সেস দ্যাট রিকোয়ার এ হাই লেভেল অফ কমিটমেন্ট। এখানে কোনো হাই লেভেল অফ কমিটমেন্টের কথা কি বলছে? নো স্যার। হাই লেভেল অফ কমিটমেন্টের কথা বলেন, এটা হবে না। এই কোর্স টাইটেল উইথ 2 মিনিংস, দুটো মিনিং কি এখানে কোনো মিনিং এর ব্যাপারে কি আসছে? দুটো মিনিং, 2 মিনিংস নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। নো, দ্য ইকুয়াল ইম্পর্টেন্স অফ 2 কি ইস্যুস,
টু কি ইস্যুস কি এখানে আসছে? না আসে নাই। অ্যাপ্লাইং এ থিওরি ইন অ্যান আনএক্সপেক্টেড No. কনটেক্সট, নো। No, sir. Not ফাইন্যান্সিয়াল বেনিফিট অফ স্টাডি, ফাইন্যান্সিয়াল বেনিফিট অফ স্টাডিং, না লেখা আমার অর্থনীতি কি করতে no. হবে না। এ সারপ্রাইজিং কোর্স টাইটেল, Yes, sir. Yes. হ্যাঁ এইটা হবে ঠিক না? এটা আমার কোশ্চেন নাম্বার কত? 27। তাহলে 27 এর জন্য আমরা এটাকে চুজ করতে পারি। আপাতত লিখে রাখলাম 6। আমরা একটু সময় কম লাগার জন্য কনফার্ম করে দিচ্ছি আর কি। তারপর দুটো একটু দেখি, ডিফারেন্ট নেমস ফর ডিফারেন্ট আউটকামস। আউটকামস মানে কি? ফলাফলের উপর বিভিন্ন নাম হয় না, এখানে আমরা একাধিক কোনো নাম পাচ্ছি না, একটা কোর্সের নামই কিন্তু এখানে আমরা পাইলাম, ঠিক না? দ্য পসিবিলিটি অফ অ্যাট্রাক্টিং দ্য রং কাইন্ড অফ স্টুডেন্ট, না এখানে রং কাইন্ড অফ স্টুডেন্ট আসে কি আসে না এটা নিয়ে কিন্তু আলোচনা হয় নাই। সো তাহলে আমরা 27 এর জন্য উত্তর পাইলাম কি ভাই? 6। 6 হিমেল ভাই বুঝতে পারছেন? আসলে এটা দেখেন প্যাসেজের শেষের 2 লাইন পরেই কিন্তু শুধুমাত্র আমরা উত্তরটা পেয়েছি, খেয়াল করেছেন? জি ভাই খেয়াল করছি, জি স্যার খেয়াল করছি। হ্যাঁ ওকে ওকে। তাহলে এখন আমাদের নেক্সট কোশ্চেন কি ভাই? 28। আজকে আমি আসলে একটু অ্যাফ্রেড ছিলাম যে ক্লাস নিতে পারবো কিনা, কারণ সকালবেলা আমি ফার্স্ট ডোজ টিকা নিয়েছি, দুপুরবেলা খারাপ লাগছিল, হ্যাঁ। সো আল্লাহর রহমতে আবার ঘুম টুম দিয়ে একটা রিকভার করতে পারছি, দেখি না শেষ পর্যন্ত, খারাপ না লাগা পর্যন্ত ক্লাস চলবে আর কি ইনশাল্লাহ। সবাই টিকা নিয়ে নিবেন। 25 বছর মনে হয় এখন ওপেন করে দিচ্ছে, কদিন পর 20 ওপেন করে দিবে, 18 ওপেন করে দিবে। যখনই ওপেন করবে টিকা নিয়ে নিবেন যদি না নিয়ে থাকেন। এই ভুল করিয়েন না। কোন টিকা দিচ্ছে, মডার্না দিচ্ছে নাকি কি 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 জানি নাম আসছে, আমি নামও দেখি নাই, গেছি টিকা দিয়ে চলে আসছি, ঠিক আছে? আচ্ছা হোয়াটএভার। এখন দেখেন তাহলে আমরা বি নাম্বার প্যাসেজে চলে যাই। ন্যাচারালি দ্য কোর্স। আচ্ছা সবাই তো স্ক্রিনে পড়তে পারতেছেন না ভাই? আসলে হার্ড Yes, sir. কপি থাকলে খুব ভালো হইতো, সবাই স্ক্রিনটা একটু দেখা যায়। স্ক্রিনটাকে আপনার কিন্তু কি করা যায়, জুম করা যায়, আপনি চাইলে কিন্তু জুম করে দেখতে পারবেন, যাতে চোখে একটু প্রবলেম আছে। ন্যাচারালি দ্য কোর্স ইজ ইন্টেন্ডেড মানে কি? টার্গেট করা। ন্যাচারালি এই কোর্সটা কাদেরকে টার্গেট করা হয়েছে? ফর প্রসপেক্টিভ আর্জন ইনভেস্টিগেটর। ফর প্রসপেক্টিভ মানে কি? সম্ভাব্য আর্জন ইনভেস্টিগেটর মানে কি? তদন্তকারী। আর্জন মানে কি? ওই যে ডেলিভারেটলি আগুন লাগিয়ে যারা দেয়, লাগিয়ে দেওয়ার ব্যাপারগুলোতে যারা ইনভেস্টিগেট করে তাদেরকে টার্গেট করে এই কোর্সটা করা হয়েছে। ওদের দেশে তো ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবসাটা অনেক বিশাল, হ্যাঁ বাংলাদেশেও আছে, কিন্তু ওদের দেশে এটা বাংলাদেশের চেয়ে কয়েক গুণ, মানে 100 গুণ বেশি আমি বলবো, ঠিক আছে? ওদের ওখানে এই ইন্স্যুরেন্স, কারণ ওরা যে কোনো কিছু ইন্স্যুরেন্স করে, হ্যাঁ। সো যেটা বলছি আপনাদেরকে আমি, সো ওরা এই আগুন লাগার ঘটনাগুলো অনেক বেশি ঘটে, অ্যাক্সিডেন্টালি ঘটে, ডেলিভারি আমরা আর্জেন্টে ঘটে কিন্তু, ঠিক আছে? সো তাহলে আলটিমেটলি এই ব্যাপারে ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা পুরো বিভাগ থাকে, ইনভেস্টিগেটরের একটা গ্রুপ থাকে, ওরা আলটিমেটলি এই ধরনের কোর্সগুলো নিয়ে পড়ালেখা করে। হু ক্যান লার্ন, যারা আলটিমেটলি কি করবে, শিখবে দ্য ট্রিক্স অফ দ্য ট্রেড ফর ডিটেক্টিং ওয়েদার এ ফায়ার ওয়াজ ডেলিবারেটলি সেট। মানে তারা দেখবে যে আসলে যে এখানে ডেলিবারেটলি আগুন লাগানো হয়েছে কিনা, এই ব্যাপারটা তারা ডিটেক্ট করবে। ডিটেক্ট মানে কি? চিহ্নিত করবে, ঠিক আছে? স্যার ডিসকভারিং হু ডিড ইট, এবং এটা খালি কে লাগাইছে এটা বড় কথা না, মানে ডেলিবারেটলি লাগানো হয়েছে কিনা বড় কথা না, কে লাগিয়েছে সেটাও বের করা হবে। ডেলিবারেটলি ঘরের মালিক লাগাইছে নাকি তার বউ লাগাইছে নাকি তার কাজের লোকদেরকে দিয়ে এটা ঘটনাটা ঘটাইছে, একটা সিনারিও ক্রিয়েট করা, অনেক এরকম কিছু কিছু মুভি কিন্তু আছে, টুকটাক ঘটনা কিন্তু এরকম আসছে, আমি এই মুহূর্তে নাম বলতে পারতেছি না। and establishing a chain of evidence, এবং এইগুলো সাক্ষ্য প্রমাণ। চেইন অফ এভিডেন্স মানে কি? একটা একটা করে সাক্ষ্য প্রমাণ। ইয়েস আমি এভাবে এই ঘটনাগুলো ঘটার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে এই আগুনটা ডেলিভারেটলি ঘটেছে এবং এরা এই আগুন লাগানোর সাথে কি জড়িত, ঠিক আছে? সো তারা এরকম সাক্ষ্য গ্রহণ করে। কোর্ট, আমরা অনেক সময় কোর্টকে বলি যে কোর্ট বিচার করা নেই আমাদের। কোর্ট বিচার করতে পারবে তখনই যখন আপনি কোর্টকে সাক্ষ্য দিবেন। কি দিবেন ভাই? এভিডেন্স দিবেন। আপনি একজন ব্যক্তি খুন করছে, আমরা বুঝতে পারি যে এই খুনটা কে করছে, কিন্তু ওই খুনটা যিনি করেছে তার এগেনস্টে কিন্তু প্রমাণ আনতে হবে যে ইনি এই খুনটা করেছে, না হলে কিন্তু কোর্ট তাকে শাস্তি দিতে পারবে না। এটা কি আপনাদের জানা আছে? আমি চুরি করেছি এটা অনেকে বুঝতে পারছে, কিন্তু আমি যে চুরি করেছি এটা সাক্ষ্য প্রমাণ কেউ দিতে পারতেছে না। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে কিন্তু আমার বিচার হবে না। ক্লিয়ার? সো আগুনটা ডেলিভারিটি লাগিয়েছে এইটা বুঝা গেছে, কিন্তু কে লাগিয়েছে, কখন লাগিয়েছে, কেমন করে লাগিয়েছে, এই ব্যাপারটা যদি প্রমাণ করা না যায় তাহলে কিন্তু এটা কি করা যাবে না, কোর্টে এসে বিচার চাওয়া যাবে না। মানে ইন্স্যুরেন্স কোম্পানি তখন ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করে দেয়, ঠিক আছে? মজার ব্যাপারটা হচ্ছে এখানে ইন্স্যুরেন্সের টাকা তো আপনি পাবেন না, উল্টা আপনাকে মামলা দিবে কে? ইন্স্যুরেন্স কোম্পানি। সো এই মানে আর্জেন্ট ইনভেস্টিগেটরস আলটিমেটলি সেই সাক্ষ্যগুলো কি করার চেষ্টা করে, বের করার চেষ্টা করে, যাতে কোর্টে একটা মানে ভালো প্রসিকিউশন মানে কি বিচার, কোর্টে কি করবে, বিচার করবে। একদিকে ইন্স্যুরেন্স কোম্পানি তারা বলতে চাইবে এই আগুনটা ডেলিভারিটি লাগানো হয়েছে, আরেকদিকে কে থাকবে, ইন্স্যুরেন্স মানে যেই ব্যক্তির সম্পত্তি পুড়ে গেছে সেই ব্যক্তি, ও বলছে না ভাই এটা কি হয়েছিল,
অ্যাক্ট অফ গড, এখানে আমার কোনো হাত ছিল না। তো দুই পক্ষের মধ্যে আলটিমেটলি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কোর্ট ডিসাইড করবে যে আসলে ডেলিভারেটলি হয়েছে নাকি হয় নাই। কারণ এটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি দাবি করবে, ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু সিদ্ধান্ত দিতে পারবে না। কোর্ট শেষ পর্যন্ত ডিসাইড করবে যে আসলে এখানে আর্সন ঘটেছে নাকি ঘটে না। যদি ঘটে থাকে তাহলে সে ইন্স্যুরেন্সের টাকা পাবে না, আর না হলে ইন্স্যুরেন্স কোম্পানিকে তাকে কি করতে হবে, ইন্স্যুরেন্সের টাকা পে করতে হবে। আমি কি জিনিসটা বুঝতে পারছি? আচ্ছা, Yes, sir. এবার আসেন, বাট উডেন্ট দিস অলসো বি দ্য পারফেক্ট কোর্স ফর prospective arsonist to sign up for? ঠিক আছে, সো আর্সনিস্ট মানে কি, আলটিমেটলি যিনি আগুনটা লাগাচ্ছেন, তাহলে এটা কি আসলে অ্যাকচুয়ালি এটা কি যিনি নিচে থেকে ডেলিভারেটলি আগুন লাগাইতে চায় সে ফাঁকফোকরগুলো বুঝতেছে? আচ্ছা, একটা অন্য একটা দিকে চলে যায়, আমি এই লাইনে পরে আসতেছি। একজন ব্যক্তি উনি ফরেনসিক ডিপার্টমেন্টে কাজ করে, দ্যাট মিনস একটা মার্ডার হওয়ার পর ওনার কাছে লাশ যায়, ওই লাশটাকে ওনারা এক্সামাইন করে, ঠিক আছে, করে ওনারা বের করে যে আদৌ এখানে সুইসাইড হয়েছে নাকি মার্ডার হয়েছে, ঠিক আছে। তো ওনারা যে সাইন গুলো দেখে দেখে কনফার্ম হয় যে একটা মানুষ মানে মার্ডার হয়েছে বা সুইসাইড হয়েছে, ওনারা তো কিন্তু এই টেকনিক্যাল ব্যাপারগুলো জানা থাকে। তাহলে ওই ব্যক্তি যদি খারাপ ইল মাইন্ডেড হয়, তার ওয়াইফের উপর সে খেপে গেছে, ঠিক আছে, এখন তার ওয়াইফকে সে মার্ডার করবে, তাহলে মার্ডার করার সময় সে ওই ক্লুগুলোকে ইউজ করবে না, এমন ভাবে মার্ডার করবে যাতে অন্য কোনো ফরেনসিক এক্সপার্ট ধরতে না পারে যে এটা একটা মার্ডার ছিল, ঠিক কিনা? কি মনে হয় আপনাদের কাছে? Yes, sir. হ্যাঁ, সো এই যে একটা বিষয়, এই যে একটা বিষয় খেয়াল করে দেখেন, তাহলে আর্সনিস্ট আলটিমেটলি আর্সনিস্টদের মধ্যে কি এমনও কোনো আর্সনিস্ট থাকবে না যে নিজেই পরে আগুন লাগাবে? ঠিক আছে, পড়তে আসছে শুধুমাত্র ফাঁক ফোকর খোঁজার জন্য যে কোন দিক থেকে আমি ধরা খাইতে পারি, একটু পড়ালেখা করে নিই আগে, বা সে আসলে আর্সনিস্ট ছিল, সে ঠিক মতো কাজ করছে, কিন্তু এখন সে নিজেই নিজের সম্পত্তিতে আগুন লাগানোর চিন্তা ভাবনা করতেছে, তাহলে তার জন্য কিন্তু এই কাজগুলো অনেক সহজ হয়ে যাবে না এক সেন্সে, ঠিক কিনা বলেন? Yes, sir. যেমন এই যে খেয়াল করে দেখেন, আমি বললাম যে একটা নলেজকে কিন্তু আমরা ভালো কাজেও ব্যবহার করতে পারি, খারাপ কাজেও ব্যবহার করতে পারি না ভাই। তাহলে আর্সেনিস্টের যে নলেজটা, এটা কিন্তু একটা ভালো কাজে ব্যবহার হচ্ছে যে ক্রিমিনালদেরকে ধরার জন্য, কিন্তু আর্সেনিস্ট যখন নিজেই ক্রিমিনাল হচ্ছে তখন কিন্তু সে তার লব্ধ জ্ঞানটা কিন্তু ভালো কাজে না, কোন কাজে খারাপ ইউজ করতেছে ভাই? খারাপ কাজে ইউজ করতেছে। ক্লিয়ার টু পয়েন্ট ভাই, এটা খুব ইম্পর্টেন্ট। Yes, sir. সো তাহলে দেখেন এখানে এতক্ষণ ধরে আমরা বলতেছিলাম যে ভালো মানুষদেরকে আমরা পড়াচ্ছি যারা আমাদের সমাজে উপকার করতেছে, আবার এখানে রাইটার এই কথাটা বলতেছে, বাট উডেন্ট দিস অলসো বি পারফেক্ট কোর্স ফর প্রসপেক্টিভ আর্সনিস্ট টু সাইন আপ ফর? সো যারা নিজেরাই নিজেদের সম্পত্তিতে আগুন লাগাবে তারাও যদি এই কোর্স নেয় তাহলে কিছু কি করার আছে? কি বলতেছে? মাই পয়েন্ট ইজ নট টু ক্রিটিসাইজ একাডেমিক প্রোগ্রামস ইন ফায়ার সায়েন্স। আমার ফায়ার সায়েন্সের এই একাডেমিক প্রোগ্রামকে আসলে ক্রিটিসাইজ করাটা আমার উদ্দেশ্য না। They are highly welcome as part of the increasing professionalization of this. আসলে এটুকের মধ্যে কিন্তু আমরা আমাদের হেডিংটা পেয়ে গেছি, আমি একটু পরে বলবো এটা। আমার এটুকের মধ্যে আমার হেডিংটা গত প্যারাতে হেডিংটা আসছে লাস্ট 2 লাইন আছে, আর এবার কিন্তু হেডিংটা চলে আসছে এই লাইন পর্যন্ত। এটা উত্তরটাতে যখন যাব তখন বলবো, তারপর আমি পরের লাইনগুলো পড়ে ফেলতেছি আজকে কনভেনিয়েন্সের জন্য, ঠিক আছে? ওকে, খেয়াল করে দেখেন, they highly welcome as part of the increasing professionalization of this and many other occupations. তারা আসলে এই ফায়ার সায়েন্স সহ আর অন্যান্য যেই পেশাগুলো আছে সবগুলোতে প্রফেশনাল তৈরি করার জন্য কিন্তু এই কোর্সগুলোকে কি করেছে, ক্যারেক্টারাইজ করেছে, মানে সাজিয়েছে, গুছিয়েছে, মানে এখানে যারা এই কোর্সগুলো করবে তারা ওয়ার্কিং ফিল্ডে গিয়ে খুব ভালো কাজ করতে পারবে, ঠিক আছে? সো এখানে কেউ যদি খারাপ উদ্দেশ্য নিয়ে চলে আসে, we don't, মানে আমাদের কিছু করার নাই, ঠিক আছে? However, it's not unknown for a firefighter to torch a building. Torch মানে কি আগুন লাগানো। একজন ফায়ার ফাইটার যিনি আসলে বিল্ডিং এ গিয়ে আগুন নিভান, তিনি নিজেই দেখা যাচ্ছে মাঝে মাঝে আগুন লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? এরকম ঘটনাও কিন্তু আমরা পেয়েছি, এরকম ঘটনা পেয়েছি যে একজন অগ্নি কি মানে মানে এটাকে ফায়ার ফাইটারের বাংলাটা, পারফেক্ট বাংলাটা কি হবে আমি এই মুহূর্তে বলতে পারছি না, মানে যারা আলটিমেটলি ফায়ার লাগলে আলটিমেটলি ফায়ারকে নিভানোর কাজে ব্যয় করে, কাজ করে, ফায়ার সার্ভিসে কাজ করে, তাদের মধ্যে দেখা যাচ্ছে একজন গিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। This example suggests how dishonest and illegal behavior with the help of higher education can creep into every aspect of public and business life. এটা প্রমাণ করে যে আমাদের হায়ার এডুকেশনের এই নলেজগুলোকে নিয়ে এগুলোকে ইলিগালি এবং ডিসঅনেস্টলি ব্যবহার করে কিভাবে আমাদের পাবলিক এবং ব্যবসায়িক জীবনে কিছু মানুষ ক্ষতি সাধন করতেছে। তার মানে এই নলেজগুলো কিন্তু আপনার খারাপ মানুষরা কিন্তু অনেক সময় কি করতেছে, গ্রহণ করতেছে, এবং তারা কিন্তু আমাদের সাথে খারাপ কাজগুলো করার সময় এই নলেজগুলোকে ব্যবহার করছে। ওকে ফাইন, এবার আপনারাই বলবেন যে আমার হেডিংটা কি হতে পারে, দেখি সবাই একটু দেখে বলেন। Excuse me, sir. হ্যাঁ বলেন Excuse me, ভাই sir. প্লিজ। Sir, creep মানে কি, sir? ক্রিপ,
Yes, sir. প্যাসেজ 2 এই যে আমি একটা পুরো রেডি করে রাখছি। ক্রিপ মানে হামাগুড়ি দেওয়া, হামাগুড়ি দেওয়া, বা এখানে হামাগুড়ি অর্থে আসবে না, এখানে ক্রিপ মানে হচ্ছে কি ছুপা রুস্তম, লুকিয়ে থাকে তারা। তারা আসছে ভালো চেহারা নিয়ে, কিন্তু তাদের মনে হচ্ছে উদ্দেশ্য খারাপ, আমি এই পড়ালেখা করে এই অকামটা করব। বুঝতে পারছি? এখানে এই অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে ভাই? জি, স্যার। মিসকা শয়তান, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট বাংলা thank you, বলছেন। ওকে, এবার লিস্ট অফ হেডিংস থেকে আপনারা একটু বলেন তো, দেখি 1 মিনিট চিন্তা করেন তো এটা কোন হেডিংটা হতে পারে। দেখি আপনারা চিন্তা করেন, এবার আমি ডিসকাস করব। 1 মিনিট সময় দিন আপনাদের। স্যার 8 হবে। 8 হতে পারে, দেখি আর কার কোনো মত আছে কিনা দেখি। Sir, 2 number, a course title with 2 meanings. Sir, কোর্স 8. টাইটেল ও 2 মিনিটস। আচ্ছা, তারপর আর আর কারো কোনো ইয়া আছে? The possibility of Sir, number 4. নাম্বার 4, অ্যাপ্লাইং এ থিওরি ইন অ্যান আনএক্সপেক্টেড কনটেক্সট। ওকে, আর কারো কিছু মনে হচ্ছে বলুন তো। দেখেন, এই যে কনফিউজ হলেন না, এর মধ্যে আমরা কনফার্ম যে 6 নাম্বারটা হবে না, ঠিক না ভাই? yes, sir. বিকজ আমরা এটাকে দিয়ে ফেলছি। হ্যাঁ, একবার একটা মুরগির রান আমি কাউ পাতে দিয়ে ফেললে ওইটা আর নেওয়া যাবে না, ঠিক আছে? ওইটা ও খাক আর নাই খাক ফেলে দিতে হবে। আচ্ছা এবার দেখেন, 1 নাম্বারটা, কোর্সেস দ্যাট রিকোয়ার এ হাই লেভেল অফ কমিটমেন্ট, নো, এটা হবে না। প্রসেস অফ এলিমিনেশন, আমি এখন কিসে চলে যাচ্ছি ভাই, যেহেতু আমাদের একাধিক উত্তর চলে আসছে, প্রসেস অফ এলিমিনেশন। ওকে, তাহলে 1 নাম্বারটা কনফার্ম হবে না। 2 নাম্বারটা, এ কোর্স টাইটেল উইথ 2 মিনিং, এখানে কি মিনিং একটা কোর্স টাইটেলের 2টা মিনিং বুঝাইছে, নাকি এইটা 2টা প্রয়োগের ব্যাপারে বলেছে? Implements না, 2টা মিনিং না স্যার। 2টা মিনিং প্রয়োগ। কিন্তু না, মানে আপনি খেয়াল কর, খুব হ্যাঁ। ভালো করে খেয়াল কর, এখানে মিনিংটা কিন্তু ইম্পর্টেন্ট। এটাও কোন একটা প্যারাগ্রাফের উত্তর হবে, ঠিক আছে? কিন্তু এখানে আলটিমেট এটা হবে না, কারণ এখানে মিনিং নিয়ে আলোচনা করে না। দ্য ইকুয়াল ইম্পর্টেন্স অফ 2 কি ইস্যুস, 2টা কি ইস্যুস নিয়ে কি এখানে বলছে? কি ইস্যুস না, কি ইস্যুস ইস্যু আকারে কিন্তু না। কিছু আনে না এখানে। অ্যাপ্লাইং এ থিওরি ইন অ্যান আনএক্সপেক্টেড কনটেক্সট, অ্যাপ্লাইং এ থিওরি ইন দ্য আনএক্সপেক্টেড কনটেক্সট, এখানে থিওরির ব্যাপারটাকে আসছে, কোন থিওরি নিয়ে কি আমরা আলোচনা করলাম ভাই? না না, স্যার, থিওরি শব্দটা কিন্তু আসে নাই। education it was. অ্যাবস্ট্রাক্ট কোনো কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা আলোচনা করি নাই, সো এটা উত্তর হতে পারে না। নাম্বার 5, Okay, দ্য ফাইন্যান্সিয়াল sir. বেনিফিটস, এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি না বুঝলে আমাকে বলবেন, আমি 10 বার বুঝাবো। দ্য ফাইন্যান্সিয়াল বেনিফিটস অফ স্টাডিং এর ফাইন্যান্সিয়াল বেনিফিট নিয়ে কি আলোচনা করছে? না, এখানে তো অর্থনৈতিক কোনো গেইনিং এর কথা কিন্তু আসে নাই। 6 হবে না। 7 নাম্বার, ডিফারেন্ট নেমস অফ ফর ডিফারেন্ট আউটকামস মানে কি? ফলাফল, ফলাফল। ঠিক আছে? ডিফারেন্ট নেম, এখানে ডিফারেন্ট নেম পড়ছি। আউটকাম হয়তো 2টা আছে, ভালো আউটকাম খারাপ আউটকাম, এটা ঠিক আছে, বাট নেম তো ডিফারেন্ট পড়ি নাই। ডিফারেন্ট নেম না, কি sir. আসছে এখানে? আসে নাই, সো ইট না, ক্যান নট বি দ্য টাইটেল। সো 8 নাম্বারটা উত্তর তাহলে, দ্য পসিবিলিটি অফ অ্যাট্রাক্টিং দ্য রং কাইন্ড অফ স্টুডেন্ট। রং কাইন্ড মানে কি? ওই যে ছুপা রুস্তম, ঠিক আছে? ওরাও, হ্যাঁ, ভালো মিসকা শয়তান গুলা, ভালো গুলাও আসবে, ওরা তো আসবেই, ওদেরকে ওয়েলকাম। ভিতরে ভিতরে কয়েকটা খারাপও কিন্তু আসলে চলে আসে, কিছু করার নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা, আপনাদের যখন Yes. বলা হয়ে যাবে তখন মিউট করে ফেলবেন, ওকে? তাহলে একটু ক্যাওস হয়ে যায় ক্লাসের মাঝখানে, সবাই খেয়াল করবেন এটা। আচ্ছা, এবার দেখেন যেটা বলছিলাম আমি, তাহলে আমাদের উত্তর হলো কি? 8। এটা হচ্ছে 28 এর উত্তর। 28 এর উত্তর হচ্ছে 8। আমি জাস্ট অ্যানসার স্ক্রিপ্টে রোমানে 8 লিখে দিলে আমাকে নাম্বার দিয়ে দিবে। এখানে না, আমার অ্যানসার স্ক্রিপ্ট কিন্তু আলাদা আছে, এটা ক্লাস 1 এর ফোল্ডারে কিন্তু আপনারা পাবেন, রিডিং এর। আজকে 6 নাম্বার ফোল্ডারটা সব আপলোড দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কতদিন 5 নাম্বার মতো দিয়েছি। এবার আমরা চলে যাই হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 29, সেকশন সি। এটা সিরিয়ালি যাবে, এগুলো বগুস্তের মতো। সো সিতে চলে যাই। তাহলে দেখেন, একটা জিনিস খেয়াল কর হিমেল, বিশেষ করে খেয়াল কর ভাই, এখানে প্রথম 3টা লাইনের মধ্যে কিন্তু এই উত্তরটা চলে এসেছিল, ঠিক না ভাই? জি ভাই, জি স্যার, আমি ওইখানে ওই যে এটা বুঝছিলাম যে, বাট wouldn't this also be the perfect course for prospective aspirants to sign up for, এই লাইনটাতে আমি বুঝছি যে এখানে রং স্টুডেন্টদেরকে হয়তো মানে টার্গেট করার চেষ্টা করা। তবে এই প্রশ্নগুলোতে কিন্তু আপনি শুরুতে কিন্তু হেডিং গুলো পড়ে ওগুলা খোঁজা শুরু করবেন না, আপনি প্যাসেজ পড়ে এসে তারপর খুঁজবেন, প্রত্যেকটা প্যারা পড়ে এসে তারপর ইন্ডিভিজুয়ালি খুঁজবেন। বুঝতে পারছি ব্যাপারটা? আপনি যদি হেডিং পড়ে গিয়ে তারপর প্যারার মধ্যে খুঁজেন, তাহলে কিন্তু আপনার মানে সবগুলোকে অনেকগুলোকে মনে হবে উত্তর। বুঝতে পারছি? সো কনফিউজ হয়ে যাবে। মানে এই প্রশ্নের স্ট্র্যাটেজি হচ্ছে, আমি একটা প্যারাগ্রাফে যাব, ওইটা পড়বো 2 লাইন 3 লাইন 4 লাইন, দরকার গোটা প্যারায় পড়বো, পড়ে আসা তারপর আমি কি করব? হেডিংটা পড়বো, ঠিক আছে? ওকে, শুনেন আমি একটা কথা বলি, একদম সিম্পল কথা বলি। আপনি প্রচুর সময় দিলে, অনেক আমি আসলে অনেক যেটা ফলো স্পিডে করি রিডিং মানে করলে, আমি একটু বলি, আপনি প্রচুর স্পিড রিডিং যদি হয়ে যায়, তখন গোটা প্যাসেজটা একবার পড়াটা কিন্তু কোনো ব্যাপার হবে না।
ঠিক আছে, এখানে এই 6টা প্রশ্ন অ্যান্সার করতে করতে বিলিভ মি আপনার পরের যে প্রশ্নগুলো আছে 8টা প্রশ্ন আছে ওগুলো আপনি পানির গতিতে অ্যান্সার করতে পারবেন। আপনি দেখেন আমরা ওই জন্য এই জিনিসগুলোকে এক্সট্রিমলি পড়ি। আমি গোটা 12-14 মিনিট ধরে এটা অ্যান্সার করবো, বাকি 6-7 মিনিটে আমি বাকি প্রশ্নগুলো অ্যান্সার করবো। বুঝতে পারছি কথার কথা? আমার টার্গেট থাকবে পরীক্ষাতে এটাই। হেডিং ম্যাচিং এ এইটাই টার্গেট করবে। হেডিং ম্যাচিং এ টার্গেট করবেন আপনার যে 6-7টা প্রশ্ন আছে, অনেক সময় 8টাও থাকে। কটা থাকে ভাই? 8টাও থাকে। এটার জন্য গোটা প্যাসেজটাই পড়ে ফেলেন, প্যারাগুলো পড়তে থাকেন। এরপরে বাকি যে প্রশ্নগুলো আছে ওগুলো দেখবেন যে মুহূর্তের মধ্যে আপনি অ্যান্সার বের করে ফেলতে পারছেন। এটা হচ্ছে পারফেক্ট স্ট্র্যাটেজি, কম্বাইন্ড স্ট্র্যাটেজি বলা যায়। ঠিক আছে, ওকে। আচ্ছা হ্যাঁ, হিমেল কিছু বলছিলেন ভাই? স্যার আমি যেটা স্ট্র্যাটেজি মানে ফলো করি আর কি, মানে যেটা ক্যামব্রিজেও ছিল, মানে ওরা ফার্স্টে কি করতে বলছে যে মানে পুরা এই যে প্যাসেজটাকে একটা স্কিম রিডিং করতে বলে, যেটাতে আমি যাই না, যেটা আমি ফলো করি না। পরে যেটা করছে তারা হচ্ছে যে প্রত্যেকটা ক্লু থেকে প্রথমে যে মানে কিওয়ার্ডস গুলা আন্ডারলাইন করতে বলে, যে ক্লু গুলো আছে 8টা ওই লিস্ট থেকে ক্লু থেকে প্রত্যেকটা কিওয়ার্ডস গুলো আন্ডারলাইন করতে বলে। জি স্যার। আচ্ছা আচ্ছা, তারপর যেখানে যেমন আমি এখানে 8 নম্বরে যেটা দাগাইছিলাম সেটা হচ্ছে যে পসিবিলিটি আর অ্যাট্রাক্টিং দ্য রং কাইন্ড অফ স্টুডেন্ট, এটা আমি মার্ক করে রাখছিলাম। এটা মাঝে মাঝে কাজ করে, কিন্তু একটা বড় প্রবলেম কি আমি আপনাকে বলি হিমেল, এই জায়গায় একটা বড় সমস্যা কি হয়ে যায়, কারণ এখানে কিন্তু দুইটা হেডিং কোনো কাজেই লাগবে না। এখানে কিন্তু দুইটা হেডিং কোনো কাজেই লাগবে না। আমি বুঝতে পারছি জিনিসটা। সো এবং অনেক সময় যখন 8টা প্যারাতে 8টা কোশ্চেনের চলে আসে, তখন আপনাকে 10-11টা কি দিবে, 10-11টা আপনাকে হেডিং দিবে, তখন কিন্তু আরো ঝামেলা হয়ে যাবে, সময় আরো বেশি লেগে যাবে। ঠিক আছে, করতে পারেন আপনি, দেখেন যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন। আর আমার কথা হচ্ছে ভাই যেটাতে আমি কমফোর্ট ফিল করি, শেষ কথা। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আমরা এখন সি নাম্বারে চলে যাই। ওকে, সি নাম্বারটা আমরা একটু পড়ি। I realize this anew মানে কি নতুন অথবা আবার, দুটোই হতে পারে। anew মানে কি একদম নতুন, অথবা আবার আমি একটা জিনিসে ফিরে আসলাম। I realized this anew when I was invited to speak before a class in marketing, which is another of our degree programs. এই জিনিসটাকে আমি আবার রিয়েলাইজ করলাম। এখানে খুব মানে আবার অর্থেই ব্যবহৃত হয়েছে। আমি এটাকে আবার বা নতুন করে বলা যায়, রিয়েলাইজ করলাম when I was invited to speak, যখন আমাকে আমন্ত্রণ জানা হলো কথা বলার জন্য। টু স্পিক বিফোর এ ক্লাস, কোথায়? একটা ক্লাসের সামনে, ইন মার্কেটিং, এটা মার্কেটিং ক্লাসের সামনে। আর উনি তো একটা ফিলোসফি প্রফেসর যিনি এই প্যাসেজটা লিখেছেন, উনি বলছেন একটা মার্কেটিং ক্লাস উনাকে ডাকা হয়েছে বক্তব্য দেওয়ার জন্য, হুইচ ইজ অ্যানাদার অফ আওয়ার ডিগ্রি প্রোগ্রাম, যেটা আরেকটা ডিগ্রি প্রোগ্রাম। ঠিক আছে, আমরা এতক্ষণ ধরে কিন্তু ফায়ার সায়েন্স নিয়ে পড়ছিলাম, এখন আমরা কোথায় চলে আসছি ভাই? মার্কেটিং এ চলে আসছি। ঠিক আছে, দ্য রেগুলার ইনস্ট্রাক্টর ইজ এ কলিগ হু অ্যাপ্রিসিয়েটস দ্য কাইন্ড অফ এথিক্যাল পার্সপেক্টিভস I can bring as a philosopher. So এই কোর্সটা, এটা একটা কোর্সে আমাকে গেস্ট হিসেবে ডাকানো হয়েছে। ওই কোর্সটাতে আমার যিনি কলিগ ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছেন, হু অ্যাপ্রিসিয়েটস দ্য কাইন্ড অফ এথিক্যাল পার্সপেক্টিভ, তিনি আমাকে বলছেন যে অনুগ্রহ করে আপনি এখানে কি করবেন, এথিক্যাল পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করবেন। আই ক্যান ব্রিং অ্যাজ এ ফিলোসফার, যেটা আমি আমার ফিলোসফির পার্সপেক্টিভে কি করব, এথিক্স এর ব্যাপারটা, এথিক্স এন্ড মার্কেটিং, এটা নিয়ে আমি কি করব, আলোচনা করব। তার মানে এই রাইটারকে একটা মার্কেটিং কোর্সের একজন কলিগ উনাকে আমন্ত্রণ জানালেন একটা বক্তব্য রাখার জন্য স্টুডেন্টদের সামনে, মানে মার্কেটিং এর যে ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ বা প্রিন্সিপালস সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। There are endless ways I could have approached this assignment. আমি অনেকভাবে এই কাজটা সম্পন্ন করতে পারতাম, but I took my cue from the title of the course. আমি কাজটা শুরু করলাম কোত্থেকে? এই কোর্সের টাইটেল থেকে। কোর্সটার টাইটেলটা কি ছিল? প্রিন্সিপালস অফ মার্কেটিং। যারা বিবিএ এমবিএ পড়েন তারা কিন্তু এই ধরনের সাবজেক্ট পড়েছে, ঠিক না? প্রিন্সিপালস অফ মার্কেটিং। সো এইখান থেকে আমি আমার কাজ শুরু করলাম, আমার বক্তব্য শুরু করলাম। It made me think, এটা আমাকে চিন্তা করতে খোরাক দিল, to ask the student, আমি স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, is marketing principles? প্রিন্সিপাল মানে কি ভাই? কিছু নীতি। প্রিন্সিপাল মানে কি ভাই? কিছু, দেখেন PRINCIPLE আর PAL হলো আমাদের অধ্যক্ষ, কলেজের বস, ঠিক না? আচ্ছা, আর PLE হলে কি হবে? এটা নীতি বুঝাবে। সো আলটিমেটলি উনি বলছেন, ইজ মার্কেটিং প্রিন্সিপাল, মার্কেটিং কি প্রিন্সিপাল বেসড কোন সাবজেক্ট? ঠিক আছে, মানে মার্কেটিং এমন কোন সাবজেক্ট কিনা যেটা কিছু প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে আছে। কোটলার বা যারা আলটিমেটলি আমাদেরকে মার্কেটিং এর প্রবক্তারা এটা শিখাচ্ছেন, ওনারা কিন্তু প্রিন্সিপাল বেসড মার্কেটিং কে বলছেন। আফটার অল, a subject matter can have principles in the sense of being codified. After all, মোটের উপর
a subject matter can have principles in the sense of being codified. So basically একটা সাবজেক্ট ম্যাটারে অবশ্যই কি থাকবে, কিছু সমষ্টিগত প্রিন্সিপালকে মিলেই কিন্তু গঠিত হবে। হ্যাভিং রুলস অ্যাজ উইথ ফুটবল অর চিজ, কারণ ফুটবল খেলাতে কিছু প্রিন্সিপাল আছে, চিজ খেলাতে কিছু প্রিন্সিপাল আছে, আমরা ফলো করি রুলস, ঠিক আছে। উইদাউট বিং প্রিন্সিপাল ইন দ্য সেন্স অফ বিং এথিক্যাল, ঠিক আছে। সো প্রিন্সিপালস এর বাইরে আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কি এথিক্যাল, ওই ব্যাপারগুলো এথিক্স এর উপর চলে যাবে, ঠিক আছে। উইদাউট বিং প্রিন্সিপাল ইন দ্য সেন্স অফ বিং এথিক্যাল। সো আলটিমেটলি প্রিন্সিপাল তো আছেই, এর বাইরেও আরো কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো প্রিন্সিপালের মধ্যে পড়ে না, কিন্তু আমি করতে পারবো নাকি পারবো না ওইটা আমার এথিক্স এর উপর ডিপেন্ড করবে। ওটা আমার কিসের উপর ডিপেন্ড করবে? এথিক্স এর উপরে। মানে এই প্রিন্সিপাল যেটা আছে ওটাকে আমি স্ট্রিক্টলি ফলো করব, এর বাইরেও আরো অনেক কোশ্চেন চলে আসতে পারে, ওগুলো আমার কিসের উপর ডিপেন্ড করবে? এথিক্যাল পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করবে। তারপর কি বলছে, আফটার অল এই সাবজেক্ট আছে, এটা গেল এথিক্যাল। Many of the students immediately assumed that the answer to my question about marketing principle was obvious no. কিন্তু অনেক স্টুডেন্ট কি করলো, উত্তর দিল ইমিডিয়েটলি যে আমার প্রশ্নের উত্তর যে মার্কেটিংটাকে আসলে প্রিন্সিপাল বেস কিনা, ওদের উত্তর হচ্ছে না। Just look at the ways in which everything under the sun has marketed. মানে সানের যে কাজকর্মগুলো, সান আমাদেরকে যা যা কাজ করতেছে, ঠিক আছে, সবগুলো এগুলো তো প্রিন্সিপাল বেস কিনা, না এগুলো তো অটোমেটিক হচ্ছে, ঠিক আছে। অবভিয়াসলি ইট নট বি ডান ইন দ্য প্রিন্সিপাল ফ্যাশন, এটা একটা প্রিন্সিপাল ফ্যাশনে হয়েছে এটা কিন্তু বলা যাবে না, সান সানের মতো করে কাজ করে যাচ্ছে, ঠিক আছে। এটা আসলে আমরা প্রিন্সিপাল মানে বলতে যেটা বুঝাচ্ছি আর কি, যে কিছু রুলস আছে, এই রুলস গুলার ভায়োলেশন করা যাবে না, এই রুলস গুলাই স্ট্রিক্টলি ফলো করে কাজ করে যেতে হবে, এবং সেটা সেভাবে আমাদের সামনে জিনিসটাকে উপস্থাপন করা হবে, ঠিক আছে। তো মার্কেটিং সবসময় প্রিন্সিপাল ফলো করেও হয় না, এটাই অনেকে বলতে চাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন ভাই? আচ্ছা ওকে, তাহলে খেয়াল করে দেখেন, তাহলে সি নাম্বার আমরা পড়লাম, মাথাটা এখন ঘুরে আছে, ঠিক আছে। এখন আমরা দেখার চেষ্টা করি লিস্টের মধ্যে থেকে কোন কোন হেডিংটা হতে পারে, এই 29 নাম্বারের জন্য কোন হেডিংটা হতে পারে, প্রিন্সিপাল আছে নাকি প্রিন্সিপাল নাই, ঠিক আছে, কোনটা হতে পারে দেখি 1 মিনিটের মধ্যে চিন্তা করে ফোরই মনে হচ্ছে দিস ওয়ান। 4 হবে মনে হচ্ছে না? আচ্ছা, আর কারো কিছু মনে হচ্ছে? 4 স্যার। 4 স্যার। 4 স্যার। 4 হবে, If I'm ঠিক not আছে। wrong this year. আচ্ছা ঠিক আছে, আর কার কোনো মতামত আছে? এনিওয়ান? No, sir. ওকে 4 মনে হচ্ছে তো, তাহলে আমি 4 এ একটু চলে যাই আবার। Sir, আগে হ্যাঁ জি, 4 ছাড়া কি বলছে? one 1 কোর্সেস দ্যাট রিকোয়ার এ হাই লেভেল অফ sir কমিটমেন্ট। one না, এখানে কমিটমেন্টের প্রশ্ন আসে নাই ভাই। কমিটমেন্টের ব্যাপারে কি কিছু বলেছে? কমিটমেন্ট মানে হচ্ছে আপনাকে প্রি রিকোয়ার্ড কিছু জিনিস করতে হবে, এরকম কিছু তো বলে নাই। রিকুইজিশন কিছু দিয়েছে? না, দেয়নি, ঠিক আছে। ওই সেন্সে 1টা হবে না। 4টা কি বলেছে? অ্যাপ্লাইং এ থিওরি ইন অ্যান আনএক্সপেক্টেড কনটেক্সট। আনএক্সপেক্টেড কনটেক্সট কি এখানে কোনো কিছু আলোচনা করেছে? আনএক্সপেক্টেড কনটেক্সট বলেন তো। মার্কেটিং প্রিন্সিপালের কথা বলা হলো না? না, Yeah, এখানে তো marketing principle. এখানে বলা হচ্ছে মার্কেটিং As a প্রিন্সিপালটা। principal. এখানে প্রিন্সিপাল বেসড নাকি প্রিন্সিপাল বেসড না? এখানে কিন্তু দুটাই মনে হচ্ছে, প্রিন্সিপালও হতে মানে দুইটা দিক কিন্তু চলে আসছে, প্রিন্সিপাল আছে প্রিন্সিপাল নেই, প্রিন্সিপাল আছে প্রিন্সিপাল নেই, ঠিক না? তো ইন দ্যাট সেন্স আপনার 2 নাম্বারটা কিন্তু উত্তর, এ কোর্স টাইটেল উইথ 2 মিনিং, ঠিক আছে, এ কোর্স টাইটেল উইথ 2। আবার So বলবেন can you explain it again? ওকে, দেখেন এখানে Sir, খেয়াল would you করে please দেখেন, explain it again? হ্যাঁ শিওর, দেখেন খেয়াল করে দেখেন, এখানে গোটা প্যাসেজটার মধ্যে আমরা আলটিমেটলি এখানে যেটা বলছে যে যিনি লেখক তিনি গিয়েছেন একটা লেকচার দিতে মার্কেটিং ক্লাসে। ক্লাসটার কোর্স টাইটেলটা কি? প্রিন্সিপালস অফ মার্কেটিং। প্রিন্সিপালস অফ মার্কেটিং। Marketing. তাহলে এখান থেকে আমরা কি ধরতে পারি? মার্কেটিং এর প্রিন্সিপাল আছে, ঠিক কি না? জি স্যার। Yes, sir. তাহলে আবার এইটাও জিজ্ঞেস, উনি এই প্রশ্নটা স্টুডেন্টদেরকে করলেন যে আসলে কি মার্কেটিং কোনো প্রিন্সিপাল বেস সাবজেক্ট, প্রিন্সিপাল বেস ব্যাপার, ঠিক আছে। No. সো তখন স্টুডেন্টদের একটা অনেকে বললো যে নো, কারণ আমাদের চারপাশে বিশেষ করে আমাদের প্রকৃতিতে অনেক কিছু আমরা প্রিন্সিপাল ছাড়াও কিন্তু হইতে দেখতেছি, ঠিক কিনা? যদি এটাই হয় তাহলে ঝড় কেন হয়? প্রকৃতি আমাদেরকে গাছ দিচ্ছে, সেই প্রকৃতি কিন্তু আবার গাছগুলোকে ভেঙে আমাদের মাথার উপর ফেলতেছে, ঠিক কিনা? এটা কোন প্রিন্সিপাল, ঠিক কিনা? মানে একটা এক্সাম্পলের কথা বলতেছি আর কি। ফার্স্টে ভাবছিলাম শুরু হবে। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখেন, তাহলে আলটিমেটলি তাহলে প্রিন্সিপাল ছাড়াও কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে অনেক কাজ হয়, তাহলে মার্কেটিং ও প্রিন্সিপাল ছাড়াও কিন্তু হতে পারে, ঠিক কিনা? Yes, sir. মিনিং হতে পারে। তাহলে এই যে কোর্স টাইটেল, এখানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা কোর্স টাইটেল নিয়ে আলোচনা করা হয়েছে, কোর্স টাইটেল উইথ 2 Sir. মিনিং। হ্যাঁ বলেন ভাই, Thank you, sir. বলেন। স্যার একটু যদি মানে F নাম্বার প্যাসেজে খেয়াল করেন, ওইখানে স্যার একটা মানে একটা লাইন আছে যে আমি- we have another term for it,
আচ্ছা fraud. আমি Kant gives আপনি the এটা example মাথায় of a রাখেন, doctor and a হিমেল এটা মাথায় রাখেন, আমরা এফে গেলে এটা তখন বলবেন, ঠিক আছে? আমি এফে যাই তখন আপনি এই লাইনটার কথা বলবেন যে কেন জি, ওই স্যার। কারণে টু হবে না, ঠিক আছে? বুঝতে পারছি? আমি তখন এক্সপ্লেইন করবো, ঠিক আছে ভাই? কারণ এফটা আমি এখনো পড়ি নাই, আগে এফে যাই, আচ্ছা স্যার। এফটা পুরোটা পড়ে তখন আমি বুঝাবো আপনাকে। তাহলে এখানে বাকিগুলো আর আমি পড়তেছি না, বাকিগুলো আসলে অ্যান্সার হবে না, ঠিক আছে? তাহলে আলটিমেটলি 29-এর উত্তর হবে আপনার 2। 29-এর উত্তর হবে আমাদের রোমান 2। ওকে, এবার আমরা 30-তে চলে যাই। 30D ঢাকা। 30 নাম্বারটা খুব ছোট একটা প্যাসেজ। হ্যাঁ, দেখেন, ইজ দ্যাট অবভিয়াস। এটা কিন্তু ছোট প্যারা হলেও কিন্তু এটা অনেক ঝাঁজ আছে, খেয়াল করেন, এটা অনেক বুঝতে হবে। ইজ দ্যাট অবভিয়াস, অবভিয়াস মানে কি? এটা কি স্পষ্ট? এটা কি স্পষ্ট? এই যে আমরা কথাটা বলতেছি, প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল নাই, প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল নাই, এই ব্যাপারটা কি স্পষ্ট? আই মেড দ্য সাজেশন। স্টুডেন্ট তো বলছে নো, তখন আমি উত্তর কি দিলাম? রাইটার বলতেছে, তখন আমি কি উত্তর দিলাম? হুইচ মে সাউন্ড ডাউনরাইট ক্রেজি। ওরা সবাই বলতেছে না, প্রিন্সিপাল সবসময় ফলো করে না, নাই, তখন আমি কি বললাম? প্রিন্সিপাল আছে ওই জায়গায়, যেটা আলটিমেটলি ডাউনরাইট। ডাউনরাইট মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাউনরাইট? খুব সুন্দর একটা মিনিং আছে। ডাউনরাইট মানে হচ্ছে আপনার সম্পূর্ণ, পুরোটা, ঠিক আছে? ডাউনরাইট মানে হচ্ছে সম্পূর্ণ। এই কথাটাকে আমি এমফাসাইজ কেন করলাম? আপনার সামনে রাইটিং যখন করবেন তখন আলটিমেটলি এই শব্দটাকে ইউজ করার চেষ্টা করবেন। কি বলছে? ডাউনরাইট ক্রেজি। আমরা অনেক সময় বলি না, ইটস ফুললি ক্রেজি, কোয়াইট ক্রেজি, ঠিক আছে? এটাকে ঘুরিয়ে আমরা সুন্দর একটা মানে আনকমন ওয়ার্ড, ডাউনরাইট ক্রেজি, মানে পুরোটাই ক্রেজি, পুরোটাই পাগলামি শোনাবে এটা। ইন লাইট অফ দ্য এভিডেন্স দ্যাট পারহ্যাপস মার্কেটিং ইজ বাই ডেফিনেশন প্রিন্সিপাল। সংজ্ঞা অনুযায়ী মার্কেটিংটা আসলে কি? প্রিন্সিপাল। এটা প্রিন্সিপাল বেসড একটা অ্যাক্টিভিটিস সমাজের মধ্যে, ঠিক আছে? স্টুডেন্টরা বলে উঠছিল যে এখানে প্রিন্সিপাল নাই, ঠিক আছে, এক্সেন্সে, কিন্তু আমি বলছি, তাদেরকে বললাম যে এটা ডেফিনেশন অনুযায়ী এটা কি? প্রিন্সিপাল বেসড। মাই ইন্সপিরেশন ফর দিস, তাহলে মাই ইন্সপিরেশন ফর দিস দ্য জাজমেন্ট ইজ দ্য ফিলোসফার ইমানুয়েল কান্ট। আলটিমেটলি আমি এটা কার ভিত্তিতে বললাম? এই যে আমি কথাটা বলছি, এটা আমার মন গড়া কথা? রাইটার বলতেছে না, এটা আমি বড় যে ফিলোসফার ইমানুয়েল কান্ট তার জাজমেন্ট অনুযায়ী বলতেছি। হু আর্গিউড, যিনি যুক্তি দেখিয়েছেন, দ্যাট এনিবডি অফ নলেজ, যে কোনো জ্ঞানের যে কোনো ক্ষেত্রে, অ্যান এন্ড অ্যান্ড আ মিনস, যে কোনো ক্ষেত্রে তার একটা এন্ড মানে কি? উদ্দেশ্য থাকবে, এবং সেই উদ্দেশ্যটা সাধন করার জন্য একটা কি থাকবে? পদ্ধতি থাকবে, ঠিক আছে? আপনাদের এখানে ক্লাসরুমে প্রত্যেকের টার্গেটটা কি? আইএলস একটা ভালো স্কোর পাওয়া, এটা হচ্ছে আপনার পারপাস। তাহলে আপনাদের মাধ্যমটা কি? আমরা এখন প্র্যাকটিস করব, স্ট্র্যাটেজি শিখব, প্র্যাকটিস করব, তারপর আমরা নিজেকে ডেভেলপ করে, স্কিলটাকে ডেভেলপ করে আমরা পরীক্ষাটা দিব। আবার কেউ কেউ আছে, আগে অতীতকালে এমন ছিল যে পাসপোর্ট চেঞ্জ করে প্রক্সি দেওয়ার ব্যবস্থা ছিল, আরো 20-30 বছর আগের কথা বলতেছি। ওখানে দেখা গেছে যে এখন আলটিমেটলি অনেক টাইট দিয়ে দিচ্ছে, যেটা আর করা যাচ্ছে না, ঠিক আছে? ওকে, এবং অনেকে এখন তো ইভেন স্ক্যাম থাকে, এইটাতে কেউ কখনো পাল্লা বলবেন যে হ্যাঁ আমাদের কাছে প্রশ্ন আছে, আমাদের কাছে প্রশ্ন আছে, আপনি টাকা পাঠান, আমি আপনাকে প্রশ্ন দিব, ঠিক আছে? ভুলেও এই ধরনের ট্র্যাপে পা দিবেন না। অনেকে বলে যে আমরা আপনার রেজাল্ট রেডি করে দিব, একদম মনে হবে যে কেমব্রিজ ইউনিভার্সিটির রেজাল্ট, আমরা হ্যাক করে ওদের এই কাজটা করতে হবে। অনেকে টাকা পয়সা দিয়ে এই কাজগুলো করার চেষ্টা করে, কিন্তু দিন শেষে আপনার টাকা পয়সা খরচ হবে, কোনো কাজ হবে না। এটা খুবই সিলি ব্যাপার, কিন্তু তারপরে বলে দিলাম, কেউ কেউ মনে করে যে আমাকে দিয়ে আইএলটিএস হবে না, সেই কারণে তারা কি করে? টাকা পয়সা খরচ করে এই ধরনের স্ক্যামারদের পাল্লায় পড়ে যায়। হ্যাঁ জি, বলেন ভাই। স্যার এই প্যাসেজটা কি একটাবার রিপিট করা যাবে? আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। হ্যাঁ আচ্ছা, আমি করতেছি, শিওর শিওর। আচ্ছা, খেয়াল করেন, তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে কোনো কিছু, মানে এই প্যাসেজের মূল কথাটা এখানে কি বলতেছে? বলতেছে যে এই যে এর আগের প্যাসেজ, যে সি নাম্বার আমরা যেটা পড়লাম, যে প্রিন্সিপাল না, স্টুডেন্টরা উত্তর দিল, যেখানে সবকিছুই যে প্রিন্সিপালের মধ্যে হচ্ছে তা কিন্তু নয়, কিন্তু তিনি সেই স্টুডেন্টদেরকে উত্তর দিলেন কি? যে না, এটা আলটিমেটলি প্রিন্সিপাল বেসড। আই মেড দ্য সাজেশন হুইচ মে সাউন্ড ডাউনরাইট ক্রেজি। গোটা ক্লাস বলছে না, আমি তাদের বিপরীতে গিয়ে, পুরোপুরি বিপরীতে গিয়ে বললাম যে এটা প্রিন্সিপাল বেসড, কারণ এর ডেফিনেশনটা এরকম। এবং আমার এই যে সিদ্ধান্তটা, মাই ইন্সপিরেশন, কেন মাই ইন্সপিরেশন ফর দিস জাজমেন্ট, এই যে আমি বলছি যে এটা প্রিন্সিপাল বেসড, এই কথাটা আমি কিসের উপর ভিত্তি করে বলছি? ইজ দ্য ফিলোসফার ইমানুয়েল কান্ট। ফিলোসফার ইমানুয়েল কান্টের বক্তব্যের উপরে, গবেষণার উপর, তার থিওরির উপর বেস করে। হু আর্গুড দ্যাট এনিবডি অফ নলেজ কনসিস্ট, যে কোনো জ্ঞানের যে কোনো ক্ষেত্রে আলটিমেটলি
দুইটা ব্যাপার দিয়ে গঠিত হয়। একটা হচ্ছে কি সেই জ্ঞানটার উদ্দেশ্যটা কি এবং সেই উদ্দেশ্যতে যাওয়ার মাধ্যমগুলো আমার কি কি, এই দুটোকে ঘিরেই কিন্তু যে কোনো জ্ঞান তৈরি হয়। ঠিক আছে, আপনি চিন্তা করে দেখেন, আমি ডাক্তারি পড়ছি, উদ্দেশ্য হচ্ছে মানুষের রোগ হলে আমি তাকে চিকিৎসা দিব। ঠিক আছে, আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি মানুষের প্রাত্যহিক জীবনকে আরো কমফোর্টেবল করার জন্য বা তার প্রবলেম গুলোকে সলভ করার জন্য। ঠিক আছে, সো একটা জায়গায় 1 তলা বিল্ডিং ছিল, আমি সেখানে 7 তলা বিল্ডিং তৈরি করে দিলাম। সো এখানে আগের চেয়ে 10 গুণ বেশি পরিবার থাকতে পারছে। সো এগুলো প্রবলেম সলভিং করার জন্য। সো আমাদের এগুলো পারপাস, এগুলোর জন্য আমি মাঝখানে যা যা করব সবগুলো হচ্ছে আমার পন্থা। ঠিক আছে, তাহলে একটা থিওরি থেকে কিন্তু আমাদের এই রেজাল্ট গুলো কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এটা থিওরি বেসড একটা সিদ্ধান্ত কিন্তু উনি আমাদেরকে দিলেন, যেটা ক্লাসের কাছে আনএক্সপেক্টেড ছিল। ক্লাসের কাছে কি ছিল ভাই? এটা এই ধরনের উত্তরটা আনএক্সপেক্টেড ছিল। ঠিক আছে, যে এই জন্য এটা হচ্ছে ডাউনরাইট ক্রেজি। এই ডাউনরাইট ক্রেজিটা কিন্তু আমাকে বলে দিল যে ওদের কাছে আনএক্সপেক্টেড একটা রেজাল্ট উনি দিলেন। প্রথমে প্রশ্ন করলেন প্রিন্সিপাল বেস্ট কিনা, তারা নো বললো, এরপর তিনি উত্তর দিলেন যে না, এটা প্রিন্সিপাল বেস্ট। ঠিক আছে, ওকে, তাহলে এখন বলেন আমাকে এখানে উত্তরটা কি হতে পারে? লিস্ট অফ হেডিং তিনটা তো বাদ গেছে। Which can be the answer? ডি এর জন্য থার্ড এর আনসার কি হবে? 4 স্যার এখন 4 4 মনে হচ্ছে। আচ্ছা, 4 হ্যাঁ আমি আসলে ক্লুগুলো দিয়ে দিয়েছি, মানে কাউন্টার একটা থিওরিটিক্যাল বেস। ঠিক আছে, এবং আনএক্সপেক্টেড কনটেক্সট, আমরা কনটেক্সটটা হয়তো জানিও না, সেই কনটেক্সট আসলে কি হবে, ওই কনটেক্সট আমি অ্যাপ্লাই করব, সো এই রেজাল্টটা কি রকম হবে এটা আমরা বুঝতে পারবো। ক্লাসের ওই স্টুডেন্টরা হয়তো এটা বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না বলে তাদের উত্তরটা ওরকম সিলি একটা উত্তর ছিল আর কি। ঠিক আছে, ওকে, তাহলে এর উত্তর হবে আপনার 30 উত্তর হবে 4। আমি চলে গেলাম, আমি একটু দ্রুত করছি, আমি বাকি উত্তরগুলো আর এখন এই মুহূর্তে পড়লাম না, কেন হবে না এটা এখন বলছি না। ওকে, এবার আমরা চলে যাই 31 এর জন্য। 31 এর জন্য আমরা সেকশন ই তে চলে যাচ্ছি। ইটা একটু আমরা পড়ি। Let us apply both the term means and end to marketing. এখন আসেন আমরা এই যে মিনস এবং এন্ড বলছি, প্রত্যেকটা জ্ঞানের মধ্যে যেটা বিস্তার করে, মার্কেটিং এর মধ্যে এই জিনিসটা কেমনে কাজ করে। তাহলে দুটো কনসেপ্ট চলে আসছে না আমাদের এখানে। কয়টা কনসেপ্ট চলে আসছে ভাই? দুইটা কনসেপ্ট চলে আসছে। ঠিক আছে, সো তাহলে আলটিমেটলি মিনস এন্ড এন্ড এটা মার্কেটিং এ কিভাবে কাজ করে। দ্য স্টুডেন্টস হ্যাভ সাইনড আপ ফর এ কোর্স ইন অর্ডার টু লার্ন হাউ টু মার্কেট ইফেক্টিভলি। বেসিক্যালি স্টুডেন্টরা কেন এই কোর্সটা সাইন আপ করে, কেন এই কোর্সটা তারা শেখার চেষ্টা করে, এই কোর্সে ভর্তি হয়, যাতে তারা কি করতে পারে, ইফেক্টিভলি খুব সফলভাবে মার্কেটিংটা করতে পারে। বাট টু হোয়াট এন্ডস, কতটুকু? সবার এন্ড কি সমান হয়? মার্কেটিং কোর্স যারা করে তাদের এন্ড কি সবার সমান হয়? কেউ একজন না, different. একটা কোম্পানির মালিক, তার উদ্দেশ্য একরকম, কেউ একটা ছোট চাকরি করে মার্কেটিং এ, তার উদ্দেশ্য কিন্তু আরেক রকম। ঠিক কিনা? ওকে, আর খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু মানুষ তো থাকেই। ঠিক আছে, কারণ নাম বলা ঠিক হচ্ছে না, মানুষের টাকা পয়সা নিয়ে যে মার্কেটিং পলিসি চালায়, যে বেশ কয়েকটা কোম্পানি এখন কোটি কোটি টাকা নিয়ে প্রশ্ন উঠলো না, ওগুলো কিন্তু নেগেটিভ মার্কেটিং ছিল। ঠিক কিনা? তাদের মধ্যে কেউ কেউ বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান থেকে পাস করছে বলেও শোনা যায়। ঠিক আছে, ওই যে চুপা রুস্তমের একটা উদাহরণ আর কি। হ্যাঁ, আচ্ছা এবার আসেন, বলা ঠিক নেই এভাবে, তারপরে বললাম আর কি। There seem to be two main attitudes towards that questions. তাহলে এই প্রশ্নটার দিকে আমরা দুই ধরনের অ্যাটিটিউড নিয়ে কি করতে পারি, দেখাতে পারি, দুইটা অ্যাটিটিউড দেখাতে পারি। One is that the answer is obvious, হ্যাঁ স্পষ্ট। একটা আনসার হচ্ছে কি অবশ্যই ভালো ইফেক্টিভ মার্কেটিং এর জন্য the purpose of marketing is to sell thing and to make money, জিনিস বিক্রি করা, টাকা বাড়ানো। ঠিক কিনা? আমি মার্কেটিং পলিসি নিব, মার্কেটিং পলিসির মাধ্যমে আমি অনেক ক্রেতার কাছে পৌঁছাবো এবং ক্রেতারা আমার পণ্য কিনবে, আমি অনেক টাকা আর্ন করবো। ঠিক আছে, the other attitude is that the purpose of marketing is irrelevant. অন্য একটা অ্যাটিটিউডে বলতেছে যে মার্কেটিং এর পারপাসটা হচ্ছে ইররিলেভেন্ট, অপ্রাসঙ্গিক। ইচ পারসন কামস টু দা প্রোগ্রাম এন্ড কোর্স উইথ হিজ অর হার ওন প্ল্যানস। দেখা যাচ্ছে সবার উদ্দেশ্য একরকম থাকে না, হ্যাঁ, যে যার নিজের মতো করে প্ল্যান নিয়ে মার্কেটিংটা শিখতে আসে। and this need not even concern the acquisition of marketing expertise as such. এদের মধ্যে কেউ কেউ মার্কেটিং এ এক্সপার্টাইজ বিল্ড আপ করার জন্য কিন্তু মূলত আসে নাই। মাই প্রপোজাল, মানে আমার প্রস্তাব হচ্ছে, which I believe would also be Kant, যেটা আসলে কান্টের বিশ্বাস। ঠিক আছে, উনি আবার কান্টকে এখানে রেফার করেছেন, is that neither of these attitude, মানে কারো ভালো উদ্দেশ্য কারো খারাপ উদ্দেশ্য, neither of these attitudes captures the significance of the end to the means of marketing. যেটা এই দুটোর কোনোটাই কিন্তু আসলে মার্কেটিং এর যে এন্ড গোল, যে সাকসেসফুল একটা বিজনেস এন্ড গোল, আলটিমেটলি আমার কোম্পানির এইচআর, কোম্পানির মার্কেটিং, কোম্পানির ফিনান্স, যেটাই বলি না কেন, এন্ড গোল কি?
সার্ভাইভ দ্য কোম্পানি, টু সার্ভাইভ দ্য কোম্পানি, কোম্পানিকে কি করা, টিকিয়ে রাখা, ঠিক কিনা, বিজনেস প্রফিট মেকিং অবস্থায় রাখিয়ে। সো এটা হচ্ছে মূল উদ্দেশ্য আসলে। সো এটাকে আসলে আঘাত করে না, ঠিক আছে। এ ফিল্ড অফ নলেজ অর এ প্রফেশনাল এন্ডিউভার, যে কোনো একটা জ্ঞানের যে ক্ষেত্র অথবা প্রফেশনাল যে এন্ডিউভার মানে প্রচেষ্টা, যে আমাদের যে দক্ষ হয়ে আমরা যে প্রচেষ্টাগুলো করি, ইজ ডিফাইন্ড বাই বোথ দ্য মিনস অ্যান্ড এন্ড। আমি কোন উপায় করছি এবং কোন উদ্দেশ্য নিয়ে করছি, আমার উদ্দেশ্য এবং মাধ্যম এই দুটো দিয়ে কিন্তু আমার কাজটাকে, আমার নলেজটাকে ডিফাইন করা যায়। একই নলেজকে ভালো বলা যায়, একই নলেজকে কি বলা যায়, খারাপও বলা যায়। ওই যে আর্জনের কথা বলছিলাম আর কি, যে আর্জনিস্ট হয়ে আলটিমেটলি কি করছে, আগুন লাগানোর কাজ যে ওটাকে ব্যবহার করছে সে খারাপ কাজে ব্যবহার করছে, আর যে অন্যর খারাপ কাজটাকে ফাইন্ড আউট করছে সে ভালো কাজে এটাকে ব্যয় করছে, ঠিক আছে। হ্যান্স বোথ ডিজার্ভ স্ক্রুটিনি, দুটোকেই কিন্তু খুব স্ক্রুটিনাইজ করতে হবে, খুব সূক্ষ্মভাবে আমার কি করতে হবে, যাচাই বাছাই করতে হবে। স্টুডেন্টস নিড টু স্টাডি বোথ হাউ টু অ্যাচিভ এক্স অ্যান্ড অলসো হোয়াট এক্স ইজ। তাহলে জানতে হবে আসলে আমার গোলটা কি এবং কিভাবে আমি এটাকে ভালোভাবে অ্যাচিভ করতে পারি। এটা প্রত্যেকটা স্টুডেন্টেরই এই জন্য জানা উচিত। কারণ আমি যদি মূল লক্ষ্যটাকে ভালো যে সাকসেসফুল যে মূল যে আসল উদ্দেশ্যটাকে ফাইন্ড আউট করতে পারি এবং তার জন্য ভালো পন্থা অবলম্বন করতে পারি, তখনই কিন্তু সেটা একটা বেটার পজিশন থাকবে। বাট এটাকে কিন্তু যদি আমি টার্গেটটাকে খারাপ একটা জায়গায় টার্গেট করে খারাপ পন্থা অবলম্বন করি, তখন কিন্তু আমার টোটাল জ্ঞানটা কিন্তু কি অ্যাকচুয়ালি প্রশ্নবিদ্ধ হয়ে যায় অনেক সময়, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু দুইটা ব্যাপারকে নিয়ে মূলত আলোচনা করছে, ঠিক আছে, দুইটা পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করছে। তাহলে এখন আপনারা বলেন যে এখানে কোনটা হেডিং হতে পারে, হুইচ ওয়ান। আমরা কত নাম্বারে ছিলাম? 31। নাম্বার Number 3 3. Number 3, the Number three. equal importance of two key issues. Yes, the equal issues. importance of two key issues. This is the answer. এই দুটো কি ইস্যুস আমাদেরকে দেখতে হবে, যে এমস এবং মেন্স, আমার টার্গেট এবং সেই পন্থাটা আমাকে খেয়াল করতে হবে। তাহলে আলটিমেটলি এটা উত্তর হবে 3, ই এর উত্তর 31, 3। এবার লাস্ট ওয়ান, এখানে এই কোশ্চেন প্যাটার্নের 32 সেকশন এফ এ যাই। সেকশন এফ টা আমরা একটু পড়ি কি বলছে। হ্যাঁ হিমেল, খেয়াল করিয়েন, আপনার পুরোটা দেখার পরে তারপর আপনি আমি অ্যান্সারটা দিই, তারপর আপনার সাথে আমি ডিসকাস করবো। ইট ইজ অ্যাট দিস পয়েন্ট, এই অবস্থায় যে আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা করলাম, এই পয়েন্টে আর্সন ফর প্রফিট বিকামস সুপ্রিমলি রিলেভেন্ট। এই ক্ষেত্রে আর্সন ফর প্রফিট এই সাবজেক্টটা পড়াটা কিন্তু আসলে কি ব্যাপকভাবে, ঠিক আছে, রিলেভেন্ট, প্রাসঙ্গিক। দ্যাট কোর্স ইজ প্রিজিউমলি অল অ্যাবাউট মিনস। এই কোর্সটা কিন্তু বেসিক্যালি পন্থা নিয়ে কিন্তু মূলত আমাদেরকে আলোকপাত করছে। হাউ টু ডিটেক্ট অ্যান্ড প্রসিকিউট ক্রিমিনাল অ্যাক্টিভিটি, কিভাবে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে আমি ডিটেক্ট করব, নিশ্চিত করবো যেখানে একটা ক্রাইম ঘটেছে, ঠিক আছে। যদি সত্যি ডেলিভারেটলি আগুন ধরানো হয়, ইটস আ ক্রাইম। এবং আলটিমেটলি কিভাবে এটাকে বিচারের সম্মুখীন করা যায়, এইটাই কিন্তু আলটিমেটলি আমাকে শেখাচ্ছে কোর্সে। ইট ইজ দেয়ারফর অ্যাজিউম দ্যাট দ্য এন্ড ইজ গুড। এই ক্ষেত্রে বলা যায় যে এই কোর্সের উদ্দেশ্যটা কি, ভালো। ইন অ্যান এথিক্যাল সেন্স, কোন সেন্সে বলতেছি এটা আমরা? এথিক্যাল সেন্সে বলবো যে এই কোর্সের উদ্দেশ্যটা ভালো। When I ask for fire science student to articulate the end, যখন আমি ফায়ার সায়েন্সের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলাম, একটু আমি মার্কেটিং স্টুডেন্টদেরকে প্রশ্ন করেছিলাম, এখন আমি কাদেরকে প্রশ্ন করতেছি? ফায়ার সায়েন্সের স্টুডেন্টকে প্রশ্ন করছি। খেয়াল করলেন, এটা দরকার আছে। এন্ড অর পারপাস, আমি যখন জিজ্ঞেস করলাম যে ফায়ার সায়েন্স স্টুডেন্টকে তোমরা কেন এই কোর্সটা পড়তেছো, উদ্দেশ্যটা কি অফ দেয়ার ফিল্ড, দে ইভেন্চুয়ালি জেনারেলাইজ টু সামথিং লাইক, তারা আমাকে সামথিং মানে জেনারেলাইজ করে বলো যে দ্য সেফটি অ্যান্ড ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি, সমাজের কিসের জন্য? নিরাপত্তা এবং উন্নয়নের জন্য। এটা যে কোনো সাবজেক্টের উদ্দেশ্য, এটা যে কোনো সাবজেক্টের কি একটা উদ্দেশ্য, স্পেসিফিক না কিন্তু, ঠিক আছে। এটা যে কোনো সাবজেক্টে কিন্তু আসলে এন্ড রেজাল্ট এটাই থাকতে হয়। হ্যাঁ, গতকালকে খুব প্যাথেটিক একটা ঘটনা ঘটলো। কি ঘটনা ঘটলো? একটা মা অসুস্থ, মা তখন বাচ্চার জন্য, তার সন্তানের জন্য আইসিইউ বেড ছেড়ে দিলেন, সন্তানও মারা গেল, মাও মারা গেল। সন্তানও মনে খুব সুন্দর মারা গেছে না, দুজনই মারা গেছে। দেখেন এখানে কিন্তু ব্যক্তি কেন্দ্রিক, এটা কিন্তু ব্যক্তি কেন্দ্রিক উন্নয়ন, ব্যক্তি কেন্দ্রিক লাভের জন্য। কিন্তু এইটা কিন্তু এন্ড রেজাল্টটা কিন্তু সোসাইটিতে একটা মেসেজ দিয়ে গেল। কি মেসেজ দিয়ে গেল? মানে ফ্যামিলি বন্ডিং, ফ্যামিলির প্রতি ভালোবাসা। মা তো স্বার্থপর হতে পারত। এবং করোনার শুরুর দিকে কিন্তু আমরা খুব বড় একটা ব্যবসায়িক পরিবারের ঘটনা আমরা জানি, এক ভাই আরেক ভাইকে সিট ছেড়ে দিয়েছে, তখন তাও তার ভাইকে বাঁচাতে পারে নাই, ঠিক আছে।
এরকম ঘটনা কিন্তু আমরা গত বছরের শুরু মানে করোনার শুরুতে কিন্তু এই ঘটনা আমাদের সেই একই জেনারেল হাসপাতালে ঘটেছে। তো দেখেন ওখানেও কিন্তু ফ্যামিলি বন্ডিং ছিল এবং ওই ফ্যামিলি কিন্তু পরে চিটাগংয়ে অনেক বড় ভূমিকা পালন করছে, যদিও তাদেরকে নিয়ে অনেক বিতর্ক আছে, আমি ওটা দিকে যাবো না। তো তাদের কিন্তু ভালো কাজ আছে, গোটা চিটাগংয়ে তারা অনেক আইসিইউ বেড প্রোভাইড করছে, ঠিক আছে, অনেক আইসিইউ বেড প্রোভাইড করছে। গোটা চিটাগংয়ের বর্তমানে আইসিইউ বেড গুলো একটা বড় অংশ সেই একই ফ্যামিলি থেকে আসছে, আর তাদের একজন ফ্যামিলি মেম্বারকে হারিয়ে বুঝতে পেরেছে যে একটা ফ্যামিলি মেম্বারকে হারানো কত কষ্ট করে, এবং একটা বেড না থাকার কারণে তাদের সেই মেম্বারকে হয়তো বা তারা হারিয়েছে, এটা চিন্তা করে, যদি আল্লাহর ইচ্ছা, কিছু করার নাই। যাক, যেটা বলছিলাম, তাহলে আমাদের সবগুলো সাবজেক্টের উদ্দেশ্য হচ্ছে কি সোসাইটির ওয়েলফেয়ার নিশ্চিত করা। আসলে কি তাই? এই সাবজেক্টের উদ্দেশ্য কি মূলত এটাই, which seems right, যেটাকে আসলে রাইট সব ক্ষেত্রে রাইট বলা যাবে, বাট স্পেসিফিক না। As we have seen, someone could use the very same knowledge of means to achieve a much less noble end. Much noble end দিয়েও কিন্তু এই একই উদ্দেশ্যটা হচ্ছে, আমি বাদাম বিক্রি করতেছি, যারা বাদাম খাবে তাদের শরীর ভালো হবে, তারা সমাজে ভালো কাজ করতে পারবে, সমাজের ওয়েলফেয়ার হচ্ছে, ঠিক কিনা? ওকে, যে কোনো কাজকে কিন্তু আমি এই এন্ডে, আমি ছোট কাজকেও আমি এই এন্ডের মধ্যে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? Such as personal profit via destructive, dangerous, reckless activity. আচ্ছা, যে চুরি করতেছে তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্যটা হচ্ছে আরেকজনের সম্পদ ছিনিয়ে মানে লুকিয়ে নিয়ে আসা, কিন্তু অ্যাট দ্য এন্ড তার ওয়েলফেয়ার কিন্তু হচ্ছে, ঠিক কিনা? সমাজের ওয়েলফেয়ার হচ্ছে না, কিন্তু তার কিন্তু একটা ওয়েলফেয়ার হচ্ছে। তাহলে আমরা কি ব্যক্তির ওয়েলফেয়ারকে দেখবো নাকি সমাজের ওয়েলফেয়ারকে দেখবো? আমাদেরকে সমাজের ওয়েলফেয়ারকে দেখতে হবে। কিন্তু আবার যদি বলা হয় যে এই লোকটা গত 7 দিন ধরে কোনো কাজ ছিল না, গত 3 দিন ধরে সে না খেয়ে আছে, এই কারণে সে রুটির দোকান থেকে গনি বেকারি থেকে একটা পাউরুটি চুরি করছে, এখন কি তাকে আপনাকে দোষ দিবেন? কি বলেন? পার্সপেক্টিভ ডিফারেন্ট হয়ে গেছে, ঠিক কিনা? গনি বেকারির কাছে সে গিয়ে একটা পাউরুটি ভিক্ষা চেয়েছে, যদি গনি বেকারি থেকে পাউরুটি দেয় নাই, সে এক পর্যায়ে দাঁড়িয়েছিল, লুকিয়ে একটা পাউরুটি চুরি করে নিয়ে আসে, তাকে কি তার চুরিটাকে কি আপনার কাছে আর চুরি মনে হবে? কারণ তার উদ্দেশ্য হচ্ছে জাস্ট নিজের ক্ষুধা এবং পরিবারের ক্ষুধাকে সামহাও ম্যানেজ করা, সে আসলে বড়লোক হওয়ার জন্য এটা করে নাই। যে বড়লোক হওয়ার জন্য চুরি করছে তার চুরিটাকে আমরা খুব ঘৃণ্য চোখে দেখবো। সো এগুলো দেখতে হবে, টোটাল ব্যাপার উদ্দেশ্যগুলো দেখতে হবে। তাহলে আলটিমেটলি ডিস্ট্রাকটিভ, কতটুকু ডিস্ট্রাকটিভ তার এই চুরি কার্যটা, এই যে গনি বেকারি পাউরুটি চুরি ব্যাপারটা, আলটিমেটলি এটা সমাজের জন্য এত বেশি ডিস্ট্রাকটিভ না, বরং সমাজ যে ডিস্ট্রাকশনে চলে গেছে এটা ইন্ডিকেট করছে যে একটা মানুষকে না খেয়ে মারা যাচ্ছে, তাকে কেউ হেল্প করছে না। সো এই যে সমাজ দায়, ঠিক আছে, আমরা একটু বলে থাকি, কিন্তু একটা মানুষ ব্যাংক থেকে চুরি করছে 10 কোটি টাকা, তাহলে আলটিমেটলি তার আগে থেকে 100 কোটি টাকা ছিল, সে আরো 10 কোটি টাকা চুরি করছে, এইটা অনেক বেশি ডিস্ট্রাকটিভ, এবং তাকে বিচার না করলে কিন্তু সমাজের আরো অধঃপতন হবে। ডেঞ্জারাস, এটা অনেক বেশি ডেঞ্জারাস, রেকলেস অ্যাক্টিভিটি। তাহলে ব্যক্তি স্বার্থের জন্য যে কাজগুলো করবো এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় সমাজের জন্য ডিস্ট্রাকটিভ, তার জন্য যদিও এটা উন্নয়নমূলক মনে হয়, বাট উই উড নট কল দ্যাট ফায়ার ফাইটিং, এটাকে আমরা ফায়ার ফাইটিং বলবো না, ঠিক আছে? আমি ঘরে আগুন লাগাই দিচ্ছি, নিজের ঘরে নিজে আগুন লাগাই দিচ্ছি, ইন্স্যুরেন্স কোম্পানির টাকাগুলো আমি গ্রহণ করছি এবং এটা থেকে আমি লাভবান হব, এটা আমার লাভ হচ্ছে, বাট সমাজের জন্য এটা কিন্তু কি হচ্ছে, ক্ষতি হচ্ছে, কারণ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো লসে পড়ে যাবে এবং সমাজে তখন দেখা যাবে যে আসল যাদের আগুন লাগবে তারা আর ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা পাচ্ছে না, এটা তো অবশ্যই সমাজের জন্য ডিস্ট্রাকটিভ, ঠিক আছে? উই হ্যাভ এ সেপারেট ওয়ার্ড ফর ইট, এটাকে আমরা কি বলবো? পারসন, ঠিক আছে? ওকে, আমি যদি জেনারেটরে আগুন লাগিয়ে দিই, মানে একটা ক্রাইম, এটা কি ক্রাইম। Similarly, if you employed the principle of marketing in an unprincipled way, you would not be doing marketing. যেটা আমি একটু আগে একটা ইঙ্গিত উদাহরণ দিলাম আর কি, যে আপনি লোভ দেখা লেখা দেখা মানুষের কাছে লাখ লাখ টাকা নিয়ে বসে আছেন, ঠিক আছে, আনপ্রিন্সিপাল হয়েছে, এটা প্রিন্সিপাল হয়ে না। আপনি ক্রেতাদের কাছ থেকে টাকা নিচ্ছেন, বিক্রেতার কাছ থেকে পণ্য নিচ্ছেন, কাউকে পণ্য দিচ্ছেন না ঠিক মতো, টাকাও ঠিক মতো দিচ্ছেন না, টাকাগুলো মাঝখান থেকে উধাও করে বসে আছেন। মার্কেটিং পলিসি কি? লোভ। আপনার মার্কেটিং এর মূল কি এলিমেন্টস কি? মানুষকে লোভ দেখানো, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে এটাকে মার্কেটিং বলা যায় না। উই হ্যাভ অ্যানাদার টার্ম ফর ইট, এটাকে আমরা কি বলবো? ফ্রড, ঠিক কিনা? কপট, ভণ্ড, ঠিক কিনা? বুঝে গেছে? মিলছে এখন? আচ্ছা, কান্ট গিভস দ্য এক্সাম্পল অফ এ ডক্টর অ্যান্ড এ পয়জনার। কান্ট এই ক্ষেত্রে কি বলছেন? একজন ডাক্তারের উদাহরণ দিয়েছেন, একজন পয়জনার বিষ প্রয়োগকারীর উদাহরণ দিয়েছেন। হু, যেমন একজন ডাক্তার প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন, হি ইজ এ হেল্পার ফর মি, ঠিক আছে, উনি আমার জন্য অ্যাঞ্জেল। একজন ডাক্তার আমাকে 5টা উল্টাপাল্টা ওষুধ দিচ্ছে জাস্ট ওষুধ কোম্পানির টাকা পাওয়ার জন্য, তাহলে উনি একজন পয়জনার, একজন কি? পয়জনার, ঠিক আছে? হু ইউজ দ্য আইডেন্টিক্যাল নলেজ টু ইচ, ওরা কিন্তু সবাই কিন্তু একই এমবিবিএস ডিগ্রি অর্জন করছে, এফআরসিপি, এমএস যা যা আছে, ঠিক আছে? সো উই উড সে দ্যাট ওয়ান ইজ প্র্যাকটিসিং মেডিসিন, একজন মেডিসিন প্র্যাকটিস করছে, দ্য আদার মার্ডার, একজন কি করতেছে? মার্ডার করতেছে। বুঝতে পারছেন ভাই ব্যাপারটা? ইয়েস স্যার। সো তাহলে এখন দেখেন আলটিমেটলি এখানে কোন লিস্টটা হতে পারে, আপনারা এখন একটু চিন্তা করে বলেন। নাম্বার Social- 7,
নাম্বার 1টা কোর্স দ্যাট রিকোয়ার এ হাই লেভেল অফ কমিটমেন্ট হবে না। নাম্বার 5 দ্য ফাইন্যান্সিয়াল 7 বেনিফিট অফ স্টাডিং হবে না। তাহলে ডেফিনেটলি এটা ডিফারেন্ট নেমস অফ 7 ফর ডিফারেন্ট for আউটকামস। different for আউটকাম different যখন outcomes. ভালো হয় হি ইজ এ ডাক্তার, আর যখন আউটকাম মরে যাচ্ছে তখন কি হবে? হি ইজ এ মার্ডারার। Poisoner. Sir, I ওকে, never knew the fact about ওই যে insurance and all এই আগুন লাগাই যে এত প্ল্যানিং প্লটিং। এগুলো অনেক মুভি টুভি আছে, তো অনেক মুভি টুভি আছে, এগুলা দেখতে হ্যাঁ, পাবেন। আমি আমি নাম দেখি। বলতে পারতেছি না, কিন্তু আসে এরকম, আমি দেখছি কিন্তু মনে নাই। আমি আসলে মুভি Sir, কিছু অনেক আগে টাকার দেখা জন্য ছেড়ে কেন অনেক আগে নিজের মুভি ঘরে দেখা ছেড়ে আগুন দিয়েছি তো, লাগাবে? যে কারণে বলতে পারতেছি না। জি ভাই বলেন। আমার নিজের মানে কিছু টাকার জন্য কেন নিজের ঘরে নিজে মানে আগুনটা লাগাবে? কেন আপনারা মুভিতে দেখতেছেন না বউরে মারা ফেলতেছে ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য, পরে আবার আরেকজনকে নিয়ে কোরিয়ান মুভি আবার হ্যাঁ আবার আরেকজনকে নিয়ে কি করতেছে, বিচে ঘুরতেছে ওই টাকা দিয়ে। ইন্ডিয়ান মুভিতে ওটা আবার নকল করে। ইন্ডিয়ান মুভি তো আমরা একটা পাইছি, ওই হলিউডে যেগুলা করে তো ইন্ডিয়াতেও করে। ওকে, তাহলে যাক, খুব মজার একটা ছিল না, প্যাসেজ ছিল আসলে সব প্রত্যেকটা প্যাসেজই খুব মজা। ডিফারেন্ট ইনফরমেশন পাওয়া যায়। হ্যাঁ, অনেক অনেক অনেক। আমি তো আজকে সন্ধ্যার সময় আমার ওয়াইফাই সাথে কথা বলতেছিলাম যে আইএলস কেমব্রিজের 1 থেকে 16 পর্যন্ত প্রত্যেকটা রিডিং প্যাসেজ এবং লিসনিং এর টেপ স্ক্রিপ্ট গুলো যদি ভালো করে কেউ শিখে, তাহলে তার ইংলিশে একটা বিশাল জাহাজ হয়ে যাবে ডেফিনেটলি। ঠিক আছে, খুব ভালো এই লিটারেচার গুলো, খুবই ভালো, এবং এগুলো সায়েন্টিফিক ভাবে পিক করা, তো এগুলোর মধ্যে অনেক মোটামুটি ইনফরমেটিভ স্যার, মানে অনেকখানি অপারেটিভ। ইনফরমেশন থাকে আমাদের তো ভাই, unique হ্যাঁ আমাদের তো example, আসলে ইংলিশের কি কি দরকার? আমাদের ইংলিশের দুটো জিনিস দরকার। একটা হচ্ছে কি ভাই, কনসেপ্ট, ঠিক না? আমরা কিন্তু আজকে একটা ভালো কনসেপ্ট শিখলাম, 1 নাম্বার। এই জায়গাটা নিয়ে কেউ কথা বলে না, কনসেপ্ট গুলো শিখতে হবে। 2 নাম্বারটা হচ্ছে কি, আমাকে কি শিখতে হবে? আমাকে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। সো ল্যাঙ্গুয়েজটা, আমাকে ল্যাঙ্গুয়েজ শেখার উপর জোর দেয়, কিন্তু কনসেপ্ট গুলো শেখার ব্যাপারে জোর দিই না। সো এই বইগুলো পড়লে কনসেপ্ট গুলো কিন্তু হয়ে যাবে। এই জন্য আমরা বলি যে রিড অ্যান্ড রিড, ম্যাগাজিন পড়েন, মুভি দেখেন। আমি বললাম না, এগুলো মুভির মধ্যে কিন্তু অ্যাভেলেবেল। হয়তো আপনার এই ধরনের মুভি কম দেখা হয়েছে বা দেখা হয়নি, কিন্তু এগুলো কিন্তু কমন চলে আসে। তাই বলে আজকে থেকে আবার মুভি দেখে পাপ কামানোর দরকার নাই। আমি বলবো যে আপনি ক্যামব্রিজের বইগুলো আগে শেষ করেন, মোর দেন ইনাফ। ঠিক আছে, ক্যামব্রিজের বই এবং আরো প্র্যাকটিস বেশ কিছু ম্যাটেরিয়ালস, আমি এদিকে আপনাদেরকে কিছু আরো ম্যাটেরিয়ালসকে দেখি করে দেবো রিডিং ক্লাসের শেষে, আরো কিছু সাজেস্ট করে দিব। আচ্ছা, ওকে, যেটা বলছিলাম, তাহলে এখন দেখেন, এই যে এতক্ষণ ধরে যে কাজটা করলাম, আমি টোটাল 1 ঘন্টা 10 মিনিট ধরে এটা পড়াইছি, কিন্তু পরীক্ষার হলে আমি এই কাজটা করবো 10 থেকে 12 মিনিটে। কতক্ষণে করবো ভাই? 12 মিনিট, হাইস্ট 13 মিনিট, হাইস্ট 13 মিনিট আমাকে ওই পর্যন্ত যেতে হবে। আই হ্যাভ অ্যানাদার 7 মিনিটস। আমার কাছে আর কতক্ষণ আছে? 7 মিনিট আছে। কথার কথা আর কি, পরীক্ষা হলে ওই 7 মিনিটে এখন আমি কি করব? ওই 7 মিনিটে আমি আদার্স কোশ্চেন গুলো অ্যান্সার করবো। আদার্স কোশ্চেন আর কি কি আছে? 33 থেকে দিয়েছে 33 থেকে 36 পর্যন্ত। কমপ্লিট দ্য সামারি বিলো, সামারি কমপ্লিশন কি দিয়েছে? সামারি কমপ্লিশন আমাকে দেখতে হবে যে কয়টা ওয়ার্ড বসানো যাবে। নো মোর দ্যান 2 ওয়ার্ডস, নো মোর মানে শূন্যস্থান পূরণ। সোজা কথা থেকে আমরা কি বলবো ভাই? শূন্যস্থান পূরণ। এই শূন্যস্থানে কয়টা ওয়ার্ড বসাবো ভাই? ম্যাক্সিমাম 2টা ওয়ার্ড বসাবো। একটা ওয়ার্ডও হতে পারে, আবার কি হতে পারে এখানে 2টা ওয়ার্ডও হতে পারে। ওকে ফাইন, ভালো কথা। তো এই সামারি কমপ্লিশনের প্রথম কাজ হবে কি? আমার সামারির হেডিংটা পড়ে ফেলা, দ্য আর্জন ফর প্রফিট কোর্স, আর্জন ফর প্রফিট, এইটা নিয়ে প্যাসেজে যেখানে আলোচনা করছে সেইখান থেকে আমার এই উত্তরগুলো চলে আসবে। আর্জন ফর প্রফিট, এটা আমরা কোথায় পড়ছিলাম মনে আছে? প্যাসেজের শুরুতেই পড়ে ফেলছিলাম, মনে আছে? আর্জন ফর প্রফিট, প্যারাগ্রাফ 1-2 দিকে। কোথায় ভাই? প্যারাগ্রাফ 1-2 দিকে। মনে পড়তেছে না একটু এখন? ওকে ফাইন, আমি ওদিকে যাব। তার আগে আমি এই প্যাসেজটা পড়ে ফেলি। এখানে এটা হচ্ছে অ্যাব্রিজ ফর্ম, ওখানে 7-8টা লাইনকে এখানে 3-4টা লাইনে নিয়ে আসছে। এটাই করে ওরা ওখানে 7-8টা লাইনকে এখানে কি করে? 3-4টা লাইনে নিয়ে আসে। আমাকে এটা খুব ভালো করে পড়তে হবে। এই জায়গাটা পড়লে আমি বুঝতে পারবো যে আমাকে কোন উত্তরগুলো খুঁজে বের করতে হবে। 33, 34, 35, 36, 4টা উত্তর। দিস ইজ এ ইউনিভার্সিটি কোর্স। এই যে আর্জন ফর প্রফিট, এটা কি ভাই? একটা ইউনিভার্সিটি কোর্স। এটা তো আমার এখন মানে হ্যাঁ, আমরা হাফেজ হয়ে গেছি, ঠিক না? সো কোর্স ইন্টেন্ডেড ফর, কাদেরকে উদ্দেশ্য করে করা হয়েছে? আচ্ছা হিমেল ভাই, সরি, আপনার একটা লাইন ছিল, ওই প্রশ্নের উত্তর কি আপনি পেয়ে গেছেন বাই দিস টাইম? জি ভাইয়া, জি স্যার, আমি পাইছি। চলে আসছে না? আমি এই জন্য স্যার আমি ওই যে প্রথমে মানে একটা টাইম, হ্যাঁ যাক, আমি টাইম আমার মেইনটেইন করে আমি চলে আসছে। আনসারটা দিতে চাইছিলাম। হ্যাঁ দেখেন, তাহলে আমি যেটা কোন স্ট্র্যাটেজিটা বেটার? ওই স্ট্র্যাটেজিটা বেটার নাকি আমার স্ট্র্যাটেজিটা বেটার আজকে বলেন? আচ্ছা যাক, আমি স্যার যেটা ভুল করছি সেটা হচ্ছে যে স্যার ওই যে আমি এখানে ওই যে উই হ্যাভ অ্যানাদার টার্ম ফর ইট, ফ্রড, আমি এর পরে আর পড়ি নাই, এর আগেও আর পড়ি নাই। আমি ভাবছি এই যে আরেকটা টার্ম দিছে মানেই হচ্ছে যে এটা ওই যে ওই দা কোনটা কোর্স সেটেল উইথ 2 মিনিংস, আমি ওটা বলতে নিছি। দেখেন আমরা ছোট বাচ্চাকে আরো আছে হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, আমরা ছোট বাচ্চাকে আপনারা কিভাবে বলেন যে খাবলাই খাওয়া বলি না?
টেবিলের মধ্যে থেকে একটু প্লেটের মধ্যে থেকে একবার এখান থেকে নিয়ে মুখে দিচ্ছে, ওখান থেকে নিয়ে মুখে দিচ্ছে, ঠিক আছে? সো স্যার। প্যাসেজ যদি আপনি এভাবে পড়েন তাহলে কিন্তু আপনি পাজল হয়ে যাবেন, ভুল হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য এই প্যাসেজ গুলো কঠিন হয়ে যায়, এই কোশ্চিন প্যাটার্নটা কঠিন হয়ে যায়। এখন স্যার লাইন বাই লাইন প্যাসেজ পড়তে গেলে 12-13 মিনিটের মধ্যে কি আনসার করা সম্ভব? ডেফিনেটলি সম্ভব। আপনার এখন 1.5 ঘন্টা লাগুক, সমস্যা নাই, পড়তে থাকেন পড়তে থাকেন পড়তে থাকেন, ঠিক আছে? আপনি যখন এই ওয়ার্ড গুলো এখানে এখানে কিছু ওয়ার্ডই দেখবেন ঘুরে ফিরে আসতেছে, 3000 3500 ওয়ার্ড। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এটা, 3000 আচ্ছা আপনি যদি চিন্তা করেন, আপনি একই খবর প্রথম আলোতে পড়তেছেন, ডেইলি স্টারে পড়তেছেন, কোনটাতে আপনি দ্রুত পড়তে পারেন? নিশ্চয়ই প্রথম আলোর খবরটা দ্রুত পড়তে পারেন, ঠিক কিনা? ইয়েস স্যার। হ্যাঁ, Yes, কেন? বিকজ আপনার বাংলার রিডিং স্পিড অনেক ভালো মাশাআল্লাহ, কিন্তু ইংলিশের রিডিং স্পিডটা কি খারাপ। সো তাহলে আপনার খুব কম, একটা ভালো না। খুব একটা ভালো না। সো আপনাকে এটা ওই লেভেলের, বাংলা অনেক পড়ছেন লাইফে এই কারণে স্পিড ভালো, ইংলিশে আপনি অনেক কম পড়ছেন এই কারণে স্পিড ভালো না। সো আপনাকে স্পিড বাড়াইতে হবে, কিছু করার নাই। স্পিড বাড়ানোর টেকনিকটা কি? স্পিড বাড়ানোর টেকনিকটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আপনাকে শিওর শিওর স্যার আজকে আমার ফার্স্ট মানে আপনার সাথে আমার ফার্স্ট ক্লাস, সো হ্যাঁ, হ্যাঁ। মে আই গেট দ্য প্রিভিয়াস কোর্সেস? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ক্লাসের শেষে আপনার সাথে কথা বলবো, আপনি একটু ওয়েট করিয়েন। হ্যাঁ শিওর স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, যার জন্য বলছিলাম, হ্যাঁ যারা নতুন বা প্রশ্ন আছে তারা সবাই ক্লাসের শেষে বসবেন। তো তাহলে খেয়াল করে দেখেন, আপনাকে ওয়ার্ড শিখতে হবে, কলোকেশন শিখতে হবে। একটু একটা কলোকেশন পড়ছিলাম আজকে, মনে আছে? খুব সুন্দর একটা কলোকেশন, কি ছিল মনে আছে? ফার্স্টের লাইনে, ফার্স্টের প্যারাতে, এই দেখেন কি সুন্দর, আই কিড ইউ নট, আই কিড ইউ নট। এটা অনেকের জন্য I kid আজকে you লাইফে not. প্রথম শিখলেন, ঠিক না? এই ধরনের কলোকেশন আপনাকে শিখতে হবে। আমি একটা বই কয়েকদিন আগে শেয়ার করেছিলাম, 500 কলোকেশন, মনে আছে? কেউ কেউ পেয়েছেন, একজন যদি থ্যাংক ইউ দিয়েছেন, বাকিটা হয়তো ডাউনলোডও করেন নাই। এই কলোকেশন শিখতে হবে ভাই পুরো। হ্যাঁ, এটা আচ্ছা পাইছিলাম এটা আমি সত্যিকার অর্থে এখনো খালি, শিখি না। হ্যাঁ হ্যাঁ, খালি ইন্ডিভিজুয়াল ওয়ার্ড শিখলে হবে না, আপনাকে কলোকেশন নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? খালি ফ্রেজাল 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 2-3টে ওয়ার্ড মিলে যে মিনিং গুলো হয় এগুলো শিখতে হবে। এগুলো পড়তে 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 একসময় দেখবেন যে আপনার এগুলা তেমন একটা লাগবে। আসলে একটা জিনিস কি হয় জানেন, দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, এই প্যাসেজটাতে প্রায় 2800 ওয়ার্ডের মতো আছে। কত ওয়ার্ডের মতো আছে ভাই? আমরা যে 6টা প্যারা করলাম, প্রায় 2800 ওয়ার্ডের কম বেশি ওয়ার্ড আছে। হ্যাঁ, এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। এই 2800 ওয়ার্ডের মধ্যে ডেফিনেটলি আপনার 1500 ওয়ার্ড আছে যেগুলো আপনি পানি ভাত, যেমন আই, যেমন এ, যেমন ক্যান, ঠিক আছে? 1500 ওয়ার্ড কি আপনার জন্য পানি ভাত। এর মধ্যে 500 না 700 ওয়ার্ড আছে আপনার জন্য মাঝামাঝি মানের কঠিন। আর হয়তো আপনাদের অবস্থা ভেদে বাকি ওয়ার্ড গুলো আপনার জন্য হার্ড, ঠিক আছে, কঠিন। সো আপনাকে এই ওয়ার্ড গুলা পড়তে 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 আপনাকে 2200 ওয়ার্ড কি থাকতে হবে, পানি ভাত থাকতে হবে, আরো আনতে হবে প্রায় 2600 ওয়ার্ডের মতো। আপনাকে একটা প্যাসেজে কি থাকতে হবে, পানি ভাত ওয়ার্ড বানাইতে হবে, ঠিক আছে? হয়তো আপনার বাকি যে 200 ওয়ার্ড থাকবে, এই 200 ওয়ার্ড আপনার জন্য হার্ড হবে না, মিডিয়াম হবে, মাঝারি মানের কঠিন হবে। হার্ড কোনো ওয়ার্ড থাকা যাবে না পারতপক্ষে। হ্যাঁ, একটা দুটা 5-6টা হার্ড থাকতে পারে, ওগুলো মিনিং না জানলেও সমস্যা নাই, টেকনিক্যাল ওয়ার্ড ওগুলা দরকার নেই, ওগুলো আমি জানবো না, বুঝতে পারছি ব্যাপারটা? সো তাহলে আপনি বাংলাতে কিন্তু এটাই হয়, আপনি খেয়াল করে দেখেন, বাংলা একটা প্যারা যখন পড়তেছেন তখন ওখানে বেশিরভাগ ওয়ার্ডই আপনার জানা, প্রায় 95%, 6%, 7% ওয়ার্ড আপনি জানেন। কিন্তু ইংলিশ প্যাসেজ গুলো পড়তে গেলে ওখানে 70% ওয়ার্ড জানেন, বাকি 30% এর মধ্যে 10% মোটামুটি জানেন, 20% জানেনই না। তখন আমাকে দিয়ে হবে না, আপনাকে এই জায়গাটা থেকে কাজ করতে হবে, অনেক ধাপে 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 এই ওয়ার্ড ভোকাবুলারি দেখবেন ঘুরে ফিরে আপনার দেখবেন 3 থেকে 4000 ওয়ার্ডই বারবার আসতেছে। 3 থেকে কত হাজার ওয়ার্ড? 4000 ওয়ার্ডই বারবার আসতেছে। ডেফিনেটলি আপনাকে একটা ওয়ার্ড লিস্ট মেক করতে হবে নিজের মতো করে। এখানে প্যাসেজটা পড়ছেন, কোন ওয়ার্ড নতুন পাইছেন, কোন ফ্রেজটা নতুন পাইছেন, খাতায় লিখে ফেলেন। ইউ হ্যাভ টু ডু ইট, আপনাকে এটা করতে হবে, ঠিক আছে? আপনাকে লিসেনিং এর সময় এরকম ওয়ার্ড গুলো বের করতে হবে, আপনাকে খাতা মেনটেন করবেন। এই ওয়ার্ড গুলো যখন শিখবেন, মানে ঘুরে ফিরে এই যে আপনার সাইন আপ, যে ওয়ার্ডটা আমরা শিখলাম, সাইন আপ মানে কি, কোনো কিছুতে একটা সাইন আপ করা, নাম লিখানো, ভর্তি হওয়া, এই জিনিসটা আপনাকে আরো অনেকবার আপনি অনেক জায়গায় পাবেন। কিন্তু সাইন আপ মিনিং যদি আপনি না জানেন, এখনো না শিখেন, আপনি আরো যখন পাবেন আবার এই কঠিন জিনিসটা কঠিনই থেকে যাবে। সো ডিসহার্টেন হওয়ার কিছু নাই। আমি তাদেরকে বলতেছি যারা স্পিড একদমই কম বা মাঝারি, তাদের স্পিড বাড়ানোর উদ্দেশ্যটা কারণ দুটা ভাবে, একটা হচ্ছে কি আপনি কনসেপচুয়ালি তো ক্লিয়ার হবেন, সাথে আপনাকে ভোকাবুলারি, কলোকেশন এবং গ্রামাটিক্যালি স্ট্রং হইতে হবে। গ্রামাটিক্যালি স্ট্রংটা অনেক ইম্পর্টেন্ট কথা, যেমন বাট, ফর, যেই লিঙ্কার্স গুলো আছে, যে কনস্ট্রাকটিভ যে ইয়াগুলো আছে, এগুলো ব্যাপারটা। হ্যাঁ, আমি কিছু গ্রামারের লেসন দিয়েছিলাম, আরো সামনে আপনাদেরকে আবার শেয়ার করবো। সো ওগুলো করার চেষ্টা করবেন। গ্রামারও কিন্তু অনেক সময় আপনাকে স্পিড রিডিং এ সাহায্য করবে।
স্পিড রিডিং এ সাহায্য করবে কি অনেক সময় গ্রামার। এটা শুনতে অবাক লাগে, বাট এটাই সত্যি কথা। শেষ পর্যন্ত গ্রামারের জন্য অনেকে আটকে যায়। হ্যাঁ, রাইটিং এ অনেকে বলে যে আমার জন্য লিসনিং কোনো ব্যাপার না এই মুহূর্তে, স্পিকিংটাও ব্যাপার না আলহামদুলিল্লাহ, রিডিংটাও ব্যাপার না। অনেকে বলে যে ভাই রাইটিং এ আমি কোনোভাবে 6 এর উপর তুলতে পারতেছি না, কারণ আপনার গ্রামার জিরো। আপনার গ্রামার জিরো অথবা জিরোর চেয়ে একটু উপরে। সো আপনি খালি 5.5 এই টাইপের রেজাল্ট করতেছেন। লিসনিং, স্পিকিং, রিডিং এ কম গ্রামার দিয়েও কাজ চলে যায় অনেক সময়, ঠিক আছে। বাট আপনি শেষ পর্যন্ত আটকে যাবেন রাইটিং এ। হ্যাঁ, অনেক বড় বড় মানুষকে আমি দেখি 8 পায়, লিসনিং, স্পিকিং, রিডিং এগুলো 8.5 পাচ্ছে, আর রাইটিং এ এসে কি হয়ে গেছে 6.5, এটা আটকে আছে। ব্যান্ড স্কোরটাও কমে যায় এবং আলটিমেটলি সিএলবি 9, সিএলবি 10 এগুলো তুলতে পারে না, প্রবলেম হয়ে যায়। সো গ্রামারকেও আপনার গুরুত্ব দিতে হবে। তো গ্রামারটা আসলে আপনি গ্রামার কিভাবে শিখবেন, কিছু গ্রামার আমরা ওই যে বলছি আইএলটিএস লিজের গ্রামার গুলা, আমি তো কিছু ক্লাস দেই আপনাদেরকে, আমি জানি না আপনারা কয়জন করছেন ক্লাসগুলো, ওই রেকর্ডেড ক্লাসগুলো ওগুলো করবেন, ঠিক আছে, ইনশাআল্লাহ ডেভেলপ হবে। ওই বইগুলো পড়ে ফেলবেন, যাতে তারা আছে তারা নিজেরাই ওইগুলো পড়ে ফেলবেন। আইএলটিএস লিজের গ্রামার স্যার বলতে আপনি একবার ইউটিউবে একটা লিংক দিয়েছিলেন, ওটা হচ্ছে রবিনসন ক্রুজোর একটা স্টোরি হ্যাঁ হ্যাঁ ছিল হ্যাঁ 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 সেলারের। সো এটা হ্যাঁ। মেইনলি লিসনিং ডেভেলপ করার জন্য ছিল না, কারণ ওটা পুরোটাই লিসনিং নিয়েই ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে লিসনিং, ইজি ওখানে ওয়েতে কিভাবে লিসনিং স্টোরিটাও রিডিংটা আস্তে এলাবোরেট আস্তে, হ্যাঁ লিসনিং রিডিং সবগুলো ডেভেলপ করে, ঠিক আছে, সবগুলো ডেভেলপ করে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আমি ঘেটে দেখলাম। আচ্ছা, যাক, যেটা বলছিলাম আর কি, আসলে ল্যাঙ্গুয়েজটা এমন জিনিস যে এইটা একটা শিখতে গিয়ে আরেকটাও কিন্তু ডেভেলপ হয়ে যায়। মানে একটা স্কিলের উপর খালি আপনি ডেভেলপমেন্ট হয় না, আপনাকে একসাথে হয়তো মেইনলি রাইটিং, কিন্তু সাথে আবার অন্যগুলোও কিন্তু কিছু কিছু ডেভেলপ হয়ে যায়। আপনি স্পিকিং করতে করতে লিসনিং ডেভেলপ হচ্ছে, লিসনিং শুনতে শুনতে আপনার স্পিকিংও ডেভেলপ হচ্ছে, দুইটাই কিন্তু হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। এবার তাহলে আমরা একটু যেটা আলোচনা করছিলাম তাহলে এখানে চলে যাই। This is a university course intended for students who are undergraduate and who are studying dash, ওরা কি পড়তেছে, who are undergraduate, যারা undergraduate and who are studying, তারা কিছু একটা পড়তেছে। তারা কি পড়তেছে, কোন পড়ালেখার করা স্টুডেন্টরা এই কোর্সটা নিচ্ছে, সেটা হবে কি আমার 33 নম্বরের উত্তর, ঠিক আছে। The expectation is that they will, আচ্ছা আমি এটুকুর মধ্যে থেকে মানে এটুকু উত্তর বের করবো, তবে গোড়াটা একবার একটু পড়ে ফেলবো। The expectation is that they will become, তাদের একটা আশা থাকে, টার্গেট থাকে, তারা কিছু একটা হবে, বিকাম হোয়াট, তারা কিছু একটা রূপান্তর হবে, তারা কিছু একটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। স্পেশালাইজিং ইন আর্জেন, ঠিক আছে, তারা আর্জেনের উপর স্পেশালাইজিং হবে। দ্য কোর্স উইল হেল্প দেম, এই কোর্সটা থেকে হেল্প করবে টু ডিটেক্ট কেসেস অফ আর্জেন, তাদেরকে আর্জেন কেসগুলো ডিটেক্ট করতে কি করবে, সাহায্য করবে। অ্যান্ড ফাইন্ড মানে কি, খুঁজে বের করা, কি খুঁজে বের করা, অফ ক্রিমিনাল ইন্টেন্ট, ক্রিমিনালের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলো কিছু একটা খুঁজে বের করতে তাকে সাহায্য করবে। লিডিং টু সাকসেসফুল, লিডিং মানে কি, যার ফলে তারা সাকসেসফুল কিছু একটা হবে ইন দ্য কোর্টে কোনো একটা কিছু সাকসেসফুল হবে, ঠিক আছে। সো এইটা কি কি হবে এগুলো আমরা এখন একটা একটা করে যাই। তাহলে এখন দেখেন এইটার জন্য আমাকে এখন প্যাসেজে ফিরে যেতে হবে। দ্য আর্জন ফর প্রফিট, এটাকে যদি আমি স্ক্যানিং করি, আমি স্ক্যানিং করতে গিয়ে দেখবো প্যাসেজের শুরুতেই কিন্তু আমরা কি করেছিলাম, প্যাসেজের শুরুতে কিন্তু আমরা আর্জন ফর প্রফিট এই কোর্সটা কিন্তু এখানে কিন্তু আমরা পেয়েছি। প্যাসেজের লাস্টের দিকে এসে কিন্তু ফার্স্ট প্যারার লাস্টের দিকে এসে কিন্তু আমরা এটা পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা আমি একটু ফ্রেশ জায়গায় যাই, এটা এখান থেকে পড়াই, দাগাটা হয়ে গেছে। তাহলে খেয়াল করে দেখেন, আমার ফার্স্ট প্যারাটা যখন আমি পড়ছিলাম তখনই কিন্তু এই জায়গাটায় আমি কি পেয়ে গেছি, আমার আর্জন অফ প্রফিট এই জিনিসটা পেয়ে গেছি। তাহলে এটাকে এখন আমি একটু পড়া শুরু করি। বাট হোয়াট উড বি দ্য ফাউন্ডার্স অফ দিস টু ইনস্টিটিউশনস হ্যাভ থট অফ এ কোর্স, মানে এই ইনস্টিটিউশনে এই কোর্স যারা চালু করছে ফাউন্ডার, তারা কি চিন্তা করে আর্জন অফ প্রফিট কোর্সে চালু করছে। আই কিড ইউ নট, আমি তোমাদের সাথে ঠাট্টা করছি না, উই হ্যাভ ইট অন দ্য বুক, আমাদের বুকে এই লিস্টে কোর্সটা আছে। Any undergraduate, যে কোনো আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট হু হ্যাভ মেড দ্য একাডেমিক রিকোয়ারমেন্ট, যে একাডেমিক রিকোয়ারমেন্ট কি করেছে, ফিল আপ করেছে, ক্যান সাইন আপ, সেই কোর্সটা নিতে পারবে ফর দ্য কোর্স ইন দ্য প্রোগ্রাম। কোন প্রোগ্রামের স্টুডেন্টরা, ফায়ার সায়েন্স। তাহলে তাকে আন্ডারগ্রেডের স্টুডেন্ট হতে হবে এবং সে কোন সাবজেক্টে পড়ছে, কোন কোর্সে পড়ছে এই মুহূর্তে, ফায়ার সায়েন্সে পড়ছে। তাহলে ফায়ার সায়েন্সে পড়ছে, তাহলে আলটিমেটলি এখানে উত্তরটা কি হবে, এখানে 33 উত্তর কি হবে, আর স্টাডিং ফায়ার সায়েন্স, ফায়ার সায়েন্স, জাস্ট দুটো ওয়ার্ড। হ্যাঁ, এটা আপনি উত্তরে লিখবেন কি, FIRE, সায়েন্স। এটা 33 নম্বর উত্তর। ওকে ফাইন। দ্য এক্সপেকটেশন ইজ দ্যাট দে উইল বিকাম, হ্যাঁ ভাই বলেন। স্যার এই একটা কোয়েশ্চেন আছে, প্রথম আনসারটা নিয়ে আমি এখানে আনসার করছি হচ্ছে প্রসপেক্টিভ আর্সন, কারণ এখানে প্রোগ্রামটার নাম হচ্ছে ফায়ার সায়েন্স,
কিন্তু পরের প্যাসেজে একটু যদি খেয়াল করে না, সেখানে একটা এখানে লাইন তো আছে আপনার যে না, এখানে তো ন্যাচারালি আসলে না, ঠিক আছে আমি একটু বলি আপনাকে, ওরা আসলে পড়তেছেটা কি, ওরা পড়তেছে ফায়ার সায়েন্স, সহজ কথা ভাই, ওদের টার্গেটটা কি এটা না, টার্গেটটা তো না, এটা পড়তেছে নাকি, ও কি পড়ছে, বিবিএ পড়ছে, এমবিএ পড়ছে, ফায়ার সায়েন্স পড়ছে, ঠিক আছে, ইমেল বুঝতে পারছেন? আর হ্যাঁ সবচেয়ে স্যার, বড় কথা, কিন্তু মানে বড় কথা আমার হচ্ছে কাছে এটা আমি, আনসারটা লাগছে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ না আপনার লাগতে পারে, কিন্তু এখন দেখেন এটা প্যাসেজের মধ্যে কিন্তু আছে, এটা আমার উত্তরগুলো কিন্তু কোত্থেকে আসবে, প্যাসেজ থেকে আসবে, ঠিক আছে, ফর দ্য মানে আমি কোর্স ইন দ্য বুঝছি যে প্রোগ্রাম। লাইনটা এভাবে যে হ্যাঁ any হ্যাঁ undergraduates who have met the academic requirements can sign up for the course in our program in fire science। হ্যাঁ মানে যারা আন্ডার গ্রাজুয়েট তারা ফায়ার সায়েন্সের জন্য মানে এই প্রোগ্রামে এনরোল করতে পারবে। আচ্ছা, এরপর হ্যাঁ সেটা ঠিক আছে, এখন ন্যাচারালি আমি হিমেল দিস আপনাকে আমি কোর্স এখানে ইজ একটা কথা বলি, ইন্টেন্ডেড ফর প্রসপেক্টিভ আর্টস ইনভেস্টিগেটর। ঠিক আছে, এখন একটু খেয়াল করেন হিমেল, দেখেন আমরা বেসিক্যালি যে কোনো ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েটে একটা প্রোগ্রামেই তো যাই, আমি না কম্পিউটার সায়েন্স, না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, না হয় কি বিবিএ, না হয় ল, কোন একটা প্রোগ্রামে পড়তে চাই, স্টাডিং ল। আপনাকে যদি বলি আপনি কি পড়ছে, আমি ল পড়ছি, আমি বিবিএ পড়ছি, ঠিক আছে, তাহলে ওরা কি পড়ছে, ফায়ার সায়েন্স পড়ছে, ওর মধ্যে একটা কোর্স হচ্ছে কি আপনার আর্জেন্ট ফর প্রফিট, বুঝতে পারছি? ক্লিয়ার ভাই? এটা আর সবচেয়ে বড় কথা প্যাসেজে আছে, প্যাসেজে এভাবে দিয়েছে, প্রোগ্রামটা কি, ওরা প্রোগ্রাম মানে ওরা এটা স্টাডি করছে, প্রোগ্রাম মানে কি, ওরা এই টোটাল প্রোগ্রামটা স্টাডি করছে, এটাই, এটা একটা সিনোনিমাস হয়ে গেছে, তো এই জন্য হয়তো একটু কঠিন লাগছে আপনার কাছে, হয়তো বাবা অন্যদের কাছেও এটা কঠিন লাগতে পারে, আপনাকে এইটাই মিনিংটা বুঝতে হবে, এটা অ্যাভারেজ করে ফেলছে, দেখেন কত বড় লাইন করে কত ছোট করে ফেলছে, এখানে অনেক বড় লাইন না, খেয়াল করে দেখেন এখানে অনেক বড় লাইন, এই বড় লাইনটা করে এখানে অনেক ছোট করে ফেলেছে, এইটাই, এই জন্য সামারি বলে, এটাকে কি বলে ভাই, সামারি। এবার দেখেন দ্য এক্সপেকটেশন ইজ দ্যাট, এক্সপেকটেশন মানে কি, এখান থেকে কি এক্সপেক্ট কর, টার্গেটটা কি হয়, ঠিক আছে, এক্সপেকটেশন ইজ দ্যাট দে উইল বিকাম, তারা কিসে পরিণত হবে, দে উইল বিকাম, তারা কিছু একটাতে পরিণত হবে, ন্যাচারালি দ্য কোর্স ইজ ইন্টেন্ডেড, ইন্টেন্ডেড মানে কি এক্সপেকটেশন, ঠিক আছে, প্রসপেক্টিভ আর্জন ইনভেস্টিগেটরস, তারা কি হবে, ইনভেস্টিগেটরস হবে, তারা আলটিমেটলি ইনভেস্টিগেটরস হবে, স্পেশালাইজিং ইন আর্সন। ইনভেস্টিগেটর তো অনেক দিকেই থাকে, কিন্তু এরা কোন ধরনের ইনভেস্টিগেটর হবে ভাই, স্পেশালাইজিং ইন আর্জন, ঠিক আছে, তাহলে এখানে উত্তর কি হবে ভাই, ইনভেস্টিগেটর। স্যার এখানে কেউ যদি আর্টস এন্ড ইনভেস্টিগেটরস দেয় তাহলে কি ভুল হবে? বিকাম আর্টস না, দরকার নাই তো, এটা রিডান্ডেন্ট, কারণ এখানে পরে তো স্পেশালাইজিং ইন কারণ আর্টস এখানে দেওয়া ইন আছে, আর্টস আছে। হ্যাঁ হ্যাঁ আর্টস, এই জন্য এটা দরকার নেই ভাই, হ্যাঁ। বুঝতে পারছি আপনার কথাটা, ঠিক আছে, যদি এখানে ফুল স্টপ দিত তাহলে আর্টস এন্ড ইনভেস্টিগেটরস, ঠিক আছে, বুঝতে পারছেন, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি, তো এটা রিডান্ডেন্ট, অতিরিক্ত হয়ে যাবে। আচ্ছা এবার দেখেন দ্য কোর্স উইল হেল্প দেম, এখানে দুইটা ওয়ার্ড বসবে বলে আমাকে সবসময় দুটো ওয়ার্ড দিতে হবে, নট নেসেসারি, একটা ওয়ার্ডে কাজ হলে আমি একটা ওয়ার্ডই দিব, ঠিক আছে ভাই। দ্য কোর্স উইল হেল্প দেম টু ডিটেক্ট, এই কোর্সটা থেকে সাহায্য করবে ডিটেক্ট করতে, কেসেস অফ আর্সন, কি ধরনের কেসগুলোকে ডিটেক্ট করতে, যেখানে ডেলিভারেটলি আগুন লাগানো হয়েছে, এন্ড ফাইন্ড সামথিং অফ ক্রিমিনাল ইন্টেন্ট, তারা তারা কি কি বের করবে, এক্স্যাক্টলি, হ্যাঁ এখানে দেখেন কি বলতেছে, ডিসকভারিং, ফাইন্ড মানে কি ভাই, এখানে ডিসকভারিং হু ডিড ইট, কে এটা করছে, এন্ড এস্টাবলিশিং এ চেইন অফ এভিডেন্স, আলটিমেটলি তাদের মূল টার্গেট থাকবে কি, ডিটেক্ট করা, এভিডেন্স কালেক্ট করা ফর ইফেক্টিভ। আচ্ছা তাহলে আলটিমেটলি এখানে কি হবে আপনার 35 নম্বরে হবে আপনার এভিডেন্স। এগুলো কিন্তু বইয়ের শেষের দিকে কিন্তু আবার উত্তরগুলো দেওয়া আছে, সফট কপির পিছনের দিকে 120-21 পৃষ্ঠা নাম্বার গুলোতে গেলে আপনি উত্তরগুলো আবার পাবেন, ঠিক আছে, ওখানে বানানগুলো যদি কনফিউশন থাকে দেখে নিন। অফ ক্রিমিনাল ইন্টেন্ট লিডিং টু সাকসেসফুল ইন দ্য কোর্ট, কোর্টে কি হয়, প্রসিকিউশন, তাহলে কি হবে, লিডিং টু সাকসেসফুল প্রসিকিউশন, এটাকে আমি কোত্থেকে পেলাম, দেখেন এখানেই বলা আছে ফর ইফেক্টিভ প্রসিকিউশন, ইফেক্টিভটা অ্যাডজেক্টিভ, তারপর নাউনটা কি, প্রসিকিউশন, কোর্টে কি হয়, প্রসিকিউশন, বিচার বিচার বিচার, ঠিক আছে, তাহলে আলটিমেটলি সাকসেসফুল ইফেক্টিভ, এই যে ইফেক্টিভটা হচ্ছে কি, ওই সাকসেসফুল, সাকসেসফুল ইফেক্টিভ কি, সিনোনিমাস, এরপর প্রসিকিউশন, ঠিক আছে ভাই, ক্লিয়ার? ওকে দেখেন গেল, এবার আসেন আমাদের 37 থেকে 40 নাম্বার, কি ধরনের কোশ্চেন দিয়েছে, ইয়েস নো নট গিভেন। ইয়েস কখন হবে, যখন রাইটার, এখানে কিন্তু গোটা প্যাসেজটা রাইটারের ভিউ আসছে না ভাই, কেন্টের কিছু ভিউ আসছে, বাট রাইটারের মূল ভিউ গুলো কিন্তু মেনলি আসছে, ঠিক আছে। হিমেল আপনার একটা আগের প্রশ্ন ছিল, কখন ইয়েস নো, বেসিক্যালি যেখানে রাইটারের মতামত থাকবে যে প্যাসেজ গুলোতে, সেই প্যাসেজ গুলোতেই কিন্তু বেসিক্যালি ইয়েস নো নট গিভেন থাকবে। হ্যাঁ একজন রাইটার তার একদম নিজস্ব মতামত গুলো যখন দেয় তখনই এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় চলে আসে অনেক সময়, ঠিক আছে। আচ্ছা ইয়েস নো নট গিভেন, যদি এখানে 4টা স্টেটমেন্ট দেওয়া আছে,
37, 38, 39, 40 নাম্বার কোশ্চেন, এগুলা এক একটা হচ্ছে স্টেটমেন্ট। যদি 37 নাম্বার স্টেটমেন্টটা রাইটার প্যাসেজের মধ্যে বলে থাকে ইনডিরেক্টলি অন্য ল্যাঙ্গুয়েজে, তাহলে উত্তর হবে ইয়েস। আর যদি তার উল্টো বলে থাকে তাহলে উত্তর হবে কি নো। আর No. যদি এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ তথ্য পাওয়া না যায়, রাইটার আসলে এটা বলছে নাকি বলে নাই, তাহলে এটা কি হবে নট গিভেন। Not কি হবে ভাই? given. নট গিভেন। ঠিক Not আছে, given. তাহলে ইয়েস কখন হবে? ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ভিউ, রাইটারের ভিউ এর সাথে মিলে গেছে, তাহলে ইয়েস। রাইটারের ভিউ এর সাথে কন্ট্রাডিক্ট করছে, কন্ট্রাডিক্ট মানে কি বিপরীত, রাইটার বলছে এটা বামে গেছে আর আমরা এখানে স্টেটমেন্টে পাইছি কি ডানে গেছে, তাহলে এটা কি হবে নো। ঠিক আছে, আর এখানে বলতেছে বামে গেছে, রাইটার কোন দিকে গেছে কিছুই ঠিকমতো বলা নাই। ঠিক আছে, তাহলে এটাও কি হবে ভাই? নট গিভেন। একদম সোজা কথায়, ইফ ইট ইজ ইম্পসিবল টু সে, মানে আসলে সঠিক করে বলা যাচ্ছে না এই স্টেটমেন্টের রাইটারের ভিউ হচ্ছে নাকি হচ্ছে না। উনি যদি এই ব্যাপারে কিছু বলে ইয়েস হবে, একই রকম কথা বলে ইয়েস হবে, আর যদি বিপরীতমূলক কথা বলে তাহলে নো হবে। আর উনার ভিউ এর সাথে এই ভিউটা মানে মিলতেছে, মানে যথেষ্ট পরিমাণ তথ্য আমি প্যাসেজে পাচ্ছি না যেখানে আলটিমেটলি এই ভিউটা পাওয়া যায়। ঠিক আছে, বা এস্টাবলিশ হয়, ইয়েস বা নো হচ্ছে না, তাহলে ওটা কি হবে? নট গিভেন হবে। ঠিক আছে, ক্লিয়ার? সহজ কথা হচ্ছে এখানেই। ওকে, তাহলে আমরা প্রথমটা পড়ি। 37 নম্বর, ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাট্রাক্ট স্টুডেন্ট অন টু কোর্সেস দ্যাট ডু নট ফোকাস অন ক্যারিয়ার। এই লাইনটার বাংলা কে বলতে পারবেন? কেউ একজন চেষ্টা করেন এই লাইনটার বাংলা বলার। মানে চাকরি পাওয়া যাবে না এমন কোন কোর্সে কোন স্টুডেন্ট এনরোল করতে চায় না। ফোকাস অন ক্যারিয়ার, চাকরি পাওয়া যাবে না মানে ক্যারিয়ারের উপর ফোকাস করে না। জ্ঞান দিচ্ছে, প্রচুর জ্ঞান দিচ্ছে, কিন্তু ক্যারিয়ারে এটা ভালো হবে নাকি খারাপ হবে, এই জ্ঞানটা কাজে লাগবে কি লাগবে না, এটা নিয়ে কি বুঝা যাচ্ছে না। ঠিক ঠিক আছে, মানে ফোকাস করতেছে না। ওই অবস্থায় আলটিমেটলি ডিফিকাল্ট টু অ্যাট্রাক্ট স্টুডেন্টস, ওই কোর্সে অ্যাট্রাক্ট করানোটা খুবই টাফ হয়ে যায়। আচ্ছা, প্যাসেজের কোন জায়গায় এই ব্যাপারে কি কোনো আলোচনা পাইছিলাম বলে আপনাদের মনে হয়? না স্যার। একটু চিন্তা করে দেখেন, আমরা কিন্তু প্যাসেজটাকে অনেক ঝালাই ফালাই করলাম, ঠিক না? ওকে, এবং এটা প্যাসেজের মানে আসলে এটা প্যাসেজের কোন প্যারাতে, আমি তো 6টা প্যারা পড়লাম, ঠিক আছে, একটা প্যারাকে দুইটা প্যারাকে আরো 2বার পড়লাম এখন সেকেন্ড প্রশ্ন করতে গিয়ে। কোথাও এই ধরনের মানে ক্যারিয়ারে ফোকাস করে কি করে না এটা নিয়ে, বরং not ক্যারিয়ারকে given. স্পেশালাইজড Not ব্যাপারগুলো given. নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো এটা নট গিভেন হতে পারে, নট গিভেন হতে পারে। আমি এখনো কিন্তু নট গিভেন দিব না, কারণ এটা পাওয়া যেতেও Okay, পারে okay. হয়তো। ঠিক আছে, Passage আমাদের 38 এ চলে যাই। দ্য আর্জন ফর প্রফিট, কারণ আমি এখানে আসলে প্যাসেজে লোকেটও করতে পারতেছে না। দ্য আর্জন ফর প্রফিট কোর্স উড বি ইউজফুল ফর পিপল ইন্টেন্ডিং টু সেট ফায়ার টু বিল্ডিং। আর্জন ফর প্রফিট কোর্স উড বি ইউজফুল, এই কোর্সটা ইউজফুল হবে Yes. কাদের জন্য? সেই মানুষদের জন্য যারা বিল্ডিং এ আগুন লাগাইতে চায়। ইয়েস স্যার। এটা ইয়েস কেন বলতেছেন বলেন তো একটু? কারণ আমরা যখন সেকেন্ড প্যারাটা পড়ছিলাম মনে আছে? ঢুকাবে কেমনে স্যার? হ্যাঁ, আমরা দেখছিলাম মাই পয়েন্ট ইজ নট টু ক্রিটিসাইজ বাট উড দিস অলসো বি দ্য পারফেক্ট কোর্স ফর প্রসপেক্টিভ আর্জনিস্ট টু সাইন আপ ফর। এই লাইনগুলো পড়ছিলাম যে মনে আছে যে আসলে এটা ইনভেস্টিগেটর যেমন বানাইতেছে, আবার এই সুপার রুস্তমদেরকেও কিন্তু কি করতেছে, শিখাই ফেলতেছে। মানে যারা আগুন লাগাইতে চায় তারাও কিন্তু এখান থেকে কি পাবে, উপকার পাবে। ঠিক কিনা? সবাই কি একমত? Yes, sir. তাহলে কি এটা ইয়েস হবে নাকি নো হবে? জি স্যার। এটা Yes ইয়েস হবে স্যার। ইয়েস, আমি পাইছি প্যাসেজের মধ্যে। তাহলে এখন 37 নম্বরের উত্তরটা তার আগেই হওয়ার কথা। এই প্রশ্নগুলো হচ্ছে এমন প্রশ্ন যেগুলো সিরিয়ালি উত্তর থাকবে, মানে প্যাসেজের মানে 37 এর উত্তর কখনো 38 এর পরে হবে না। 37 উত্তর কখনো কি হবে না, 38 এর পরে হবে না। 39 এর উত্তর 38 এর পরে আসবে, ইমিডিয়েট পরে বা আরেকটু পরে। বুঝতে পারছি সবাই? তাহলে 37 এর 38 এর জন্য 38 এর জন্য আমি যে জায়গাটা পড়লাম, 38 এর জন্য আমি সেকেন্ড প্যারার মাঝামাঝিটা পড়ে বুঝতে পারতেছি। তাহলে তার আগের অংশের কোথাও কি আসলে এই 37 এর ব্যাপারে কোনো আলোচনা করছে? 37 এর ব্যাপারে ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাট্রাক্ট স্টুডেন্ট অন টু কোর্সেস, তাহলে এটা নট গিভেন হওয়ার চান্স বেশি। আমি তাহলে ওয়েট করি, এখনো বলবো যে ওয়েট করি। ঠিক আছে, এবার আমি 39 এ চলে যাই। 39, fire science courses are too academic to help people to be good at the job of firefighting. Fire science courses are too academic to help people to be good at the job of the firefighting. এই লাইনটার বাংলা কে বলতে পারবেন দেখি বলেন? এখানে প্রশ্নটাই অনেক সময় বুঝি না। স্যার এটা মানে প্র্যাকটিক্যাল না, এটা একাডেমিক। এখানে একটা নট আছে, ঠিক আছে? কিরকম বলি, ফায়ার সায়েন্স কোর্সেস
are so academic that it cannot help people to be good at the job of firefighting. আমি একটা লাইন বললাম, মনে শুনছেন সবাই? এটা আমি সিম্পল থেকে So that- কমপ্লেক্সে নিয়ে বলছি, ঠিক আছে? একটা নট নাই, এটা কিন্তু আপনার ম্যাট্রিক ইন্টারের লেখাপড়া কি মাথায় বাড়ি মারতেছে এখন? সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল। Simplex, ওখানে কিন্তু complex, আমরা ওখানে দেখেন, আমি গ্রামারটা কেন কাজে লাগে, অনেক মনীষী বলে যে আমাদের আইএলটিএস ইনস্ট্রাক্টরদের মধ্যে অনেক মনীষীরা বলে গ্রামারের দরকার নাই তাদের জন্য। দেখেন এখানে এই টু এর পরিবর্তে সো, তারপর একটা কি আসবে, দ্যাট। That. কথা কথা আর কি, মানে ল্যাঙ্গুয়েজটাকে আমি সাজালে শেষে একটা কি আসবে, হ্যাঁ। ক্যান নট, ঠিক না? Cannot. Cannot. ক্যানট, এই হ্যাঁ। টাইপের ব্যাপারটা। So, খালি একাডেমিক কোর্স, খালি একাডেমিক কোর্স মানে কি? খালি একাডেমিক কোর্স মানে হচ্ছে খালি আমি কিছু নলেজ অর্জন করব, মানে এখানে Theoretical. প্র্যাকটিক্যাল কিছু নেই। হ্যাঁ প্র্যাকটিক্যাল কিছু নাই। আর No practical প্রফেশনাল knowledge. কোর্স মানে কি? প্রফেশনাল কোর্স মানে কি? যেটা আমাকে দুটোটাই প্র্যাকটিস থাকবে। সম্পর্কে শিখাবে। হ্যাঁ Both দেখেন the এখানে কিন্তু practical হ্যাঁ, knowledge স্যার। and আমাদের academic হ্যাঁ knowledge. এক্স্যাক্টলি ভাই, দেখেন পরে কিন্তু বলেছে দে আর হাইলি ওয়েলকাম অ্যাজ পার্ট অফ দ্য ইনক্রিজিং প্রফেশনালাইজেশন অফ দিস এন্ড ম্যানি আদার অকুপেশনস। তাহলে এই কোর্সটাও কিন্তু কি একটা প্রফেশনাল কোর্স। এটা কি ধরনের কোর্স? প্রফেশনাল Professional কোর্স। তাহলে 39 এর উত্তর কি হবে? এটা কি রাইটার্স ভিউর সাথে মিলতেছে নাকি উল্টা হচ্ছে? রাইটার্স বলতেছে প্রফেশনাল আর এখানে বলতেছে এটা একাডেমিক, তাহলে রাইটার ভিউর সাথে মিলছে নাকি উল্টা হচ্ছে, কোনটা? No. Sir, no. 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 Answer No will be হবে। no. আরমান হিমেল, ঠিক আছে ভাই? আরমান আছেন? জি স্যার, এটা আজকে আরমান একদম চুপচাপ। অমিত, আচ্ছা অমিত তো কোনো কথাই বলেন না। অমিত আছেন? জি স্যার, আছি স্যার। বুঝতেছেন? ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার, একদম। হ্যাঁ ঠিক আছে, ওকে। সমস্যা হলে বলবেন। আচ্ছা এবার 40 নাম্বারটা আপনারা আনসার করবেন। দেখি 40 নাম্বারটা পড়েন, অমিত পড়েন 40 নাম্বারটা। The writer's fire science students provided a detailed definition of the purpose of studies. এইটা প্যাসেজের কোন জায়গায় পাইছেন? এই ধরনের কোনো লাইন কি পাইছেন? No, sir. আচ্ছা, সরাসরি ছিল না। Not given. ছিল, আমি এমফাসাইজ করেই দিছিলাম। ফায়ার সায়েন্স মার্কেটিং স্টুডেন্টরাও যেমন বলছে, ফায়ার সায়েন্স স্টুডেন্টরাও বলছে। হ্যাঁ, দুটোটা When zero I mention F নেই। নাম্বারে when I ask fire science students স্কিম করে বের করতে হবে। When I ask fire science students to articulate the end, articulate মানে কি? ব্যাখ্যা করা। আমি যখন ফায়ার End. সায়েন্স স্টুডেন্টকে আর্টিকুলেট করতে বললাম of purpose their field, they eventually generalize to something like the safety and welfare of the society. Safety and welfare. সমাজের Yes, কল্যাণ, yes, ঠিক আছে? yes. সমাজের কল্যাণ বলে তারা একটা করলো। তাহলে এখানে প্রশ্নটা কি বলছে, লাইনটা কি বলছে? The writers fire science students provided a detailed definition of purpose for the detailed মানে কি? Detailed মানে কি? To be specific. Detail মানে কি? To be বেশি specific. specific. ব্যাখ্যা একদম to the থাকে। point, to the হুম। point, to the point. Point. কিন্তু ওরা কি দিছে? জেনারেলাইজ। রাইটার বলেছে জেনারেলাইজ উত্তর দিয়েছে তারা, আর এখানে কি বলতেছে ভাই? ডিটেইলড। তাহলে এটা কি মিলছে নাকি মিলে নাই? কন্ট্রাডিক্ট করতেছে না ভাই? কন্ট্রাডিক্ট করতেছে না? Very nice, sir. Yes, sir. কন্ট্রাডিক্ট করতেছে, মিলে না মানে Yes, sir. কন্ট্রাডিক্ট। রাইটার ওখানে প্যাসেজের মধ্যে বলছে ওরা জেনারেলাইজ একটা সাধারণ একটা উত্তর দিচ্ছে, মানে জাস্ট একটা জেনারেল একটা উত্তর দিচ্ছে, আর এখানে বলতেছে কি ডিটেইল দিয়েছে। ডিটেইল মানে কি? ডিটেইল Specific. ডেফিনিশন আচ্ছা নো। হ্যাঁ, বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে উত্তর কি হ্যাঁ, হবে ভাই? স্যার। Yes, sir. নো। এই হ্যাঁ। শব্দ No এই হবে। এই দুটো শব্দ আপনাকে বুঝতে হবে, হ্যাঁ। ফ্রেজ আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? ওভার জেনারেলাইজ আর ডিটেইল। বুঝছি স্যার। Paste হয়ে যায়। তাহলে তিনটা 37 note এখনো একটাও যেহেতু নট গিভেন আসে না, চোখ বন্ধ করে 37 বলে দেওয়া যায়। এটা কি হবে? নট, Not given. একটা স্যার, নট গিভেন হবে না, not এটা হইতে given পারে না। নাই কেন স্যার? আমি ওয়েট প্রথমে করতে, কারণ এটা তো আমি ক্লিয়ারলি না। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ারলি বুঝে যায়। তারপর আমি নট গিভেন গুলোকে না একটু ওয়েট করতে বলবো আপনার থেকে। এটাও একটা স্ট্র্যাটেজি, এটাও একটা কি ভাই? আচ্ছা, আমার তো ঠিক আছে। 40 আমার Strategy. টার্গেট হচ্ছে আপনি 40 কারেক্ট করবেন, ঠিক আছে? তো করার জন্য Yes, আপনাকে sir. এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে। আমি যে স্ট্র্যাটেজিগুলো দিচ্ছি, এই স্ট্র্যাটেজিগুলো তখনই কাজে লাগবে যখন আপনি খুব ভালো একজন রিডার হবেন, স্পিডি রিডার। কি রিডার হবেন আপনি? যে খুব ভালো গ্রামার জানে, যে খুব ভালো ভোকাবুলারি জানে, এবং যার a lot of experience in reading, যার ইংরেজি পড়ার যথেষ্ট পরিমাণে কি আছে? এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, এখন থেকে প্রত্যেকদিন 1 ঘন্টা মিনিমাম রিডিং করতে হবে, মিনিমাম। তাহলে আলটিমেটলি আপনি ওই যে লিসনিং এর টেপ স্ক্রিপ্ট গুলো পড়তেছেন না ভাই, ওখানে রিডিং প্র্যাকটিস হয়ে Yes, যাচ্ছে। sir. রবিনসন ক্রুসো হ্যাঁ, যে স্যার। স্ক্রিনটা দেখে দেখে পড়তেছেন না, হ্যাঁ, ওখানে স্যার, রিডিং একটা হয়ে কথা যাচ্ছে। বলি অনেস্টলি স্যার, হ্যাঁ। স্টোরিটা স্যার অনেক বোরিং ছিল স্যার। মানে আমি না কষ্ট ওইটা করে আচ্ছা একটা আমি এখানে 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 আল্লাহ। এখানে একটা টিপস দেই, দেখেন আমি একটা বুদ্ধি দেই, দেখেন ভালো করে দেখেন। সেটা হচ্ছে কি, হ্যাঁ, টিপসটা স্যার। কি শিখাই দিই আজকে আপনাদেরকে। আমি একটু শেয়ারিংটা বন্ধ রাখি, বন্ধ করে আবার দিচ্ছি। শেয়ার সাউন্ড,
ওকে, এবার দেখেন সবাই একটু খেয়াল করেন আমি কি দেখাচ্ছি। কি চলে আসছে? আচ্ছা একটা মিনিট, হ্যাঁ আমি একটা জিনিস একটু বের করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েট করেন সবাই। আপনাদের মেইন সমস্যা হয়েছে কি, ইয়াটা বোরিং লাগতেছিল, ঠিক আছে, মানে ওই আলটিমেটলি গল্পটা। ওকে, দেখেন Before I begin my story, সবাই কি শুনতে পাচ্ছেন? শোনা I যাচ্ছে? would সবাই কি? জি স্যার শুনছি। আচ্ছা দেখেন, আপনারা যেটা করবেন, আমি এটার like সাউন্ডটা to বন্ধ tell করে you a দিচ্ছি, little about my সাউন্ডটা বন্ধ করে দিলাম। এখানে দেখবেন স্পিড একটা ব্যাপার আছে, কি আছে? প্লেব্যাক, স্পিড প্লেব্যাক স্পিড, এটা নিচে। এটা কি করবেন? 1.5 গুণ করে দিবেন, আচ্ছা 1.5 বা আরো বাড়াতে to পারেন। live and work in England. He married my mother, who was English. Her family name was Robinson. So when I was born, they called me Robinson after her. My father did well in his business, তাহলে আমরা কোন and জায়গায় I গেলাম? went to a এটা good school. এটা কোন জায়গায় গেলাম? He wanted প্লেব্যাক স্পিড কোথায় গেলাম ভাই? সবাই স্পিড দেখতে পাচ্ছেন Playback স্পিড speed. স্ক্রিনটা? এখানে প্লেব্যাক জি। স্পিড, আমি জানি স্ক্রিনটা ক্লিয়ার হচ্ছে কিনা বলতে পারতেছি না, মানে আমার হ্যাঁ, আরেকটা clear, আমি sir. তো ডাবল স্ক্রিনে দেখি, আমার একটা স্ক্রিনে ক্লিয়ার দেখাচ্ছে না, হোয়াটএভার। দেখ আপনি এইটা হচ্ছে একটা টিপস, ঠিক আছে, বোরিং লাগবে না, 1 ঘন্টার গল্প আধা ঘন্টায় শেষ করে বলবেন, Yes. 40 মিনিটে শেষ করে বলবেন, ঠিক আছে। আপনি যখন আপনারা আসলে কি জানেন, এটা আপনাদের হচ্ছে নিচের লেভেলের গল্প। আর এমনিতে আমার স্যার শিপ ফাইট এন্ড অল এমনিতেই আমার এগুলো ভালো লাগে না তো ওইরকম। হ্যাঁ স্যার হ্যাঁ এগুলো আসলে ফিকশন, অনেক এগুলোকে বলে ছোটবেলায় এগুলা না, পড়তাম যে হ্যাঁ এগুলোকে রেডিয়েন্ট বলে and all that এগুলো অ্যাকচুয়ালি ফিকশন। আমি তো আপনাদেরকে আসলে ফিকশন পড়ার চেয়ে নন ফিকশন পড়াটাকে বেশি প্রেফার করি, ঠিক আছে ভাই, নন ফিকশন পড়াটা কিন্তু Yes, ভালো। sir. এই যে আমরা Yes, যে প্যাসেজগুলো পড়তেছি এগুলো হচ্ছে নন ফিকশন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এগুলোই মজার স্যার। আপনার ম্যাগাজিন পড়েন, আপনারা বেশি বেশি করে ম্যাগাজিন পড়েন। সবচেয়ে বড় কথা ভাই, ম্যাগাজিন পড়ার আগে আইএলটিএস এর 16টা বইয়ের রিডিং সব শেষ করেন, ঠিক আছে। আইএলটিএস এর কি করবেন, 16টা বইয়ের ইয়ে করেন। আমি দেখি নেক্সট ক্লাসে আপনাদেরকে আরেকটা ম্যাটেরিয়াল, reading. হ্যাঁ হ্যাঁ ভোকাবুলারি, এখান থেকে খুঁটে 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 ওয়ার্ড শিখবেন, ফ্রেজ শিখবেন, কলোকেশন শিখবেন, গ্রামার শিখবেন, বুঝতে পারছি। একটা উত্তর কেন উত্তর হচ্ছে, কেন এটা ভুল হচ্ছে আমার, এগুলো বারবার গবেষণা করবেন, ঠিক আছে। আপনার একটা রিডিং এর উপরে আমি যেভাবে ক্লাস নিচ্ছি, অনলাইনে এরকম প্রচুর ক্লাস আছে রিডিং এর উপরে, অনেক ভালো ভালো ইনস্ট্রাক্টররা রিডিং এর উপর ক্লাস নিয়েছে, আমি অনেকের ক্লাস কিন্তু করেছি। মজার ব্যাপার হচ্ছে আজকে আমি নিজে দুপুরবেলা আরেকটা কোচিং এর কি করছি, ফ্রি সেমিনার অ্যাটেন্ড করছি, ঠিক আছে। একটা কোচিং সেন্টার ফ্রি সেমিনার করাচ্ছে, দেখলাম যে রেজিস্ট্রেশন করার সুযোগ আছে, আমি রেজিস্ট্রেশন করে ক্লাসটা করছি, আমার কাছে ভালো লাগছে। ওখান থেকে আমি একটা নতুন জিনিস শিখছি, মানে জানতাম কিন্তু মনে হচ্ছে এটা আসলে স্টুডেন্টকে বলা উচিত। সো এটা মনে হচ্ছে না, এটা আসলে খুব ভালো বলছে। তো এরকম যে আমি হয়তো পুরো 1 ঘন্টার ক্লাসে যা বলছে সবই আমার আগে জানা, কিন্তু একটা নতুন জিনিস কিন্তু আমি ওখান থেকে শিখছি। স্টিল আই এম লার্নিং, ঠিক আছে। এটাই হচ্ছে আমার আলটিমেটলি মূল শক্তি। এটা আপনাদেরও মূল শক্তি হবে। প্রত্যেকটা মুহূর্তে আপনাকে কি করতে হবে, লার্নিং এর জন্য চেষ্টা চালাতে হবে। হ্যাঁ এটা মানে এটা কোনো বিকল্প নাই। আপনি বসে আছেন, হঠাৎ করে কি আসছে, হঠাৎ করে দেখলেন যে একটা আপনি জুস খাচ্ছেন, জুসের প্যাকেটের উপরে একটা 3টা লাইন লেখা আছে, একটা কমিক্স এর ছবি দিয়েছে, সেখানে হয়তো আপনাকে কিছু একটা লিখে দিয়েছে, আপনি সেই 3টা লাইন পড়েন, ওখান থেকে 2টা ওয়ার্ড হয়তো শিখে ফেললেন, হতে পারে, অস্বাভাবিক না, ঠিক আছে। সো এভাবেই আপনাকে সব জায়গায় ইনকুইজিটিভ হতে হবে, অন্তত নেক্সট আইএলটিএস এক্সাম পর্যন্ত। যেখানে নতুন ওয়ার্ড পাচ্ছেন, গ্রামার পাচ্ছেন, কলোকেশন পাচ্ছেন, শেখার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা যাদের কোনো প্রশ্ন নাই তারা লিভ করতে পারবেন, যাদের প্রশ্ন আছে তারা থাকেন। একজন ভাই বললেন যে উনি আজকে প্রথম ক্লাস করছেন। আপনার রিডিং এর আজকে আমরা 6 নাম্বার ক্লাস করলাম, সামনে 7 করব, 8 করব, এই 3টা ক্লাস আপনার জন্য ফ্রি, ঠিক আছে। আপনার কোচিং শুরু হচ্ছে মূলত এরপরে স্পিকিং মডিউল থেকে, আমাদের এরপরে স্পিকিং মডিউল শুরু হবে ওখান থেকে। ওয়ালাইকুম আসসালাম।
যাদের প্রশ্ন নাই তারা লিভ করতে পারবে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আপনার ওই স্পিকিং থেকে আপনার মূল কোচিং শুরু, ঠিক আছে? আপনি স্পিকিং করবেন, তারপর আমাদের আসবে হচ্ছে আপনার লিসনিং এর পর আবার আসবে হচ্ছে রিডিং এর পরে সরি রাইটিং এর পরে আবার রিডিং আসবে। ওই রিডিংটা আবার যখন আসবে তখন 8টা ক্লাস 9টা ক্লাস যা হবে সবগুলো পর্যন্ত আপনার কোচিংটা হবে, এরপর আপনি মক দিবেন। ঠিক আছে ভাই, বুঝতে পারছি? আর প্রিভিয়াস স্যার, ক্লাসগুলো আরেকটু আজকে আমি লিংক দিব, এখানে আপনি প্রিভিয়াস 5টা ক্লাসের লিংকটাও পেয়ে যাবেন। ওখানে ফোল্ডার হবে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ওই পুরো ক্লাসের মধ্যে ঢুকলে ভিডিও পাবেন, এই যে ক্লাসের ভিডিও পাবেন, জি, ক্লাসের স্যার। ম্যাটেরিয়ালস গুলো সব পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, স্যার একটা কোয়েশ্চেন ছিল শিওর প্লিজ। স্যার, হোয়াট ইজ দ্য শিডিউল স্যার? আমাদের স্কেজুয়ালটা কি হবে? আচ্ছা, ক্যাজুয়ালটা হচ্ছে আপনার রবিবার দিন আমাদের একটা প্র্যাকটিস হয়, স্পিকিং প্র্যাকটিস। আমাদের সিইও স্যার মসরুর স্যার নিজেই প্র্যাকটিস সেশনটা কন্ডাক্ট করে। সো প্রত্যেকটা রবিবারে নেক্সট থেকে আপনারা পাবেন। ওখানে লিঙ্কটা উনি 8:30 থেকে নিবে, আপনি 8:30টার সময় লিঙ্কে আসবেন, ক্লাস করবেন। এটা একটু মানে হবে যে লাভ হচ্ছে কি হচ্ছে না, কিন্তু আপনি যদি কন্টিনিউয়াস 10, 12, 14, 15টা ক্লাস কন্টিনিউয়াস করেন, আপনি দেখবেন যে অনেক কিছু শিখে ফেলছেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আর এছাড়া আমাদের মঙ্গল এবং বৃহস্পতিবার, ইয়েস স্যার। টুইসডে অ্যান্ড থার্সডে, ঠিক আছে, এই দুদিন আচ্ছা। রাত 8:30 থেকে 10টা পর্যন্ত আমাদের ক্লাস টাইম। ঠিক আছে, এখানে আমরা ওকে স্যার। প্রথমে নেক্সট এখন রিডিং করছি, তারপর আমরা স্পিকিং করব, তারপর আমরা আবার স্পিকিং এর ক্লাস হবে রবিবার, স্পিকিং প্র্যাকটিস, বাট আমাদের স্পিকিং এ কিন্তু 6টা ক্লাস হবে সামনে এই মডিউল শেষ হওয়ার পরে। ওকে, ঠিক আছে ভাই। স্যার, টিউসডে এন্ড থার্সডে 8:30 PM থেকে 10:30 PM। 10 পর্যন্ত, তবে অনেক সময় 30 চলে যেতে পারে, এখন 15 হয়ে গেছে। ওকে, হতে পারে 10টা 10:30 পর্যন্ত, মিনিমাম এটা একটুই হয়, 1.5 ঘন্টার কম বেশি হয় ক্লাসগুলো। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে ভাই? এনি কোয়েশ্চেন? No sir, thank you so much for everything sir. And sir, excuse me, প্লিজ। where would I get the other materials? আদার ম্যাটেরিয়ালস এর মধ্যে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বই অলরেডি বেশ কিছু শেয়ার করেছি, এগুলোকে আমি আবার একটা টেলিগ্রাম চ্যানেলে এখন অ্যারেঞ্জ করছি। ওইটার লিঙ্কটা আমি নেক্সটে আবার দিব, যেখানে আপনারা সব একসাথে পাবেন ইনশাআল্লাহ। কিছু গুগল ড্রাইভের, যেমন আমার 16টা কেমব্রিজ বইয়ের অডিওর গুগল ড্রাইভের লিঙ্ক আছে, ওইটা দিয়ে দিব। তারপর বই সফট কপি যেগুলো ছিল ওগুলো আছে, এবং সামনে যখনই রিডিং করব, রিডিং এর মডিউলে দেখবেন রাইটিং আসবে, রাইটিং এর মডিউলে যারা করেছেন অলরেডি তারা জানেন, আমি ওখানে যখন যেই ম্যাটেরিয়ালসগুলো খুব জরুরি সেগুলো আমি দিয়ে দিই। ঠিক আছে, সফট কপিটা দিয়ে দিই আর কি, আপনি ওখানে স্যার সফট এই কপি। কপিগুলো পেলে স্যার আমার জন্য হয়তো বাসায় একটু প্র্যাকটিস করাটা ইজিও হতো স্যার। হ্যাঁ, না এখন একটা ব্যাপার কি জানেন, এখন আপনি কিন্তু রিডিং এর মডিউল যা যা দরকার সেগুলো আপনাকে দিচ্ছি। যেমন আপনি ক্লাস 1 নে গেলে ওখানে একাডেমিক 13, একাডেমিক জিটি 13 এই দুটো বই পেয়ে যাবেন। আজকের ক্লাসের মধ্যে আপনি একাডেমিক 12 এর বইটা আমি দিয়ে দিচ্ছি, যখন যেটা লাগতেছে সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি এখন হচ্ছে কি একটু ধৈর্য ধরেন। সব কি সফট হ্যাঁ, কপি স্যার? সবগুলো সফট কপি, আমরা সফট কপি দিচ্ছি আপাতত সবগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ তবে সো আমি মাচ স্যার। আমি লাইভ Thank you ক্লাসের so জন্য much. আবার দুটো বই দিয়ে দেই, দুটো বই ক্যামব্রিজের দুটো বই আমি সব যারা মানে অফলাইন ক্লাস করে তাদের জন্য আমি দুটো করে বই দেই। হ্যাঁ, জাস্ট ওইগুলো আপনারা নিজেরাও কিনে নেন শেষ পর্যন্ত মার্কেট থেকে, বাট আমার পক্ষ থেকে দুটো দেই। আর আমি যেই ম্যাটেরিয়ালস গুলো দিই, যেমন ধরো আপনার স্ট্র্যাটেজি, যে ওয়ার্ডের ম্যাটেরিয়ালসটা, এটা যদি আমি সামনাসামনি ক্লাস করতাম আমি আপনাদেরকে একটা হার্ড কপি দিতাম, বাট এখন তো হার্ড কপি দেওয়ার সুযোগ নাই, এই জন্য সফট কপিটা আমি আপনাদেরকে প্রোভাইড করি। ঠিক আছে স্যার, I'm really sorry for interfering, but একটা মানে আবদার আর কি স্যার। জি জি বলুন। What are the books names স্যার? আমার বাবা আসলে ইউনিভার্সিটি টিচার, তো উনি আমাকে জিজ্ঞেস করবে যে অ্যাকচুয়ালি কোন বুক গুলো ফলো আচ্ছা, করা আপনি আমাকে আজকে আপনি আমাকে একটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো নিশ্চয়ই আপনার কাছে এই মুহূর্তে নাই, আমি একটু আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেই, 01678119175। এখানে আপনি আমাকে মেসেজ দিয়ে বলবেন যে স্যার আইএলস এর জন্য বইয়ের লিস্ট, আইএলস বুক লিস্ট। ঠিক আছে, আমি আপনাকে একটা ভিডিও দিব, তারপর দুইটা বুক লিস্ট দিব, ওই বইগুলো আপনাকে কিনে ফেলতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আপনার বাবা কোন Thank you so ইউনিভার্সিটিতে much, আছে স্যার? কোন ইউনিভার্সিটিতে আছেন? University of Chittagong, Language and Linguistics Department ex chairman. আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার স্যারকে সালাম দিবেন, স্যার তো নিশ্চয়ই। আচ্ছা, তাহলে উনি কি বাংলা নাকি মানে ইংরেজি ডিপার্টমেন্টের আর কি, ইংরেজি ডিপার্টমেন্টের কথা বলছেন না? ইংলিশ ডিপার্টমেন্টে ছিলেন। আচ্ছা, এখন ইএলটি তে চলে গেছে স্যার। হ্যাঁ, ভালো স্যার। স্যারের নামটা কি বলবেন? স্যারের নামটা? প্রফেসর সাইফুল ইসলাম চৌধুরী। সাইফুল স্যার। আচ্ছা, যাক, আমি আসলে ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো এই জন্য স্যারদেরকে আসলে একটু কম চেনা হয়। মানে আমি আসলে লতেও চান্স পেয়েছিলাম, ইংরেজিতেও চান্স পেয়েছিলাম, বাট আমাকে সবাই বলছে যে তুমি লতে পড়ো, কারণ লতে তুমি 5 বছরে পাস করবে, আর ইংরেজিতে পড়লে 10 বছর লাগবে। সো আমি ওই ভয়, আর আমার ইংরেজি পড়ার খুব ইচ্ছা ছিল, বাট ইংরেজি, তবে আমি লতে পড়ে আসলেই খুব তাড়াতাড়ি পাস করতে পারছি, এবং ভালো ইংরেজি কিন্তু ওখানে শেখা যায়, এটা অনেককে বোঝানো যায় না।
কারণ লতে Yeah, আপনার exactly, একটা sir. ভালো ইংলিশ লাগে। হোয়াটএভার, যাই হোক, যেটা বলছিলাম, স্যারকে সালাম দিবেন আর আমি আপনাকে আরো অনেকগুলো ম্যাটেরিয়ালস পাঠাবো, আপনি Sir, আমাকে একটা I'm from হোয়াটসঅ্যাপে the নক English করিয়ে। department. আচ্ছা, আপনি চিটাগং ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে আছেন না? Yes, sir. Yes. আপনার এখন কোন ইয়ার এক্স্যাক্টলি? স্যার আমি সেকেন্ড ইয়ার, আমার থার্ড ইয়ার হওয়ার কথা, জাস্ট বিকজ অফ আচ্ছা, কোভিড কোভিড আমার কোভিড এখন কোভিড সেকেন্ড ইয়ার। ওকে, এটা তো তাহলে আপনার একদম লাইনের পড়ালেখা, ঠিক আছে? সো লেগে থাকেন, ইনশাআল্লাহ লেগে থাকেন, আর ইনশাআল্লাহ আপনি একজন খুব ভালো ইনস্ট্রাক্টর হবেন, আইএলটিএস ইনস্ট্রাক্টর হবেন ইনশাআল্লাহ, Sir, স্যার দোয়া করবেন। ওয়াজেদ ভাই হাত তুলেছেন, বলেন ভাই, ওয়াজেদ ভাই। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই যে ওয়ালাইকুম আমার স্যার ওই আপনার আমি তো স্যার এখন এইচএসসি কমপ্লিট করতে পারি নাই, তো স্যার আমাকে এখন থেকে মানে ওই আমি তো এখন এত ইজিলি আইএলটিএসটা দিব না, মানে খুব শীঘ্রই দিব না, এইচএসসি কমপ্লিট দিব। তো স্যার আমাকে এখন থেকে ওই যে আপনি যেভাবে বলছেন প্র্যাকটিস করা, বা স্যার আমার রিসেন্টলি আমাদের অ্যাসাইনমেন্ট তারপর সবকিছু পরীক্ষা নিয়ে অনেক ঝামেলা চলতেছে। হ্যাঁ, আপনি আস্তে আস্তে করেন, আপনি একটা প্যাসেজকে 2 দিনে পড়েন, ঠিক আছে? আমি বুঝতে পারছি। মানে এখন যেমন হিমেল ভাইরা, আরমান ভাইরা একদিনে 2টা প্যাসেজ পড়তেছে, আপনি এখন 4 দিনে একটা প্যাসেজ পড়েন, ঠিক আছে? বাট পড়েন একটু 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 করে আগান, প্রতিদিন আধা ঘন্টা হলে একটু, 20 মিনিট হলে একটু ইংলিশ পড়েন, ঠিক আছে? বুঝতে পারছি ভাই? আমি যদি স্যার এইচএসসির পরে যদি মানে এক্সামের হলে বসি, তাহলে স্যার আমার মানে কবে থেকে খুব সিরিয়াসলি ভাবে আচ্ছা, আমি একটা কথা আপনাকে একটু বলি, যেমন ধরেন ল্যাঙ্গুয়েজটা কিন্তু আসলে সাবজেক্ট না, ল্যাঙ্গুয়েজটা একটা ডিফারেন্ট ব্যাপার। হ্যাঁ, আপনি যেমন অঙ্ক পড়ছেন, আপনি 10টা অঙ্ক করলে একটা চ্যাপ্টার বা একটা টপিক শিখে ফেলেন, ল্যাঙ্গুয়েজে কিন্তু এভাবে আপনি 10টা অঙ্ক করার মতো করে একটা সিলেবাসে চালাইতে পারবেন না, ঠিক আছে? এটা অ্যাকুইজিশনের একটা ব্যাপার থাকে, ঠিক আছে? অ্যাকুইজিশন একটা ব্যাপার থাকে। সো আপনাকে এখানে ধীরে ধীরেই কিন্তু জিনিসটা করতে, ছোট বাচ্চা কিন্তু অ্যাকুইজিশন যেভাবে করে আমাকে অনেকটা ওইভাবে চেষ্টা করা উচিত আমি মনে করি, তাহলে ওইটা লাস্টিং করে, ঠিক আছে? মুখস্থ করে করে ল্যাঙ্গুয়েজ শিখলে ওটা চলে যায়, আমরা শিখি আবার ভুলে যাই, কেন? কারণ আমরা ওটাকে ল্যাঙ্গুয়েজের মতো করে শিখি না, সাবজেক্ট বানাই ফেলছি ল্যাঙ্গুয়েজটাকে, ঠিক আছে? সো আপনি ওয়ার্ড শিখবেন, কলোকেশন শিখবেন, আজকে একটা শিখবেন, বাস এরকম, হ্যাঁ না? প্রতিদিন আপনি একটু একটু করে পড়েন, আপনি এখন কিছুই করার দরকার নেই, আপনি খালি বাজার থেকে একটা ভোকাবুলারি বই কিনেন, ঠিক আছে? ভোকাবুলারি বই কিনে একটু একটু করে পড়েন, ভোকাবুলারি একটা ওয়ার্ড পড়েন, তার সিনোনিম গুলো পড়েন, অ্যান্টোনিম গুলো পড়েন, এবং তার উপরে যে সেন্টেন্সটা মেক করে দিয়েছে বইয়ের মধ্যে, সেই বই সেন্টেন্সটা ভালো করে বোঝার চেষ্টা করেন, এটাও করেন। গ্রামার মানে আস্তে আস্তে এখন থেকে মানে আস্তে আস্তে আগালেই মানে এইচএসসি এর পরে মানে অটোমেটিক্যালি আমার কমপ্লিট হয়ে যাবে, তাই না স্যার? অল্প অল্প করে আগালেই দেখেন, অল্প অল্প করে আগান, কিন্তু আপনার কথা হচ্ছে যখন যতটুকু পারবেন আপনি একটা মুভি মানে একটা কি বলবো, একটা আড্ডায় না গিয়ে আপনি আধা ঘন্টা বাসায় পড়বেন, বুঝলেন? যত পারবেন আপনি মুভি শুনেন, মুভি দেখাটাকে আপনি এখন মুভি দেখাটাকে আর বিনোদনের পর্যায়ে রাখবেন না, মুভিটাকে রাখবেন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের জন্য, ঠিক আছে? আপনি মুভিটাকে দেখবেন প্রথমে সাবটাইটেল, হ্যাঁ সাবটাইটেল ছাড়া দেখবেন, এরপর সাবটাইটেল দিয়ে একটু দেখার চেষ্টা করবেন, আবার সাবটাইটেল ছাড়া টেনে টেনে দেখবেন কি বলছে, কানটা খাড়া করবেন, ঠিক আছে? অ্যাজিউম করবেন, এরপর সাবটাইটেল দেখবেন, দেখেন তো আপনার অ্যাজাম্পশন ঠিক আছে কিনা, বুঝতে পারছি? মুভিটাকে আপনি টেনে হেসে এভাবে দেখবেন, লিসনিং প্র্যাকটিস, লিসনিং এর সাথে আবার স্পিকিংটাও কিন্তু কি হবে, পারতে থাকবে। এভাবে একটা মুভিকে 7 দিন ধরে দেখেন, একটা মুভিকে কয়দিন ধরে দেখবেন, আজকে 10 মিনিট 20 মিনিট, কালকে 10 মিনিট 20 মিনিট, এভাবে দেখবেন, ঠিক আছে? ক্লিয়ার? এভাবে আগান, সমস্যা নাই। তাহলে স্যার আমি অল্প করে আগালেই তো কোনো সমস্যা নেই। এটা আপনার ব্যাপার ভাই, এটা আপনার ব্যাপার, এটা আপনার লাইফ, আপনার গোল, আপনাকে এটা অ্যাচিভ করতে হবে। আমি জাস্ট আপনাকে দিকটা বলে দিলাম আর কি, ঠিক আছে? এইচএসসি এর পরে বসার কোনো সমস্যা নাই, এইচএসসি পরেও বসেন আপনি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কারণ আপনি তো পরে দিবেন, অনেক দেরি আছে, তবে এবার মনে হবে টিকা যেহেতু দিচ্ছে ইনশাআল্লাহ হয়ে যাবে। আর কার কোনো প্রশ্ন আছে ভাই? আমাদের 18 প্লাস করে দিচ্ছে তো। হ্যাঁ দিবে, সামনে সামনে আরো 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 এই যে নিচে চলে আসবে, 18 নিচেও চলে আসবে আমার মনে হয়, গভর্নমেন্ট মনে হয় ওই ধরনের নিচে, যদি বিদেশে 18 নিচে দেয় আমাদের দেশেও আগে পরে দিবে, এটা নিশ্চিত থাকতে পারেন। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে ভাই? এনি কোয়েশ্চেন? নো স্যার। ওকে, থ্যাংক ইউ অল। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ অল আপনারা সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মঙ্গলবার দিন দেখা হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা।